দেখা গেল রেজাল্ট খুব খারাপ করে ফেলি আর কি। মানে রেজাল্ট খারাপ বলতে খুবই খারাপ। কার চারপাশে আসো বা কোন এনভায়রনমেন্টে আসো, এটা সবসময় হচ্ছে যে কি অনেক ইনফ্লুয়েন্স করে। আর আমি প্রত্যেকটা বড় বড় ম্যাথ ক্যালকুলেটরও করতে পারতাম, এটা আমার খুব বড় স্কিল ছিল। আমার ওই তো আমার হচ্ছে 153তম হয়েছিলাম আমি। বিশ আমি হচ্ছে একটা লাইট বানাইছিলাম, যে লাইটটা দিয়ে আমি একবার চার্জ দিলে 7 দিন পড়তে পারতাম। ওই শোটা অডিও স্পেকট্রাম আকারে আমি 11 তলা বিল্ডিং হচ্ছে যে কি প্রজেক্ট করব। লার্নিং ছিল, আমি নিজে নিজে পিসিবি ডিজাইন, ফার্মার ডেভেলপমেন্ট, তারপর পিসিবি গুলাকে ব্রট আপ করা, সোল্ডারিং করা। এবং আমি সবসময় বলতাম, ইভেন আমি যখন হার্ডওয়্যার ওই প্রজেক্টটা বানাই তখন আমি বলতাম আমি প্রোগ্রামিং পারি না। এবং আমার পারপাস অর্গানাইজ করা না, আমার পারপাস শেখা। আর এই কনসেপ্টটাকে বলে স্পেস রিপিটেশন। হ্যালো জনগণ, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ দি ব্যাকস্টেজ পডকাস্ট। 2015 বা 2016 দিকে অ্যাকচুয়ালি আমি ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হইতে দেখছিলাম যে বুয়েটের কোন একটা বিল্ডিং এ সামনে গান বাজতেছে। আই থিঙ্ক বুয়েট কোন একটা ব্যাচের র্যাক ছিল সামথিং, গান বাজতেছে এবং পুরা 11 তলা বিল্ডিং ব্যাপী অডিও ভিজুয়ালাইজার আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন ব্যাপারটা। তো এই পুরো প্রজেক্টটা যে লিড করছিল, যে 11 তলা বিল্ডিং এ অডিও ভিজুয়ালাইজার, বিশাল একটা প্রজেক্ট। এটা লিড করছিল শুভঙ্কর দাস নামের একটা ছেলে, যার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সে একটা গ্রামে জন্ম হয়েছে এবং গ্রামে বড় হয়েছে। স্কুল অনেক স্ট্রাগল করছে, ফাইন্যান্সিয়াল সমস্যা ছিল। তারপরে গ্রামে তো টিপিক্যালি গাইডলাইনও পাওয়া যায় না। এর মাঝখান থেকে সে উঠে আসছে, সে ঢাকায় কলেজে ভর্তি হয়েছে। এবং কলেজে যেটা হয় যে গ্রাম থেকে ঢাকার মতো শহরে আসার পর একটা কালচারাল শক থাকে, অ্যাডজাস্ট করা যায় না। আপনি লুঙ্গি পরলে এটা নিয়েও পোলাপাইন মকারি করবে, কারণ পোলাপাইন তো কুল হাফ প্যান্ট পরে। তো এনিওয়েজ এরকম অনেক কিছু হয়েছে। তো এবং ওর কাছে ওই যে ইন্টারমিডিয়েটে থাকতে কিন্তু আমরা প্রাইভেট পড়তাম প্রচুর। ওর কাছে প্রাইভেট পড়ার টাকা ছিল না, বাট বাট হি ম্যানেজ টু গেট অ্যাডমিশন ইন বুয়েট, ত্রিপলি। এবং ফানি থিং, বুয়েটের অ্যাডমিশন টেস্টের সময় তার খাতা 20 মিনিট আটকে রাখা হয়েছিল। সো ইউ ক্যান ইমাজিন, বুয়েটের অ্যাডমিশন টেস্টে 20 মিনিট আপনি লিখতে পারেন নাই কিছু। ইমেন্স মেন্টাল স্ট্রেস। এর মধ্যে ছেলেটা হচ্ছে ত্রিপলিতে ভর্তি ম্যানেজ করে ফেলছে। সো ও যদি 20 মিনিট সে পরীক্ষাটা দিতে পারতো, কই যাইতো। সো এনিওয়েজ, শুভঙ্কর তার লাইফে এরকম অনেক স্ট্রাগল করছে। এবং সে বুয়েটে যখন ভর্তি হয়েছে প্রথম 2-3 বছর তার ভয়ঙ্কর ডিপ্রেশনের সমস্যা ছিল, রেজাল্ট খারাপ। এর মাঝখানেও আস্তে আস্তে সে প্রজেক্ট টজেক্ট করছে, যেটার একটা বড় প্রমাণ যে তার প্র্যাকটিক্যাল স্কিল। অ্যান্ড বুয়েটে ও ভর্তি হওয়ার সময় ওর গোল ছিল যে সে বড় হয়ে ভালো একটা ইঞ্জিনিয়ার হবে। তো এই পডকাস্টে গেস্ট শুভঙ্কর। শুভঙ্করের আরেকটা পরিচয় হচ্ছে সে প্রোডাক্টিভিটির গুরু। হ্যাঁ, আমি নিজেও তার অনেক ভিডিও দেখছি। সে হচ্ছে অবসিডিয়ান নামে একটা সফটওয়্যার নিয়ে নোট টেকিং এর উপর খুব চমৎকার চমৎকার ভিডিও বানায়। এবং আপনারা যদি ইউটিউবে যান তার চ্যানেলে, আমি গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারি আপনাদের ডেইলি লাইফের কাজ করার ওয়েতে একটা ম্যাসিভ চেঞ্জ আসবে, অ্যান্ড ইউ উইল বি 10x প্রোডাক্টিভ দেন ইউ আর টুডে। তো শুভঙ্কর এই যে কাজকর্মগুলা, যে প্রোডাক্টিভিটি সিরিজ, এর পিছনের অনুপ্রেরণাটা হচ্ছে যে ও বুয়েটে যখন পড়ছে তারপরে পিএইচডি করতে আসছে, তখন তো ডেফিনেটলি অনেক স্ট্রাগল করতে হচ্ছে। এই স্ট্রাগলের মাঝখানে মাঝখানে সে আসলে কিভাবে একাডেমিকলি ভালো করা যায়, রিসার্চে ভালো করা যায়, এটার উপর সে গত 4-5 বছরে প্রায় 6,000-এর মতো নোট লিখে ফেলছে। ইট বিকাম হিজ হ্যাবিট। এবং একটা হ্যাবিট ফর্ম করার পর যেটা হয়, আপনি যখন দেখবেন যে আপনি কোনো কিছু একটা ভালো পারতেছেন, আপনার ইচ্ছা করবে যে 10 জন যাতে ভালো করুক। এটা আমি প্রায় সবার মধ্যে দেখছি যে যারা আসলে ভালো কাজ করে। শুভঙ্কর ইজ নট অ্যান এক্সেপশন। সো এই কারণে ও হচ্ছে ফেসবুকে এবং ইউটিউবে খুবই অ্যাক্টিভ। সে শেখায় যে কিভাবে আপনি সুন্দর করে নোট লিখতে পারেন এবং নোট লেখার গুরুত্বটা কি। আমরা অনেকেই মনে করি যে লিখলে সময় নষ্ট, কিন্তু কিভাবে এটা আপনাকে অ্যাকচুয়ালি বেনিফিট করতে পারে। আজকে নোট লেখা মানে ভবিষ্যতের জন্য ইনভেস্ট করা। আমি নিজেও পার্সোনালি নোট লিখি, অবসিডিয়ানেই লিখি আর কি। এবং আমি নিজে শুভঙ্কর থেকে অনেক কিছু শিখতে পারছি। সো আমি আমার ধারণা না, আই ট্রুলি বিলিভ যে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এপিসোডটা থেকে, অ্যাবাউট হাউ টু ওভারকাম ডিপ্রেশন, হাউ টু সেলফ লার্ন এভরিথিং, অ্যান্ড হাউ টু উইন। সো আই হোপ যে আপনাদের এই এপিসোডটা ভালো লাগবে। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। চ্যানেলটা অনেক ভালো একটা চ্যানেল, কিন্তু সাবস্ক্রাইবার নেই। সো লাইক দ্য ভিডিও, রাইট ডাউন ইউর থটস ইন কমেন্টস। এবং প্লিজ শুভঙ্করের চ্যানেলটা চেক আউট করবেন, সাবস্ক্রাইব করবেন। ইজ এ গোল্ড মাইন, বিলিভ মি। বাংলাদেশে আর কেউ এমন জিনিসপত্র বানায় না, আমি লিখে দিতে পারি। সো এনজয় দিস এপিসোড, লিভ অ্যান্ড লেট লিভ। শুভঙ্কর, ওয়েলকাম টু দ্য পডকাস্ট। কেমন চলতেছে? হ্যাঁ, খুব ভালো যাচ্ছে। আর আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য।
আমার মাই প্লেজার। আমি তোমার অবসিডিয়ানের সিরিজ আমি বেশ বছরখানেক আগে মনে হয় দেখছিলাম, এবং আমি নিজেও হচ্ছে যে বেনিফিটেড হয়েছি আর কি ওটার থেকে। এখন আই আই থিঙ্ক আচ্ছা। তুমি এখন নতুন করে আবার রিইনফোর্স করতেছো আর কি সিরিজটা। হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে অনেকদিন ধরেই ইংরেজিতে সিরিজ বানাচ্ছিলাম। সো ওখানে আসলে খুব একটা ট্র্যাকশন পাচ্ছিলাম না। তো রিসেন্টলি আমি হচ্ছে দেখি মনে হলো আচ্ছা ঠিক আছে দেখি বাংলাতে একটা ভিডিও বানিয়ে দেখি কেমন হয়। তো দেখলাম ওখানে খুব ভালোই ট্র্যাকশন পাচ্ছি। এরপর হচ্ছে রিসেন্টলি আমি কিছু বাংলাতে লিখা লিখলাম। তো লিখা লিখার পর দেখলাম সেখান থেকে অনেক ভালো ট্র্যাকশন আসতেছে। তখন মনে হলো না, আমি যে অবসিডিয়ানের সিরিজটা, মূল মেইন তো সিরিজটা হচ্ছে পার্সোনাল নলেজ ম্যানেজমেন্ট নিয়ে। সো অবসিডিয়ান হচ্ছে একটা টুল আর কি এখানে। তো আমার কাছে মনে হলো না, আমি বাংলাতেও কিছু ছোট ছোট ভিডিও সিরিজ বানাই। সো এই জন্য আমি রিসেন্টলি বাংলাতেও কিছু ছোট ছোট ভিডিও সিরিজ বানানো শুরু করেছি। সো এভাবে হচ্ছে দেখি আসলে সবকিছু শুরু আর কি, মানে চলছে আর কি এভাবে এখন থেকে। অল দ্য বেস্ট ফর দ্য কন্ট্রিবিউশন জার্নি। সো থ্যাংক আমরা ইউ। এটাতে আসবো পরে, বাট টু গেট স্টার্টেড তুমি যদি তোমার একটা ক্যারিয়ার সামারি বলো, যে তোমার জন্ম, পড়াশোনা, স্কুল, কলেজ এটসেট্রা, এখন কোথায় আছো, কি করতেছো? আচ্ছা তাহলে শুরু করি একেবারে জন্ম থেকেই। আম, আমার হচ্ছে জন্ম ফেনী সোনাগাজী। একেবারে বলতে পারেন একবারে গ্রামেই, মফস্বল যেটাকে বলে আর কি। আর আমি কৃষক ফ্যামিলি থেকে আসছি। সো আমার লাইফ শুরু হয়েছে যখন ইলেকট্রিসিটি ছিল না সেখান থেকেই। বাট ফর্চুনেটলি আমি এখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, বিদ্যুৎ নিয়ে কাজ করি। দ্যাট ইজ ফানি। তো তারপর হচ্ছে সেখান থেকেই মোটামুটি পড়াশোনা কন্টিনিউ করে ঢাকাতে আসি ইন্টারে। ইন্টারে পড়াশোনা শেষে আমি হচ্ছে 2012 সালেই বুয়েটে আন্ডারগ্রেড শুরু করি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। সো অ্যাজ ইউজুয়াল তখন কিছু বুঝতাম না কিভাবে পড়াশোনা করতে হয়, কি করতে হয়। তো আমার হচ্ছে যখন যেদিন ফার্স্ট হলে উঠি, আমার রুমমেট কৌশিক সরকার ওনার নাম, উনি আমাকে জিজ্ঞেস করলো তুমি বুয়েটে পড়ে কি হতে চাও। তখন উনাকে আমি কিছু না বুঝিয়ে বলে ফেলছিলাম যে আমি আসলে ভালো ইঞ্জিনিয়ার হতে চাই। উনি উনি আমার কথাটা শুনে খুবই অবাক হয়েছে যে এটা কোন ধরনের কথা, মানুষ তো বলে যে কি টিচার হবে বা ভালো রেজাল্ট করবে, ভালো ইঞ্জিনিয়ার হবে, এটা আবার কোন ধরনের আনসার। তো আমি তখনও বুঝতাম না যে কিভাবে ভালো ইঞ্জিনিয়ার হতে হয়। তো আমার ডিটারমিনেশন ছিল যে আমি খুব ভালো ইঞ্জিনিয়ার হব। সো সেখান থেকে আসলে আমার ডিটারমিনেশন থেকে আমি যেটা করতাম সেটা হচ্ছে দেখে আমি প্রচুর হার্ডওয়্যারের কাজ শুরু করি বুয়েটে থাকতে, যেটা মাইক্রো কন্ট্রোলার বেসড প্রোগ্রামিং, হার্ডওয়্যার ডেভেলপমেন্ট, পিসিবি ডিজাইন, ফার্মওয়্যার ডেভেলপমেন্ট, এসব নিয়ে কাজ শুরু করি। ছোটখাটো রোবোটিক্স কম্পিটিশনে অ্যাটেন্ড করি। এরপর পাওয়ার ইলেকট্রনিক্সে কাজ করি। এরপর আইট্রিপলিতে অনেকদিন ধরে ভলান্টিয়ারিং করি। এগুলা করতে করতে দেখা গেল রেজাল্ট খুব খারাপ করে ফেলি আর কি। মানে রেজাল্ট খারাপ বলতে খুবই খারাপ, একেবারে তিনের আশেপাশে রেজাল্ট হয়ে যায় আমার। সো ওই অবস্থা থেকে যেহেতু ভালো ইঞ্জিনিয়ার হব বুয়েটে পড়ে, বুয়েটে পড়া শেষে আমার কাছে মনে হয়েছে যে ওইটাতে আমি সাকসেসফুল হয়েছি, যে আই ক্যান বিল্ড এনিথিং এট দ্যাট। আই মিন আমার কাছে মনে হতো যে আমি যে কোনো কিছু বানাতে পারি, যেটা আমি চাইছিলাম যে আমি যে কোনো কিছু বানাতে পারবো হার্ডওয়্যার রিলেটেড, যেটা আমি পারতাম এবং যেটা নিয়ে আমি খুবই হ্যাপি ছিলাম। বাট একটা ব্যাপার নিয়ে আমি হ্যাপি ছিলাম না, সেটা হচ্ছে আমার রেজাল্ট খুব খারাপ ছিল। আর যেহেতু ভালো ইঞ্জিনিয়ার ছিলাম, যেটা নিয়ে আমি সবসময় বলি যে আমার এই একটাই ভালো কোয়ালিটি, আমি ভালো ইঞ্জিনিয়ার, অন্য কোনো ভালো কোয়ালিটি নেই আর কি। ওই জন্য হচ্ছে অনেক হার্ডওয়্যারের প্রজেক্ট ছিল একসাথে 5-6টা প্রজেক্ট। ওই প্রজেক্টের প্রেসারে জিআরইটা হলো খারাপ হয়ে যায় আর কি। তো উম, এরপর হচ্ছে এভাবে করতে করতে 4 বছর কেটে যায় বাংলাদেশে। কোনো ফান্ডিং ম্যানেজ করতে পারিনি। তো তখন মনে হলো না এভাবে হচ্ছে না, পরে হচ্ছে একটা স্ক্রিপ্ট লিখি গুগলে। তারপর 400 প্রফেসর লিস্ট করি। তো ওই স্ক্রিপ্ট যেটা করতাম মাঝে মাঝে চালাতাম, সবগুলো প্রফেসরকে অটোমেটিক ইমেল করতো, পিডিএফ অ্যাটাচমেন্ট সবকিছু অ্যাড করে। আমার কাছে মনে হয়েছিল যেহেতু আমার সবকিছুই খারাপ, আমার সিভিটা ওভাবে বানাতে হবে যাতে করে ফার্স্ট পেজেই থাকে আমার ভালো জিনিসগুলা, যাতে করে, বিকজ ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। তারপর যেহেতু আমার রেজাল্ট খারাপ, আমি কোয়ালিটি ইমেল করে কুল কিনারা করতে পারবো না প্রত্যেক প্রফেসরের জন্য 1 ঘন্টা করে ইনভেস্ট করে। ওই জন্য আমি একটা স্ক্রিপ্ট লিখি, 400 প্রফেসরকে ইমেল করতাম স্ক্রিপ্ট চালিয়ে মাঝে মাঝে। ওখান থেকে আমি খুবই ভালো রেসপন্স পাই। আমি মানে খুবই টপ ইউনিভার্সিটি রেসপন্স পাই, কিন্তু সমস্যা হচ্ছে সেন্ট্রাল এডমিশন আটকাই যায় আমার রেজাল্ট এবং হচ্ছে জিআরই স্কোরের জন্য। তো পরে একজন প্রফেসরের আন্ডারে হচ্ছে আমি পিএইচডি অফার পেয়েছিলাম, কিন্তু কোভিডের জন্য সেটাও ক্যান্সেল হয়ে যায়। পরে আমি 21 সালে হচ্ছে একই প্রফেসরের আন্ডারে আবার ফান্ডিং পেয়ে আসি। কিন্তু সমস্যাটা ছিল যে আসলে আমার টপিক চেঞ্জ হয়ে যায়। আমি হার্ডওয়্যারে কাজ করতাম, আমি হার্ডওয়্যারে কাজ করতে খুবই পছন্দ করতাম, এখনো করি। এখন যদিও আমি রিসার্চের কাজ করি, বাট আমার একটা বিলিভ আমার সম্পর্কে আমি বলে যে কি, আই এম হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার বাই প্যাশন, তারপর হচ্ছে রিসার্চ ইঞ্জিনিয়ার বাই প্রফেশন, ইউটিউবার বাই সামথিং লাইক, সো হবি আর কি, হবি। এভাবেই বলি।
সো বাট জিনিসটা হচ্ছে যে কি আমার তখন পাওয়ার সিস্টেমে কাজ করা লাগে, সো আমার জন্য জিনিসগুলো নতুন ছিল, কমপ্লিটলি নতুন। তারপর পেপার লেখা নিয়ে তখন হচ্ছে আমি খুবই হিমশিম খাচ্ছিলাম ওই সময়টায়। পিএইচডি যখন শুরু করি 2021 সালের হচ্ছে যে কি ফল থেকে ক্লাস শুরু করি। সো এগুলা নিয়ে আরো অনেক কথা বলবো, আমি জাস্ট শুরুতে সামারিটা বলে নেই। হুম, তারপর আমার পিএইচডি 21-এ শুরু করি। আমি হচ্ছে তারপর পিএইচডি শেষ করি এই বছরের মার্চেই। বাট এর মধ্যে আমি পিএইচডির মাঝে 2024 সালে একটা ইন্টার্নশিপ শুরু করি। ইলেকট্রিক পাওয়ার রিসার্চ ইনস্টিটিউটে। সেটা আমি 1 বছর কন্টিনিউ করি পিএইচডি লাস্ট ইয়ারে, 24-এর শুরু থেকে শেষ পর্যন্ত। ওই সময় আমার ট্রানজিশনটা অনেক ভালো ছিল, এবং আমি ওই সময় ইন্টার্নশিপে অনেক বেশি কিছু শিখছি। আমার কাছে মনে হয়েছে পিএইচডির এর আগে 2 বছর আমি যা শিখিনি, ইন্টার্নশিপ করে তার থেকে আমি অনেক বেশি কিছু শিখছি। তারপর ওখানে আমার ফুল টাইম হয়ে যায় আমার পিএইচডি শেষ হওয়ার আগেই। তারপর ওখানে আমি এই বছরের জানুয়ারিতে জয়েন করি, মার্চ মাসে পিএইচডি ডিফেন্স দেই। এরপর এর মাঝখানে হচ্ছে যে স্ট্রাগলটা বললাম, যে পিএইচডি জার্নিটাতে আমি কিরকম স্ট্রাগল ফেস করছি, সেটা আমি কিভাবে ওভারকাম করছি নলেজ ম্যানেজমেন্টের মাধ্যমে, এটা নিয়ে অনেক কথা বলবো। জাস্ট এটা বলে রাখি, ওই সময় আমি মনে হয়েছে যে আচ্ছা এই স্ট্রাগলটা তো সবাই করে যারা নলেজ রিলেটেড কাজ করে। তখনই আমি আসলে বিল্ড ইউর সেকেন্ড প্রিন্ট ভিডিও সিরিজটা বানাই 2022 সালে। তো 23 সালে মাঝামাঝি মনে হলো না, আমার এখন নিজেকে সময় দেওয়া দরকার, ডিপ ওয়ার্ক করা দরকার। তখন আমি পজ করে দিই, আমি পিএইচডি ইন্টার্নশিপ এগুলোতে কনসেন্ট্রেট করি। সো আমার কাছে মনে হয়েছে এটা গুড ডিসিশন। এরপর এই বছর আবার মনে হচ্ছে অনেক রিল্যাক্সিং লাইফ লিড করতেছি, 9টা 5টা জব করতেছি, এখন অনেক সময় আমার হাতে। আম, এখন আবার সিরিজটা কন্টিনিউ করি, এবছর আবার শুরু করি আর কি। সো এই এই হচ্ছে দেখি কাইন্ড অফ ফুল ওভারভিউ। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ইন্টারেস্টিং। আমার কিছু কোশ্চেন আছে, বাট এর আগে একটা কমেন্ট করি, সেটা হচ্ছে জাফর স্যার তোমার খুবই পছন্দ করবে। জাফর ইকবাল স্যার আর কি, এই যে মানে হার্ডওয়ার্ক নিয়ে একদম হাতে কলমে কাজ করতে পছন্দ করে যে যে স্টুডেন্ট, স্যার এদেরকে মানে পালে দুনিয়া দিয়ে দেয় আর কি পারলে। শুনে খুব আমাদের ভালো লাগলো। বিল্ডিং এর ফিজিক্স ডিপার্টমেন্টের একজন ভাই ছিলেন, নাবিল ভাই। উনি যে ড্রোন টোন নিয়ে কাজ টাজ করতেন আর কি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে ইলেকট্রিক্যালে বা ফিজিক্স সিএসসি তো অনেকেই পড়ে, বাট একদম প্র্যাকটিক্যাল ল্যাব ওয়ার্কে ফাটাফাটি লেভেলের স্কিল এরকম খুব কম থাকে কিন্তু, টু বি অনেস্ট আমি হ্যাঁ, যতটুকু দেখছি আচ্ছা, প্র্যাকটিক্যালি থ্যাংক খুব ইউ। ভালো। সো আমি উনি একটা, আচ্ছা আপনি শেষ করেন। সো উনি হচ্ছে যে একবার কি কোন একটা ডিজিটাল ক্লক ফিজিক্সে পড়ে। সো ডেফিনেটলি ওই যে কি বলে থাকে লাইমলাইটের বাইরের একটা সাবজেক্ট। সো উনি একবার খুব ফ্যান্সি একটা ঘড়ি বানায় হচ্ছে যে কোনো একটা ক্লাসরুমের ওয়ালে লাগিয়ে রাখছিলেন। এটা জাফর স্যার চোখে পড়ছে যে এটা কে বানাইছে। তারপরে আচ্ছা। উনি লিটারালি নিজের পকেটে পয়সা দিয়ে নাবিল ভাইয়ের রিসার্চ ফান্ড টান করছেন। নাবিল ভাই পরে ড্রোন টোন বানাইছে। সিলেট এগুলো করা আচ্ছা। বেশ টাফ, মানে হ্যাঁ, বিং হ্যাঁ। এ সোলো পার্সন আর কি। এটা একটা জিনিস। বেশ। আর আরেকটা হচ্ছে যে তুমি যে ওই যে কৌশিক ভাইকে বলছিলা ভালো ইঞ্জিনিয়ার হবো, আমার এরকম একটা সিমিলার এক্সপিরিয়েন্স আছে। আমাকে আপনার ভর্তি হওয়ার পরে মনে হয় ফার্স্টে ঢাকা থেকে কোনো একজন জার্নালিস্ট আপু আসছিলেন ইন্টারভিউ করতে, ওই যে স্বপ্ন নিয়ে প্রথম বলতে থাকে না এই টাইপের, যে নতুন একটা ব্যাচ শুরু করছে সিএসসি, এরা কি করবে কি স্বপ্ন। আমাকে জিজ্ঞেস করছে তুমি সিএসসি পরে কি করবো, আমি বলতে যাবি সিনেমা বানাবো। ওই সময় আমার খুব মাথা পোকা ছিল সিনেমা বানানো। তো ফানি। পারি জিনিস। আচ্ছা, তোমার ইয়েতে আসি। তুমি মেনশন করলা যে তুমি মোটামুটি একটু গ্রাম মফস্বল এরিয়া থেকে হচ্ছে যে উঠে আসছো। সো আই গেস ওই জায়গাটাতে অনেক কিছু জানার আছে, সেটা হচ্ছে যে ডেফিনেটলি একটা লো প্রিভিলেজড এরিয়া, লো রিসোর্স এরিয়া। সো ওইখান থেকে তুমি যেহেতু বুয়েট পর্যন্ত আসছো, ইউ ডিড এ লট অফ হার্ড ওয়ার্ক। সো ওই এরিয়াতে তুমি হচ্ছে যে রিসোর্স কিভাবে ম্যানেজ করছো, যে ইন্সপাইরেশন পাওয়া অমুক অমুক জিনিস করা যায়, পড়াশোনাটা ভালো মতো করতে হবে। আচ্ছা, এটা যদি বলি শুরুতে এভাবে বলতে হবে। আমি আসলে আমার একবারে ছোটবেলায় আমি ভালো স্টুডেন্ট ছিলাম না, কারণ আমার বাবা ফার্মার, সো মা হাউস ওয়াইফ। সো স্বাভাবিক ওনাদের মধ্যে ওই সচেতনতাটা থাকবে না যে পড়াশোনা করানো বা অনেক ইয়ে করা। সো আমি ক্লাস 1-2 পর্যন্ত খুবই খারাপ স্টুডেন্ট ছিলাম। আমি বুঝতামও না পড়াশোনাটা কি। ইভেন আমি বর্ণমালাও ভালো মতো পারতাম না আর কি, আমার এখন যেটা মনে হয়। তো আমার হচ্ছে আমি যখন ক্লাস 2-তে হচ্ছে দেখি আমার বোন সিলেটে চলে যায়, সেখানে আমার দাদাবাবু চাকরি করতো। তো আমার দাদাবাবু হচ্ছে দেখি আমাকেই প্রথম বর্ণমালা বলেন, ইংরেজি হাতের লেখা কিভাবে লিখতে হয়, কিভাবে পড়তে হয়, এই জিনিসগুলো খুব ভালো মতো শিখায়। উনি হচ্ছে বিডিআর এ চাকরি করে। সো বলবো যে কি ছোটবেলার আমার টার্নিং পয়েন্ট বা মোটিভেশনালের যে স্পার্কটা, এটা হচ্ছে আমার দাদাবাবু থেকে আসছে।
মানে অনেকের হচ্ছে, অনেক মানুষ থাকে না, বাট আমি উনার জন্য, উনার কাছে এই জন্য খুবই গ্রেটফুল যে উনি আমাকে সবসময় স্পার্ক দিতেন। যে যেহেতু গ্রামে থাকি, এখানে অবস্থা খুবই খারাপ, তারপর আমাদের ওদিকে ক্রাইম রেট অনেক বেশি, সবসময় ঝগড়া, সবসময় ঝামেলা, অলওয়েজ হচ্ছে যে কি একটা ক্রাইসিস থাকে, পলিটিক্যাল বলেন, সোশ্যাল বলেন। তো উনি আমাকে বলতো এখান থেকে যদি তোমাকে উঠতে হয় তোমাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা হচ্ছে একমাত্র ম্যাজিক যেটা তোমার লাইফ চেঞ্জ করবে, অন্য কোনো কিছু তোমার লাইফ চেঞ্জ করবে না। ওই জিনিসটা হচ্ছে, উনি আমার ওই স্পার্কটা ক্রিয়েট করে দিয়েছেন। তারপর ক্লাস 3-তে থাকতে আমি তখন বুঝতাম না কিভাবে ইংরেজি পড়তে হবে। তো উনি আমাকে দেখাই দিচ্ছেন যে চ্যাপ্টার ওয়াইজ ইংরেজির গাইড বুক খুলে তোমাকে ওয়ার্ডগুলোর মিনিং দেখে দেখে তারপর তুমি ইংরেজি শিখবা। ওই জিনিসটা আমাকে অনেক হেল্প করছে পরবর্তীতে, যে গাইড বই ধরে ধরে পড়তে হয়। তো বলা যায় যে কি আমি গাইড বই কিনে গাইড বই ধরে ধরেই সবকিছু পড়তাম, সবকিছু সলভ করতাম, কারণ আমার আসলে প্রাইভেট পড়ার ওই প্রিভিলেজটা ছিল না। তারপর আমার স্কুল থেকে বাড়ি ছিল 5 কিলোমিটার দূরে। সো সাইকেলে করে আসা যাওয়া করা লাগতো। আর আমি যদি প্রাইভেট পড়ি, ওটা ম্যানেজ করা প্লাস ফাইন্যান্সিয়াল সাপোর্ট, এটা খুবই ডিফিকাল্ট ছিল আর কি ওই সময় আমাদের ফ্যামিলির পক্ষে। সো সবকিছু মিলিয়েই বলতে পারেন যে মোটিভেশন হিসেবে ছিল আমার দাদা বাবু, আমার ফ্যামিলির মানুষজনও সাপোর্ট দিছে। আমার বাবা হচ্ছে একসময় সাপোর্ট দেওয়া শুরু করছে খুব ভালো মতো, যখন দেখছে আমি ভালো করতেছি। ক্লাসের স্কলারশিপে ফুল ব্রাইট স্কলারশিপ পেয়েছি, আমাদের থানার মধ্যে আমি একমাত্র ছেলে ছিলাম। তো তখন আমার বাবা আমাকে সাপোর্ট দেওয়া শুরু করছে। বাট অ্যাট দ্য ফুল টাইম আমার দাদা বাবু হচ্ছে আমাকে সাপোর্ট দিছে ইচ এন্ড এভরি পয়েন্ট। যে সব ধরনের মোটিভেশনাল সাপোর্ট বা স্পার্কটা ধরে রাখা, এটা হচ্ছে দেখি মানে একটা ফুয়েল ছিল। আর বাকি সবকিছু আমি নিজে নিজেই ম্যানেজ করে নিয়েছি, পড়াশোনা বলা, তারপর হচ্ছে দেখি সবকিছু নিজে নিজেই শিখেছি। আমি কখনো প্রাইভেট পড়ার ওই প্রিভিলেজটা ছিল না, সবসময় নিজেকে সবকিছু নিজে নিজেই শিখা লাগছে আর কি, বলতে হয়। মেক সেন্স। সো তোমার হচ্ছে আই গেস তোমার কলেজ ছিল নটরডেম। না, আমার কলেজ নটরডেমে আমি চান্স পাইনি। আচ্ছা আচ্ছা। এটা আমার খুবই এটা আমি খুবই দুঃখ পেয়েছিলাম চান্স পাইনি দেখে। যাই হোক, আমি হচ্ছে আমার কলেজ ছিল রাইভেলস পাবলিক। সো ওখান থেকে কলেজের টাইমটা যে ঢাকায় মুভ করবা, এই হুম হুম। ডিসিশনটা আচ্ছা নিশ্চয় কিভাবে? আচ্ছা, ওই সময় হচ্ছে আমাদের ফ্যামিলির অবস্থা একটু উন্নতি হওয়া শুরু করে, আমার বড় ভাই বিজনেস শুরু করে। তো আমার বড় ভাই আমাকে বলে যে কি ঢাকাতে চলে যাও, আমি পড়াশোনার সাপোর্টটা দিব আর কি। সো ওই সময় আমার বড় ভাই ফাইন্যান্সিয়াল সাপোর্ট বা ব্যাকআপটা দেয়। আমার বড় ভাইয়ের নাম হচ্ছে অজিত। ওটার কারণে আমি ঢাকাতে আসতে পারছি। এবং আমার কাছে মনে হয় ঢাকাতে না আসতে পারলে হয়তো আমার বইটা আসা হতো না আর কি। কারণ আমি যদি জিনিসটা এভাবে বলি, মানুষের আসলে মেন্টালিটি বিল্ড হওয়ার পরিবেশের উপর ডিপেন্ড করে। যেমন আমি যখন গ্রামের স্কুলে ছিলাম, যেটা হচ্ছে সোনাগাজীর ভিতরে, আমি ভাবতাম আমি কলেজে উঠে পড়বো ফেনী কলেজে। তারপর আমি যখন গ্রামের স্কুল থেকে সোনাগাজীর মেন স্কুলে আসছি, তখন আমি ভাবতে শিখছি চারদিক থেকে যে আমি বড় হয়ে পড়াশোনা করব ঢাকাতে, আই মিন কলেজে। আর যখন আমি বুয়েটে আসছি, তখন আমার মনে হয়েছে না, আমি বাইরে পিএইচডি করবো, পড়াশোনা করবো। তো সবসময় এনভায়রনমেন্টটা ম্যাটার করে। সো এই জিনিসগুলো হচ্ছে যে কি, আমি সবসময় বলি যে তুমি কার সাথে মিশতেছো, কার চারপাশে আসো বা কোন এনভায়রনমেন্টে আসো, এটা সবসময় হচ্ছে যে কি অনেক ইনফ্লুয়েন্স করে। যেটা আমার ক্ষেত্রেও হয়েছে। সো আমার বড় ভাই ফাইন্যান্সিয়াল ব্যাকআপ দেওয়ার কারণে আমি, আমার বন্ধু বান্ধব মিলে, আমরা অনেকে মিলে ঢাকাতে এসে একটা মেসে থেকে আমরা ইন্টারে পড়াশোনা কন্টিনিউ করি। খুবই গোল্ডেন পয়েন্ট অ্যাকচুয়ালি, যে কোথায় আমি যাইতে পারি এই জিনিসটা যদি দেখতে না পারি আশপাশে, ইটস ভেরি টাফ। ইয়া, ইটস ট্রু। তো তুমি ঢাকায় আসার পরে ওই ইন্টারমিডিয়েট টাইমটা তো আসলে খুব হেক্টিক, খুব অল্প সময়, 1.5 বছরের মধ্যে মোটামুটি পড়াশোনা র্যাপ আপ করে 2 ইয়ারের পড়া গোটা এইচএসসি দিয়ে দিতে হয়। নতুন এনভায়রনমেন্ট, মেস, ঢাকাতে সবাই কাপড় পরে ডিফারেন্টলি, চলাফেরা করে ডিফারেন্টলি, ইয়াং বয়স। সো সব মিলে ওই সময় অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা কেমন ছিল? ওই সময় অ্যাডজাস্ট করছো কিভাবে? অ্যাডজাস্টমেন্ট একটু ডিফিকাল্ট ছিল, কারণ আমি গ্রাম থেকে আসছি তো। আমি লুঙ্গি পরতাম, সবাই হচ্ছে কাইন্ড অফ 3 কোয়ার্টার পরতো। সো এটা নিয়ে হচ্ছে যে কি একটু মানে একটু ফান করতো আমাকে নিয়ে। সো ইট ওয়াজ ওকে। বাট আমার কাছে মনে হয়েছে যে কি দিস সিচুয়েশন উইল চেঞ্জ, আই মিন আমারও ভালো দিন আসবে। সো এ পর্যন্ত আমি এগুলো সহ্য করি, বা এ পর্যন্ত এগুলো আমি নর্মালি নিই। আরো কিছু ব্যাপার ছিল, আমি একটু পড়াশোনাই করতাম, আমি খুব একটা টায়ার্ড হতাম না, আমি স্কুল কলেজ থেকে এসে পড়াশোনা করতাম আর কি। তো আমার কিছু মেসের কিছু ছেলে ছিল, ওরা বলতো তুই কি টায়ার্ড হোস না, তুই কি ঘুমাস না বিকালে? তখন আমি বলতাম না, আমি তো টায়ার্ড হই না, আমার তো পড়তে ভালো লাগে, আমি এই জন্য পড়াশোনা করতেছি। আমার ঘুম আসলে আমি অবশ্যই ঘুমাতাম আর কি। সো ওরকম হচ্ছে, মানে জিনিসগুলোকে আমি কাইন্ড অফ, আমি সবসময় পজিটিভ সাইডটাই দেখতাম, নেগেটিভ সাইডটাকে আমি অ্যাভয়েড করার চেষ্টা করছি আর কি। যে ওকে ফাইন, আমারও তো কিছু বন্ধু আছে যারা আমাকে সাপোর্ট করতেছে, এরকম বন্ধু ছিল আমার। আবার কিছু আছে যারা হচ্ছে যে কি নো শেয়ার, যেটা সবসময় থাকে।
সো আমি দেখতাম যে কি একজনও যদি সাপোর্ট করে, ওকে, আমার সাপোর্ট, আমার মানে ভালো কাজে সাপোর্টের একজন থাকাই যথেষ্ট, বেশি থাকাও লাগে না অনেক ক্ষেত্রে আসলে। সো ওই জিনিসটাকে নিয়ে আমি অ্যাডজাস্ট করে পড়াশোনা করছি। আর আমি তখন আসলে প্রাইভেট পড়ার লাক্সারি ছিল না, ঢাকাতে পড়লে প্রাইভেট পড়তে হয়। সো ওটার জন্য হচ্ছে আমাকে একটু এক্সট্রা ইফোর্ট দেওয়া লাগছে। তবে আমার কিছু বন্ধু বান্ধব ছিল যারা আমাকে ওই প্রাইভেটের নোটগুলা সাপ্লাই দিয়েছিল, ওটা আমাকে অনেক হেল্প করছে। আমি ওদের কাছে আসলে অনেক কৃতজ্ঞ। বা নোসেয়ারের থেকে আমি বলবো যে কি ভালো বন্ধু অনেক বেশি ছিল আর কি। মেক সেন্স। এইটা এইটা মনে হয় যে আমার কাছে বিশাল একটা কালচারাল শক। ওই যে প্রাইভেট পড়ার ব্যাপারটা, আমি হচ্ছে স্কুলে থাকতে কোনো প্রাইভেট পড়ি নাই, খালি ক্লাস এইটের দিকে গিয়ে একটা কোচিং এ ভর্তি হয়েছি, দ্যাটস ইট। বন্ধু বান্ধবরা অনেকেই প্রাইভেটে পড়তো, বাসায় স্যার এসে পড়াইতো। ইন্টারমিডিয়েটে উঠে যেটা দেখলাম যে আশপাশে খালি প্রাইভেটের জোয়ার, অমুক স্যারের কাছে ম্যাথ, অমুক স্যারের হ্যাঁ, কাছে ফিজিক্স, এই সেই। এবং এটাতে আমার হচ্ছে যে খাপ খাওয়াইতে বেশ কষ্ট হয়, কারণ আমার একটা প্রবলেম হচ্ছে যে আমি ক্লাস করতে পারি না, মনোযোগ রাখতে পারি না। এটা একদম ছোটবেলা থেকে আর কি। লেকচার দিচ্ছে, আই ক্যান কনসেন্ট্রেট, আমার মাথায় ওই সময় জুনিয়র জিনিসপত্র ঘুরতে থাকে। তো আপনার মনে হয় এডিএসডি আছে, আমারও এটা আছে। আচ্ছা, টুকটাক একটু থাকতে পারে, আমারও আছে। আমি এই জন্য আসলে নলেজ ম্যানেজ আমি করি। এটা অনলাইন কিছু স্ক্রিনিং ট্রেনিং আছে না, এগুলো করে হচ্ছে যে আমি দেখছি ব্যাপারটা, ডাক্তারের সাথে ডিসকাস করছি, কিন্তু আই অলওয়েজ ট্রাই টু লাইক কনভিন্স মাইসেলফ যে এটা কোনো সমস্যা না, আই হ্যাভ টু ডু মাই ওয়ার্ক। কারণ অনেক সময় যেটা হয় যে ওই এগুলা কেমন সময় এক্সকিউজ বানাই ফেলি, যে হ্যাঁ আমার আসলে হ্যাঁ, হ্যাঁ, ডিপ্রেশনের প্রবলেম আছে, কারণ আমার এফোর্ট দিয়ে হ্যাঁ। লাভ নাই। So আমি এটা সবসময় দূরে রাখি, বাট না, ইউর রাইট। এটা ভালো না। এটা আমি মানে আমি সবসময় পজিটিভ সাইডটাই দেখি। আমি সবসময় ভালো লাগা খারাপ লাগা ম্যাটার করে না, যেটা করতে হবে করি আর কি। এটা আসলে সব মানুষেরই করা উচিত আমার মনে হয়। অনেকেই অনেক কিছু মুডের উপর ডিপেন্ড করে, মুডের উপর ডিপেন্ড করলে লাইফে অনেক কিছু অ্যাচিভ করা যায় না। সবকিছুর জন্য তো অ্যাকশন নিতে হয়, অ্যাকশন না নিলে হয় না। তোমার সাথে কথা বলে মনে হচ্ছে আমি কোনো 100-150 বছর বয়স্ক কোনো প্রবীণ মানুষের সাথে কথা বলছি। টু মাচ গোল্ডেন এজ। না, না, ভেরি না। গুড, ভেরি গুড। বোঝা যায় যে মানে ইউ ফেসড এ লট, লার্ন এ লট। আই এম ভেরি সরি ফর ইন্টারাপ্টিং। আমি শিওর যে আপনারা এপিসোডটা এনজয় করতেছেন। আমার চ্যানেলের স্ট্যাটিস্টিক্স বলতেছে যে যারা যারা আমার পডকাস্ট গুলো দেখেন, ভিডিও ফলো করেন, আহ, তাদের প্রায় 60% ইউ আর নট সাবস্ক্রাইবার। সো আই এম রিকোয়েস্টিং ইউ টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল to stay updated with what do I publish and learn, get smarter every day. Thank you. আচ্ছা, সো ইন্টারমিডিয়েটের মোটামুটি বুঝলাম যে তুমি প্রাইভেট ওরকম পড়ো নাই, বাট বন্ধুরা হেল্প করছে, সো ইউ গট অল দা নোটস এন্ড স্টাফ। তুমি কি ভর্তি কোচিং করছো? আর আমি উদ্ভাসে ভর্তি কোচিং করছি, উদ্ভাসে হোয়াট ভর্তি ইউ? কোচিং করছি। তবে আমি উদ্ভাসকে একটা ধন্যবাদ দিব, আমাকে ওরা 50% অফার দিয়েছিল, এই জন্য আমি অনেক থ্যাঙ্কফুল। সো আমি উদ্ভাসে বলছিলাম যে আমার ফাইন্যান্সিয়াল অবস্থা একটু খারাপ, এত টাকা দেওয়া পসিবল হবে না, আপনারা কিছু অফার দিবেন কিনা। তখন উদ্ভাস আমাকে 50% ডিসকাউন্ট দিয়েছিল। সো আমি থ্যাঙ্কফুল বলবো উদ্ভাসের কাছে এই জন্য। উদ্ভাস ওই সময় ম্যাথ পড়াইতো কে? উদ্ভাসে ওই সময় ম্যাথ পড়াইতো হচ্ছে চমক হাসান। চমক হাসানের আমি একটা ক্লাস পাইছি, মানে জাস্ট কি বলবো, এটা আনরিয়েল ছিল বলবো আর কি। বাট আর বেশি ক্লাস পাইনি, এই জন্য খুবই আফসোস লাগছিল ওই সময়টাই। আচ্ছা, আহ, উদ্ভাসের ওই ভর্তি কোচিং এর টাইমের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? কারণ ওটা আই গেস তোমার লাইফের প্রথম কোচিং, হ্যাঁ, প্রচুর প্রেশার। তো উদ্ভাসে ভর্তি কোচিং এর টাইমটা মানে বলবো যে কি ভালোই প্রেসার ছিল ওই সময়। তো মানে দিনরাত পড়াশোনাই করছি বলা যায়। পড়াশোনা করছি, তারপর হচ্ছে প্র্যাকটিস করছি। উদ্ভাসে মডেল টেস্ট দিতাম, মডেল টেস্টে আমার হচ্ছে পজিশন ভালোই আসতো। বাট তখন তাও মনে হতো যে আমি চান্স পাবো না। তো এই জিনিসটা, তারপর আমি হচ্ছে লেগেছিলাম যে আমি আসলে বুয়েটে চান্স না পেলে অন্য কোথাও হয়তো চান্স পাবো। তো সবসময় আমি যেটা লাইফে ভাবতাম, আমি যদি 100 পাওয়ার এক্সপেকটেশন নিয়ে পড়াশোনা করি, আমি 80 অবশ্যই পাবো। আমি যদি A+ পাওয়ার এক্সপেকটেশন নিয়ে, আমি A+ পাবো না। সবসময় এক্সপেকটেশন থেকে মানুষ একটু কম পায়, এটাই স্বাভাবিক। তো ওই জন্য আমি বুয়েট টার্গেট করে পড়াশোনা করছি, কারণ আমি জানি তাহলে আমার নিচের গুলো হবেই। এই জিনিসটা আমাকে হেল্প করছে। আর আমি হচ্ছে যে কি ওই সময় কনসিস্টেন্টলি রুটিন মেনেই পড়াশোনা করছি, মডেল টেস্টগুলো ভালো মতো দিয়েছিলাম। তারপর হচ্ছে আর প্রত্যেকটা ক্লাস আমি অ্যাটেন্ড করছি ভর্তি কোচিং এ, কারণ আমার তো অন্য কোনো ওয়ে ছিল না জিনিসগুলো সলভ করা। তবে আমি একটা জিনিস খুব ভালো মতো করছি ওই সময়টা, স্ট্র্যাটেজিক্যালি করছি বলতে হবে। যেটা আমি ক্লাসের স্কলারশিপের জন্য করছি, সেটা হচ্ছে আমি প্রত্যেকটা জিনিস সময় ধরে ধরে প্র্যাকটিস করছি। আর আমি প্রত্যেকটা বড় বড় ম্যাথ ক্যালকুলেটরে করতে পারতাম, এটা আমার খুব বড় স্কিল ছিল। যত বড় ফিজিক্সের বা ম্যাথই হোক না কেন, সেটা আমি সাইন্টিফিক ক্যালকুলেটরে 1 মিনিটে করে ফেলতে পারতাম, মানে মাথার মধ্যে রেখে আর কি। এই জিনিসটা আমি একেবারে বলতে পারেন ইন্টারের ফার্স্ট ইয়ার থেকে প্র্যাকটিস করছি। কারণ আমি জানি সময় কম বুয়েটে, এখানে আমাকে হচ্ছে সাইন করতে হলে আমাকে ক্যালকুলেটরের মধ্যেই ক্যালকুলেশন শেষ করতে হবে, আমার খাতায় লেখা লাগতো না। এই জিনিসটা আমি প্র্যাকটিস করছি এবং এটা আমি করতে পারতাম ওই সময়। এবং এটা আমাকে অনেক হেল্প করছে। কিরকম হেল্প করছে আমি বলি।
আমাদের সময় এমসিকিউ একটু কঠিন ছিল, বাট এমসিকিউ কঠিন হওয়ার পরও আমি প্রায় 110টা মতো হচ্ছে আনসার করতে পারছি। আমার কনফিডেন্স ছিল 100টা হবে। তো যখন রিটেন খাতা দেয় বুয়েটে, আমার খাতা দেওয়ার 2 মিনিট পর আমি লেখা শুরু করি, সাথে সাথে আমার খাতাটা নিয়ে চলে যায় হচ্ছে এক্সামিনার। কেন? আমি জানি না কেন নিয়ে যায়। সো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আমার কি দোষ, আমি তো জাস্ট নিজের খাতায় লিখছি, আমার খাতা নিয়ে গেলেন কেন? তো উনি আমাকে জাস্ট এভাবে বললো যে কোনো কথা বলা যাবে না। So আমি আমার পাশের বন্ধুর দিকে তাকাই, সে একটু ইশারা দিল যে তোমার খাতা দিয়ে দিবে, এরকম একটা কথা। ওটা আমি একটু হোপ পাই। না, না হলে আমি আসলে ওখানে ঘুরে পড়ে যেতাম, এরকম একটা সিচুয়েশন ছিল। আরে, কারণ আমি আমি অলরেডি ইন্টারে এক্সামে ঘুরে পড়ে গেছিলাম, সেটার গল্প অন্যদিন বলবো। সো আমি জানি আমার রেকর্ড খারাপ, তখন আমি ইমোশনাল জিনিসগুলো ম্যানেজ করতে পারতাম না, ইমোশনাল স্ট্রেসটা ম্যানেজ করতে পারতাম না। হুম, সো ওই সময় আমি জাস্ট শক্ত করে টেবিলটা ধরে রাখি, 20 মিনিট পর আমার রিটেন খাতা দেয়। আমার বাবা হচ্ছে যে কি আমাকে হাফ লিটারের একটা ঠান্ডা জল দেয়, ওই ঠান্ডা জল হাফ লিটার মাথায় ঢেলে আমি আবার লেখা শুরু করি। এটা হচ্ছে বুয়েটের অ্যাডমিশন টেস্ট? অ্যাডমিশন টেস্ট তো। আমি তো বের হওয়ার পর আমার বন্ধু খালেদ বিন ওয়ালিদ, ওকে আমি বললাম যে আমার তো সুইসাইড করতে ইচ্ছে করতেছে, আমি কি করছি আমি জানি না, আমার যে কি হবে, আমি খুবই খারাপ করছি রিটেন পরীক্ষা। আমি জানি আমার এমসিকিউ খুব ভালো হয়েছে। এরপর হচ্ছে আশেপাশে সবাই রিটেন নিয়ে হচ্ছে কথাবার্তা বলছে। আমি খুবই অবাক হচ্ছি এই প্রশ্নটা কি এক্সামে ছিল, কারণ আমি জানি না, আমি ব্ল্যাঙ্ক ছিলাম পুরো রিটেনের টাইমে। হুম, হুম, সো এটা আমার জার্নি ছিল। ওখান থেকে একটু ডিপ্রেশনও ধরে যায়, ওই সবকিছু মিলিয়ে ওটা কাইন্ড অফ আমি স্বপ্নে দেখতাম সবসময়। হুম, হুম, হুম। ওই ডিপ্রেশনটা আমার থার্ড ইয়ার পর্যন্ত কন্টিনিউ হয় বুয়েটে। ও মাই। সো বাট এই আর কি। অ্যাডমিশন টেস্টে এই কাহিনীর পরে তুমি ট্রিপলি পাইছো, মানে তো র্যাঙ্ক খুবই ভালো ছিল। আমার ওই তো আমার হচ্ছে 153তম হয়েছিলাম আমি। 20 মিনিট কম পরীক্ষা না দিলে তো আহ, মনে হয় প্রথম 10-এ থাকতে হবে। না, প্রথম দশে থাকতাম না, আমার এক্সপেকটেশন ছিল হয়তো আমি আরেকটু ভালো করতাম। বাট এটা আমার এক্সপেকটেশন ছিল, কিন্তু রিয়েলিটি ডিফারেন্ট। বুয়েটে ভর্তি হওয়ার পর মনে হয়েছে যে আমি আরো পিছিয়ে থাকলে খারাপ হতো না, কারণ আশেপাশে সবাই এত ব্রিলিয়েন্ট ছিল। আমার খুবই ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগতাম যে আমি তো কিছুই পারি না, আমি তো বুঝতে অনেক সময় লাগে। তখন মনে হয়েছে আমি যা পাইছি অনেক ভালো পাইছি, এর থেকে খারাপ পেলেও অনেক মন্দ হতো না আর কি। যাই হোক। না, আমার খুবই অ্যামেজিং ব্যাপারটা। এটা খুবই উইয়ার্ড। কিছু না বললাম না, খাতা নিয়ে গেল মানে সব যে কোনো জায়গায় তো আচ্ছা, অ্যাকচুয়ালি। কেন নিয়ে গেছে আমি পরে ফিগার আউট করছি। বুয়েটে হচ্ছে যে কি রিটেন খাতা দেওয়ার 5 মিনিট পরে লেখা শুরু করতে হয়, এটা আমি জানতাম না। ও তো আচ্ছা। আমি 2 মিনিট পরে লেখা শুরু করছি, এই জন্য আমাকে হচ্ছে পেনাল্টি হিসেবে 20 মিনিট খাতা রেখে দিয়েছিলাম। বুঝেছি। দেশের কিছু জিনিসপত্র আমার খুব অবাক লাগে আর কি, মানে হার্টলেস মনে হয় অনেক কিছু। এটা একটু বললেই তো চলে চলে যে 5 মিনিট পর লাগে শুরু। না, আমাকে যদি উনি বলতো তোমার এই কারণে আমি খাতাটা নিয়ে গেছি, তাহলে আমি স্থির থাকতে পারতাম, আমার মেন্টাল হ্যাঁ, হ্যাঁ, স্ট্রেসটা হতো না আর কি। এক্স্যাক্টলি। ওটা কাইন্ড আমার লাইফের একটা শকিং একটা মোমেন্ট ছিল। ওই 20 মিনিট আমি পুরো লাইফ ফ্ল্যাশ ওভার করছিলাম, আমি এত কষ্ট করে এই পর্যন্ত আসলাম, এটা যদি না হয় এক্স্যাক্টলি, তাহলে আমার কি হবে। এক্স্যাক্টলি। ওকে, তারপরে তোমার বুয়েটের জার্নি কেমন ছিল? ওই যে বললাম বুয়েটে জার্নি খুবই হতাশাজনক জার্নি ছিল। প্রথম সেমিস্টারে রেজাল্ট খারাপ করে খুবই হতাশায় পড়ে যায়। ওকে। তারপর হচ্ছে আমার টার্গেট ছিল ভালো ইঞ্জিনিয়ার হওয়া। এরপরে কি করব আমি কিছুই জানতাম না, বিজনেস করব নাকি বাইরে যাব না কি করবো, এগুলো কিছুই আসলে আমার জানা ছিল না। এগুলো নিয়ে কোনো নলেজই ছিল না, যে বুয়েটে টিচার হওয়া যে একটা ক্রেজ, এটার জন্য ভালো রেজাল্ট করতে হয় এটা আমি জানতামই না। ওকে। সো বা ভালো রেজাল্টের গুরুত্ব কতটুকু এগুলো আমি জানতামই না। আমার একটাই গোল ছিল, আমি ভালো ইঞ্জিনিয়ার হব। সো ভালো ইঞ্জিনিয়ার হইতে হবে, এই জিনিসটা মাথায় ঢুকলো কিভাবে? এটা আমার ছোটবেলা থেকেই হচ্ছে ইয়ে ছিল যে আমি ভালো ইঞ্জিনিয়ার হবো। কেন বলি, আমি হচ্ছে লাইট ছাড়া পড়তাম তো। আমার হচ্ছে গ্রামে হচ্ছে বিদ্যুৎ ছিল না, সো প্রত্যেকদিন প্রায় হাফ লিটার কেরোসিন তেল লাগতো। এটা আমার হুম। অনেক টাকা ছিল ওই সময় হাফ লিটার কেরোসিন পড়তে গেলে। সো আমি যেটা করছিলাম, আমি হচ্ছে নিজে নিজে একটা লাইট বানাইছিলাম, চার্জ লাইট। বাজার থেকে এলইডি কিনে, তখন তো আমি রেজিস্টার কি সেটাও বুঝতাম না, সিরিজে নাকি প্যারালালি লাগাতে হবে সেটাও বুঝতাম না। স্টিল আমি হচ্ছে একটা লাইট বানাইছিলাম, যে লাইটটা দিয়ে আমি একবার চার্জ দিলে 7 দিন পড়তে পারতাম, ও ওয়াও। মানে গ্রামের অন্য দোকান থেকে। সো ওটা আমাকে মোটিভেট করছে, না আমাকে ভালো ইঞ্জিনিয়ার হতে হবে, এরকম হচ্ছে আমাকে রিয়েলিস্টিক যেগুলো মানুষের কাজে লাগে বা ইম্প্যাক্টফুল কিছু আমাকে বানানোর জন্য ভালো ইঞ্জিনিয়ার হতে হবে। জাস্ট এটাই ছোটবেলার কাইন্ড অফ একটা কি বলবো জেদ বলতে পারেন, ওখান থেকে আমি পাইছি যে আমাকে ভালো ইঞ্জিনিয়ার হতে হবে। ও ড্যামেজ জিনিসপত্রগুলো তো ওই যে অনলাইনে যে স্টেটমেন্ট অফ পারপাসে টেমপ্লেট টেমপ্লেট পাওয়া যায়, এগুলো প্রথম প্যারাগ্রাফে লেখা থাকে এরকম স্টোরি। এনকারেজিং। আমি মানে রিয়েল লাইফ একজনকে মিট করলাম, খুবই নাইস ব্যাপারটা। যাই হোক, ওকে। পরে ভালো ইঞ্জিনিয়ার কিভাবে হতে হবে এটা জানতাম না, তবে আস্তে আস্তে ফিগার আউট করছি ভালো ইঞ্জিনিয়ার হতে হবে। তবে এটা আমি ভ্যালিডেশনও পাইছি যে আমি ভালো ইঞ্জিনিয়ার হতে পারছি কিভাবে আমি বলি। আপনি জানেন কিনা জানি না, বুয়েটে একটা ট্রিপল ইডিতে লাইটিং হয়েছিল, অডিও ভিজুয়ালাইজার। হ্যাঁ, হ্যাঁ, 11 তলা বিল্ডিং এ একটা অডিও ভিজুয়ালাইজারের একটা ইয়ে হয়েছিল, মানে শো হয়েছিল আমাদের ট্রিপল ইডিতে। ওটা প্রথম আলোতে আসছিল, ওটা আমি লিড দিছিলাম আর কি।
ওকে। সো ওটা কাইন্ড অফ মানে আমার লাস্ট ইয়ারে ছিল, ওটা কাইন্ড অফ হিট মেগা প্রজেক্ট ছিল। প্রজেক্ট। প্রায় 10,000 মানুষ আসছে, প্রচুর মানুষ শেয়ার দিছে, নিউজ পেপার আসছে। ওটা থেকে আমি বুঝছি না আমি আমার বুয়েটের যে টার্গেট সেটা আমি অ্যাচিভ করতে পারছি। আমি ইম্প্যাক্টফুল কিছু বানাইছি হুম যেটা হুম আসলে হুম। অনেক মাস মানুষকে ইম্প্যাক্ট করে আর কি, যেটা হয়তো এন্টারটেইনমেন্ট রিলেটেড, বাট ইট ডাজন্ট মিন যে আমি টেকনিক্যালি hit- তো এটা ডিপ। হ্যাঁ, ওইটাই আর কি। ওইটার প্রজেক্টটা একটু বলো তাইলে, মানে কিভাবে কি হইলো শুনি একটু। আচ্ছা, ওই প্রজেক্টটা ছিল মানে আমি হচ্ছে আমাদের ট্রিপল ইডেতে সবসময় টার্গেট থাকে সিনিয়র ব্যাচ কিছু করবে। তো আমি হচ্ছে ওই বছর টার্গেট করলাম, আমি চিন্তা ভাবনা করছিলাম আচ্ছা আমাদের বিল্ডিংটা 11 তলা বিল্ডিং। সো আমি যদি এমন কিছু বানাতে পারি যেটা হচ্ছে আমার স্টেজে যে শোটা হবে, ওই শোটা অডিও স্পেকট্রাম আকারে আমি 11 তলা বিল্ডিং হচ্ছে যে কি প্রজেক্ট করব। তো ওটা ছিল আমার টার্গেট। সো এটা আমি প্রায় থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার থেকে ভাবতে শুরু করি কিভাবে কি করা যায় আর কি। তখন আমি পাওয়ার ইলেকট্রনিক্স জানতাম, কারণ এখানে প্রায় পুরো 11 তলা বিল্ডিং, আমাদের ট্রিপলি বিল্ডিংটা তো অনেক বড়, ট্রিপলি সাইডে অনেক বড়। এত বড় বিল্ডিং এ আমার হচ্ছে অনেক প্রচুর লাইট হচ্ছে যে কানেক্ট করতে হবে। আমাকে কাইন্ড অফ একটা ম্যাট্রিক্স বানাইতে হবে, হুম হুম। 8x8 8x10 একটা ম্যাট্রিক্স বানাইতে হবে। আমরা হচ্ছে কি বলে 10x8 একটা ম্যাট্রিক্স বানাইছিলাম প্রত্যেকটা বিল্ডিং এর একটা ব্লক দিয়ে। ম্যাট্রিক্স গুলো বানাইছিলাম আমরা ক্রিসমাস লাইট দিয়ে। আচ্ছা। সো ওগুলা 220 ভোল্টেজে চলতো। চ্যালেঞ্জ ছিল যে আমি না হয় এটা কনসেপ্টে বানালাম অডিও স্পেকট্রামটা এলইডি দিয়ে, কিন্তু এটা হচ্ছে আমি স্কেল আপ করবো কিভাবে অত বড় বিল্ডিং এ অত হুম। হাই পাওয়ার হাই ভোল্টেজের মধ্যে। সো ওই সময় আমার পাওয়ার ইলেকট্রনিক্স এর নলেজ ছিল, আমি ইনভার্টারে অলরেডি কাজ করছি, আমি জানতাম কিভাবে হাই ভোল্টেজ ড্রাইভ করতে হয়। ওই জিনিসটা আমি ইউটিলাইজ করছি। তারপর আমি হচ্ছে আমাদের যে ট্রিপলিডি কমিটি ছিল ওকে বললাম আচ্ছা আমার এরকম একটা আইডিয়া, আমি চাচ্ছি আমার স্টেজে যে গানটা হচ্ছে এই গানটার ফ্রিকোয়েন্সি গুলো সেপারেট হয়ে অডিও স্পেকট্রাম আকারে আমাদের ট্রিপলিডের এখানেই হচ্ছে দেখি নাচবে। ওটা আমার ইউটিউবে অনেক ভিডিও আছে, ফেসবুকে ভিডিও আছে ওটা নিয়ে, জায়ান্ট অডিও ভিজুয়ালাইজার আর কি টাইটেলটা। আচ্ছা। তো তো সবার হচ্ছে আইডিয়াটা খুব ভালো লাগে, এটা একটা ইউনিক আইডিয়া হবে, এটা হুম এর আগে কেউ করেনি। সো আমাদের হচ্ছে তখন আমি বলার পরে সবাই খুব রাজি হয়ে গেছে, এবং আমার বন্ধু বান্ধব এত সাপোর্টিভ ছিল, তারা জিনিসটা নিয়ে খুবই এক্সাইটেড ছিল। এতই সাপোর্টিভ ছিল যে লাস্টের দিকে বলে এটা যদি সাকসেস না হয় কি কি হবে। আমি বলছি আমার 3টা ব্যাকআপ প্ল্যান আছে, সেগুলো এক্সিকিউট করবে। একজন বললো যে কি লাইট কি নাচবে নাকি নাচবে না, আমি বলছি হ্যাঁ নাচবে। যাই হোক ওটা সাকসেসফুল ছিল, ভালো হতো। ওটা হচ্ছে বলতে পারেন যে লাস্টের দিকে এসে আমার একটা হিট প্রজেক্ট ছিল। এবং এই প্রজেক্টে আমি প্রায় আমার সাথে আরো 10 জন জুনিয়র কাজ করছে, এবং সবার ইফোর্টের কারণে এই প্রজেক্টটা সাকসেসফুল। কারণ প্রত্যেকটা আহ, আমার সার্কিট বোর্ডটা দেখলে হয়তো অবাক হবেন, কাইন্ড অফ এত বড় সার্কিট বোর্ড ওকে। পুরাটা। ওই সার্কিট বোর্ডের প্রত্যেকটা কম্পোনেন্ট ডাবল ব্যাকআপ ছিল, প্রত্যেকটা জুনিয়র প্রত্যেকটা সার্কিট বোর্ড 4 বার 5 বার করে টেস্ট করছে, সবকিছুতে প্রচুর হেল্প করছে। ডিপার্টমেন্টে আমাদের বেঁচে ছেলে পেলে পুরো বিল্ডিং এর লাইট গুলো লাগাতে কানেক্ট করতে, হুম। ওখান থেকে প্রায় এরকম বাঞ্চ অফ ওয়্যার আসছে সার্কিটের সাথে কানেক্ট রাইট। করার জন্য। So, ওটা থেকে ওটা আমার একটা কনফিডেন্স অনেক বুস্ট করছে, না আই ক্যান মেক সামথিং ইম্প্যাক্টফুল। খুব ইন্টারেস্টিং। সো ডেফিনেটলি ডিপার্টমেন্টে যেটা মেনশন করো যে ইউর সিজিপিএ ওয়াজ নট দ্যাট গুড, সো ক্লাসের ওয়ান অফ দ্য বাজে সিজিপিএ ওয়ালা একটা ছেলে এরকম একটা জিনিস পুল অফ করে ফেলছে। ফ্যাকাল্টি ফ্যাকাল্টিদের মধ্যে তো ডেফিনেটলি অনেকে থাকে যারা লো সিজিপিএ দেরকে মানুষ মনে করে না। হ্যাঁ, এটা ক্লাসের মধ্যে হয়েছে। হাই সিজিপিএ হোল্ডার কিছু থাকে যারা লো সিজিপিএ হোল্ডারদেরকে মানুষ মনে করে না। সো হোয়াট ওয়াজ দেয়ার রিঅ্যাকশন? আহ, মানে তখন হচ্ছে যে কি ফ্যাকাল্টি থেকে শুরু করে সবাই এত প্রেস করছিল তখন আমি আসলে সবসময় ইন্ট্রোভার্ট ছিলাম। আমার হয়তো এখন ইমপ্রুভ হচ্ছে, আমি এখন কমিউনিকেশন ইমপ্রুভ করার চেষ্টা করছি। আমি বাই বর্ন খুবই ইন্ট্রোভার্ট ছিলাম, সবসময় হচ্ছে পিছনে থাকতাম, পিছনে বসতাম। তারপর আমার কোনো বন্ধু বান্ধব ছিল না থার্ড ইয়ারের আগ পর্যন্ত। আমার খালি হলে কিছু ক্লোজ ফ্রেন্ড ছিল, ডিপার্টমেন্টে ওরকম কোনো ক্লোজ ফ্রেন্ড ছিল না। বাট ওরকম ক্লোজ সার্কেল ছিল না। টিচাররা তো সবসময় খারাপ সিজিপিএ হওয়াতে একটু ইগনোর করবে, এটাই আমি ধরে নিয়েছিলাম। বাট ওটা হওয়ার পরেই সব ল্যান্ডস্কেপ অনেক চেঞ্জ হয়ে যায়, পরিচিতি বাড়তে থাকে, টিচাররা খুব প্রেস করা শুরু করে, তারপর বন্ধু বান্ধবরা তো আছে সবাই অনেক সাপোর্ট দেওয়া শুরু করে। মানে ওই সময়টায় কাইন্ড অফ আমার একটা ট্রান্সফরমেশন লাইফ ছিল আর কি, যে আই ওয়াজ লাইক মানে হঠাৎ করে বলে না মানুষ রাতারাতি চেঞ্জ হয়ে যাওয়া, তখন হুম। আমার কাছে ফিল হয়েছে না আই এম ডুইং সামথিং গুড, মেকিং সাম ইম্প্যাক্ট। দ্যাট মিনস ওই সময়টা আমার জন্য ভালো ছিল, টিচাররা খুবই সাপোর্ট দিচ্ছিল আর কি জিনিসটা নিয়ে। এবং অনেক টিচার হচ্ছে এটা নিয়ে অনেক ভিশন দেখাচ্ছিল যে এটা নিয়ে তারা অনেক জায়গায় যাবে, অনেক বাংলাদেশে অনেক বড় বড় বিল্ডিং এটা প্রজেক্ট করবে। অনেক কিছু অনেকগুলো জিনিস আসছিল, যাই হোক এক্সিকিউট করা হয়নি, বাট ভালো ছিল আর কি সব মিলিয়ে। এগুলো ম্যাক্সিমাম হয় না। সো কিছুদিন আগে একটু কন্ট্রোভার্সিতে যাই। কিছুদিন আগে আমি মানে ফেসবুকে নোটিস করলাম যে দেশে ওই যে পলিটেকনিক ভার্সেস ইঞ্জিনিয়ারিং নিয়ে বেশ মারামারি হইতেছিল। সো
হোয়াট ডু ইউ থিঙ্ক, পলিটেকনিকের কেউ কি বানাইতে পারতো না এটা ইজিলি? আম, আমি সত্যি করে বলবো, এটা যদি পলিটেকনিক্যাল কেউ বানাইতে পারতো, তাহলে আমার ডিপার্টমেন্টে 10 বছর হয়ে গেছে এটা বানানোর, আমার ডিপার্টমেন্টও এটা অনেকেই বানাইতে পারতো। কেউ এখনো বানাচ্ছে না বা নতুন কিছু আনতেছে না। আই উড সে কনসেপ্টটা সহজ, কিন্তু হাই লেভেলে স্কেল, বড় স্কেলে করা একটু ডিফিকাল্ট। ডিজাইনটা কারণ আপনি একটা ডেভেলপ ব্রেডবোর্ডে করা। বানাতে পারবেন, ব্রেডবোর্ডে যে কেউ বানাতে পারবে, কিন্তু সেটা কাইন্ড অফ 220 ভোল্টেজে, তারপর সেখানে প্রায় 80টা সুইচ 220 ভোল্টেজে হচ্ছে যে কি রিয়েল টাইম লাইভ স্টেজের মিউজিক প্রসেস করে, অডিওগুলো সেপারেট করে, ফ্রিকোয়েন্সি সেপারেট করে বারের মধ্যে শো করবে 220 ভোল্টেজে। এটা ইটস রিয়েলি চ্যালেঞ্জিং। এটা আমি বলবো না এটার জন্য যদি কারো যদি থিওরিটিক্যাল নলেজ, ফুরিয়ার স্পেকট্রাম, ফুরিয়ারটাকে আবার হার্ডওয়্যারে ডেভেলপ করতে হবে, এটা ইটস নট ইজি থিং। এটা হচ্ছে যে কি মানুষ, আমরা যারা ইঞ্জিনিয়ারিং করি তারা ফুরিয়ারের নলেজটাও হচ্ছে যে কি বুঝতে, মানে এটা হচ্ছে যে কম্প্রিহেন্ড করতে খুবই, মানে খুবই কষ্ট লাগে যে ফুরিয়ারটা হুম, কেন হুম। আসলো, কেন আমার ফ্রিকোয়েন্সি ডোমেনে চিন্তা করতে হবে, সেখানে সেটা আবার হার্ডওয়্যারে ইমপ্লিমেন্ট করে করা আসলে আমি বলবো ইট ওয়াজ চ্যালেঞ্জিং। আমার কাছে মনে হয় না এটা থিওরিটিক্যাল পড়াশোনা ছাড়া পসিবল, যে কেউ হুট করে এসে ফুরিয়ার বুঝে হার্ডওয়্যার ইমপ্লিমেন্ট করে ফেলবে, এটা সম্ভব না। So, আমি যদি একটু আতলামি লাইনে যাই, তো সেটা হচ্ছে যে আতলামি মানে খুব নেগেটিভ ওয়ার্ড বলে ফেললাম, বাট মানে ডেফিনেটলি আমি গুড সেন্সে মিন করতেছি যেটা, সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং কারিকুলামের 4 বছর কারিকুলামের কোন কোর্স প্লাস টপিক গুলা, ফুরিয়ার তো একটা মেনশন করলাম, কোন কোর্স আর টপিক গুলা তোমার এই ফাউন্ডেশনটা বিল্ড আপ করতে হেল্প করে অ্যাকচুয়ালি, এই যে জিনিসটা যে প্রোডাকশন স্কেলে আচ্ছা। পুল অফ করা। হুম। কারণ প্রোটোটাইপ বানানো এক জিনিস, ইন্ডাস্ট্রিয়াল স্কেলে প্রোডাকশন করা ডিফারেন্ট জিনিস। এবং তুমি যেটা মেনশন করলা যে এটা যদি বানানো অ্যাকচুয়ালি ইজি হইতো স্কেল আপ করা, তাহলে there would be many other projects like this। হয় নাই, তার মানে হয়। there is a certain gap, যেটা অ্যাকচুয়ালি ফাউন্ডেশনটা, ওই যে থিওরিটিক্যাল ফাউন্ডেশনটা সলিড হইতে হবে সামথিং অন সামথিং, প্লাস ইউ হ্যাভ টু হ্যাভ দ্য স্কিল টু অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট দিস। সো কোন হুম। কোর্স অর টপিক গুলো এই ফাউন্ডেশনটা বিল্ড আপ করে বলে মনে হয় আচ্ছা, তোমার? যদি টপিক বলি, যেমন আমার হচ্ছে একটা কোর্স ছিল অ্যানালগ ইলেকট্রনিক্স, যেটা আসলে আমাকে অনেক হেল্প করে, যদি আমি ওই কোর্সে ফেল করছিলাম, যাই হোক। ওটা আমাকে অনেক হেল্প করে এই ফাউন্ডেশনটা বিল্ড করতে, যে আসলে সিগন্যালগুলোকে কিভাবে প্রসেস করতে হবে, কিভাবে ফিল্টারিং করতে হবে, ফিল্টারিং কিভাবে ব্যান্ডগুলো সেপারেট করতে হবে। ওই কোর্সটা হচ্ছে অনেক হেল্প করে। তারপর এটা বলবো যে কি একটা মেন ফাউন্ডেশন। তারপর পাওয়ার ইলেকট্রনিক্স এর কোর্সের ফাউন্ডেশন তো অবশ্যই লাগবে, না হলে তো আমি হাই পাওয়ার স্কেল আপ করতে পারবো না। তারপর হচ্ছে সিগন্যাল প্রসেসিং, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং কোর্সের নলেজটা অবশ্যই লাগবে। তারপর জাস্ট এই থিওরিটিক্যাল নলেজগুলো লাগলে হবে না, এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য তোমাকে অবশ্যই পিসিবি ডিজাইনে ভালো করতে হবে, তোমাকে হার্ডওয়্যার গুলা অনেক ভালো ডিজাইন করতে হবে, না হলে হাই পাওয়ারের জিনিস কখনোই সাস্টেন করবে না। যে জিনিসটা বললাম যে আমি ভালো ইঞ্জিনিয়ার হব, ওটা কাইন্ড অফ আমার ভালো ইঞ্জিনিয়ার হওয়ার একটা ইয়ে ছিল, লার্নিং ছিল। আমি নিজে নিজে পিসিবি ডিজাইন, ফার্মার ডেভেলপমেন্ট, তারপর পিসিবি গুলাকে ব্রট আপ করা, সোল্ডারিং করা, তারপর হচ্ছে যে কি সেগুলাকে টেস্ট করা, তারপর সেগুলাকে আবার হাই পাওয়ারে টেস্ট করা। এই যে ফুল পাইপলাইনটা, এই জিনিসগুলো আমি শিখছিলাম কাইন্ড অফ নিজে নিজেই, আমার থিওরিটিক্যাল কোর্সের পাশাপাশি। সো আমি বলবো যে কি থিওরিটিক্যাল কোর্স জাস্ট ফাউন্ডেশনটা দিয়েছে, বাট ইমপ্লিমেন্টেশনটা আমার কাইন্ড অফ টু বি এ গুড ইঞ্জিনিয়ার হওয়ার লাইফ পার্ট ছিল। এক্সপেরিয়েন্স। সো এই ফার্স্ট টাইম আমার অ্যাকচুয়ালি ত্রিপলি পড়তে ইচ্ছা করতে সো ইয়েতে আহ, আমি আমার যতটুকু এক্সপিরিয়েন্স, আমি যতটুকু জানি, ভাষা ভাষা নলেজ, ইলেকট্রিক্যাল ল্যাব খুবই মানে স্ট্রেসফুল, অনেক হেক্টিক। তো তোমার বইটা ল্যাবের এক্সপিরিয়েন্স কেমন ছিল? ল্যাবের জিনিসপত্র ফ্রম দ্য ভেরি ফার্স্ট ইয়ার কি কি ল্যাব তোমার ধরো যে খুব ইম্প্যাক্ট ফেলছে তোমার স্কিল লেভেলের উপরে? ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি ল্যাবে সবসময় খুব ভালো করতাম, কিন্তু হুম। আমি থিওরিটা খুব খারাপ করতাম। সামহাও আমি ল্যাবে হচ্ছে যে কি খুবই ভালো করতাম সবসময়। তো এটা আমার ভালো ছিল, ল্যাব আমার খুবই ভালো লাগতো। আর আমার ওই জিনিস হার্ডের জিনিসটা আমার খুব ভালো লাগতো। আমি এই জিনিসটাকে এভাবে এক্সপ্লেন করি, কেউ যদি কোনো ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে এক একটা মানুষ এক এক রকম হয়, কারো টাচ ভালো লাগে, কারো সাউন্ড ভালো লাগে, কেউ সাউন্ড শুনলে ভালো শিখতে পারে, কেউ দেখলে ভালো শিখতে পারে, কেউ ধরলে ভালো শিখতে পারে। আমি হচ্ছে দেখি টাচ, হুম, হুম, হুম। কোনো কিছু শিখতে হলে আমাকে ওটা ধরতে হবে, ধরতে ধরে হবে। আমি জিনিসটাকে ফিল করব, তখন আমার জিনিসটা মনে হবে আই এম ডুইং সামথিং রিয়েল। সো ওখান থেকে আমার হার্ডওয়্যার জিনিসটা ছোটবেলা থেকেই ভালো লাগতো। সো আমার ল্যাবগুলোর এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল বলবো। সো আমি যদি মানে কোনো কোর্স, পার্টিকুলার কোর্সের ল্যাবের কথা বলি, সো কিছু কিছু ল্যাব থাকে না, তো আই আন্ডারস্ট্যান্ড যে ধরো তুমি প্র্যাকটিক্যাল ওয়ার্কে বেশ ভালো ছিলা, বাট কিছু কিছু ল্যাব থাকে না যে গিয়ে মনে হচ্ছে যে এটা একটা ডিফারেন্ট।
এবং খুব নতুন টাইপের কিছু জিনিসপত্র শিখতে হইতেছে, ইউ স্ট্রাগল, এরকম কি কোনো ল্যাব ছিল? হ্যাঁ, এটা আমি বলবো। আমি হচ্ছে যে কি ম্যাথল্যাব কোর্সটাতে খুবই স্ট্রাগল করছি, আমি প্রোগ্রামিং পারতাম না ওই সময়টাই। পাইছি। এবং আমি প্রোগ্রামিং পারতাম না এটা আমি বিলিভ করতাম। আমি কিন্তু মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রামিং করতাম একবারে ফার্স্ট ইয়ার থেকেই। হুম কিন্তু হুম মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রামগুলো কিরকম ছিল, ডেটাশিট ধরে ধরে রেজিস্টার গুলো হচ্ছে কনফিগার করে, ছোটখাটো কনফিগার করে হচ্ছে ডিফারেন্ট পেরিফেরাল গুলো কনফিগার করে কোন একটা হার্ডওয়্যার বানানো। ওখানে আমার অত বেশি লজিক লেখা লাগতো না, ওখানে আমার অ্যালগোরিদমের কিছু ছিল না, ওইটা আমি জাস্ট পারতাম। কানেক্টিং থিংস। হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হয়েছে যখন কোনো লজিক্যাল কিছু ইমপ্লিমেন্ট করা লাগবে আমি পারতেছি না বা স্ট্রাগল করতেছি, আমি মনে করতাম যে আমি প্রোগ্রামিং পারি না। এটা আমার মধ্যে গেঁথে গিয়েছিল। এবং আমি সবসময় বলতাম, ইভেন আমি যখন হার্ডওয়্যার ওই প্রজেক্টটা বানাই তখন আমি বলতাম আমি প্রোগ্রামিং পারি না। এবং যেটার কারণে প্রোগ্রামিং অনেক করছি, আমি বইটা খুব খারাপ করছি। এখন মনে হতে পারে এই জিনিসটা কিভাবে চেঞ্জ হয়েছে। এই জিনিসটা কিভাবে চেঞ্জ হয়েছে আমি বলি। আমি হচ্ছে চাকরিতে ঢোকার পরে আমি কয়েকটা স্টার্ট আপে ঢুকি, ডিফারেন্ট কয়েকটা কোম্পানিতে ঢোকার পর আমি খুব হতাশ হয়ে যাই বাংলাদেশের চাকরিতে নিয়ে। আমি একটা স্ক্যাম কোম্পানিতে ঢুকে গেছি যেখানে আমাকে স্যালারি দিত না, ওটা আমি ছেড়ে দিয়েছিলাম। তো ছেড়ে দেওয়ার পরে আমি বুয়েটে পাশ করার 6 মাস। নাম মেনশন করতে চাও? না, না মেনশন ওকে। করতে চাই না। সো, তো ছেড়ে দেওয়ার পর আমার কাছে মনে হয়েছে না, আমি বুয়েটে খুব স্ট্রেসফুল লাইফ লিড করছি, আমার নিজের জন্য একটা সময় দরকার। সো আমি যেটা করছিলাম, আমি ওই বুয়েটের 2017 সালের জুন মাস থেকে ডিসেম্বর পর্যন্ত আমি নিজের জন্য টাইম ব্লক করে ফেলছি। ওই সময় আমি একটা মাইক্রো কন্ট্রোলারের কোর্স করাতাম, ওখান থেকে ফাইন্যান্সিয়াল ব্যাকআপ আমার সাফিসিয়েন্ট ছিল। ওই সময় আমি যেটা করছি, আমি প্রচুর প্রোগ্রামিং করছি। আমি পাইথন শিখছি, জাভা স্ক্রিপ্ট শিখছি, নোট জেএস শিখছি, সি শার্প শিখছি। তারপর হচ্ছে তখন আমি সি++-এ একটু নিজেকে শার্পেন করছি। অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার পরে আমার কাছে মনে হয়েছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিনিসটা আসলে সব ল্যাঙ্গুয়েজই সেম, যা সিনট্যাক্স আলাদা, সবকিছুই সেম। আমাকে আসলে সব সিনট্যাক্স মনেও রাখা লাগবে না, আমাকে বুঝতে হবে কোনো কিছু কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। এবং প্রোগ্রামিং শিখে সবচেয়ে ফাউন্ডেশন আমি যেটা ফিল করছি, ইউ হ্যাভ টু প্র্যাকটিস এ লট, যেটা আমি ওই 6 মাসে প্র্যাকটিস করার পর আমার কনসেপশনটা চেঞ্জ হয়ে গেছে। না, আমি এখন প্রোগ্রামিং করতে পারি, না আমি এখন কিছু বানাতে পারি। ওই সময় আমি একটা ব্যাক এন্ডের সফটওয়্যারও ডেভেলপ করছিলাম আমার হার্ডওয়্যারের সাথে, যাতে যে কেউ মানে সার্ভারে যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে ডেটাগুলো পুল আপ করতে পারে বা একটা ভিজুয়ালাইজ করতে পারে। ওই সময় আমি পুরো হার্ডওয়্যার থেকে শুরু করে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, হার্ডওয়্যারে তো ফার্মওয়্যার ডেভেলপমেন্ট আছে, পিসিবি ডিজাইন, একবারে পুরো একটা ডেটা লগার বানাইছি যেটা আমি হচ্ছে মানে বিজনেসের পারপাসে বানাইছিলাম। আমি অনেক সেলও করছি এটা। কিন্তু আমার ব্যাকএন্ডটাও আমি নিজে ডেভেলপ করছিলাম। ওই সময় ডেভেলপ করে আমি তখন সার্ভারে ডিপ্লয় করা, গুগল ক্লাউডে ডিপ্লয় করা, তারপর অ্যামাজনে ডিপ্লয় করা থেকে শুরু করে ফুল পাইপলাইনটা আমি কমপ্লিট করছি ওই 6 মাসের জার্নিতে। করার পরে আমার কাছে মনে হয়েছে না, আমি প্রোগ্রামিং পারি। বাট ওই সময়টা আমাকে অনেক বুস্ট দিছে যে ওকে, মানে প্রত্যেকটা মানুষেরই আসলে নিজের জন্য একটা সময় হ্যাঁ দরকার। হ্যাঁ। পড়াশোনা, চাকরি, এই সব কিছুর বাইরে যে সময় সে নিজেকে এক্সপ্লোর করবে, ওই সময় আমি এক্সপ্লোর করছি, আমি প্রোগ্রামিং পারি। ওয়েল ডিড ওয়ার্ক, একদম ফোকাসড একটা টাইম। হুম। ওকে। সো বুয়েটের, তাহলে বললাম যে তুমি প্রোগ্রামিং নিয়ে একটা স্ট্রাগল করছিলে বুয়েটের লাইফটা, এবং যেহেতু বললা যে এই টাইমটা তুমি পাইছো অ্যাকচুয়ালি পাস করার পরে, সো বুয়েটে 4 বছর তুমি সার্ভাইভ করছো কেমন? বিকজ ইলেকট্রিক্যাল তো প্রোগ্রামিং লাগে অনেক। হ্যাঁ, ইলেকট্রিক্যাল প্রোগ্রামিং অনেক লাগে, তখন টুকটাক করছি, মানে হয়তো ধরেন ল্যাবগুলোতে 40-50% পারতাম, টিচাররা পাশ করাই দিছে। প্রোগ্রামিং ল্যাব আসলে আমাদের বেশি ছিল না, দুইটা ছিল। মানে ফার্স্ট ইয়ারে সি++, ছিল, তখন তো একেবারে শুরুর দিকে ছিল, তখন মোটামুটি রেজাল্ট করছিলাম। আবার হচ্ছে মাঝে ম্যাথল্যাবের উপর দুইটা কোর্স ছিল, একটা ডিজিটাল সিগন্যাল প্রসেসিং আর একটা হচ্ছে ম্যাথল্যাব ফান্ডামেন্টাল। ওই দুইটা কোর্সও মোটামুটি ল্যাবগুলোতে মোটামুটি একটা রেজাল্ট করে বের হয়েছিলাম। বাট খুব একটা সমস্যা হয়নি আর কি বলবো। বাট আমার ফ্রাস্ট্রেশন ছিল আমি প্রোগ্রামিং পারি না। এই একটু আগে যে এডিএইচডি এর কথা আসলো না, এই কারণে আমি হচ্ছে জিনিসটা মাথায় রাখতে চাই না যে এই টাইপের কিছু আছে। সো এইটা কাইন্ড একটা বলা যায় ফোর্স মাইন্ডসেট আর কি, আই জাস্ট ইগনোর দ্যাট এন্ড ডোন্ট ওয়ার্ক। ওকে। কারণ আমার মনে হচ্ছে যে ওই একটা, যে আমি ওইটা পারি না বা আমি ওই জিনিসটা তো ভালো না, এটা একবার মাথায় ঢুকে গেলে ইট হ্যাঁ, হ্যাঁ, হার্টস এ লট। দেখা গেছে দ্যাটস যে ট্রু। পারি হয়তো বা অনেক চেয়ে ভালোই পারি, কিন্তু হচ্ছে না। হচ্ছে না, হচ্ছে না। এটাই। মানে প্রত্যেকটা, মানে নিজের নিজের সম্পর্কে নিজের বিলিভটা বিল্ড আপ না করলে আসলে হয় না আর কি, যে জিনিসটার জন্য নিজেকে একটা সময় দেওয়া লাগে আমার কাছে মনে হয়েছে। Okay. তো মোটামুটি আমি বুঝতে পারতেছি যখন তুমি বুয়েটে মোটামুটি ঢুকছিলা যে একদম ইন্ট্রোভার্ট, গ্রাম থেকে আসা, স্ট্রাগল করে একদম হার্ড ওয়ার্কের উপর বেস করা একটা স্টুডেন্ট হিসেবে আসার পর সাথে সাথে ধাক্কা, আশপাশের লোকজন অনেক স্মার্ট, লট অফ থিংস টু ডু, লট অফ থিংস টু লার্ন। প্রোগ্রামিং পারতেছি না, ল্যাবে খারাপ, ল্যাবে অন্যান্য ল্যাবে ভালো করতেছি, থিওরি আমি ভালো করতে পারতেছি না, এরকম স্ট্রাগল। ফাইনাল ইয়ারের দিকে গিয়ে একদম হিট একটা প্রজেক্ট,
দিয়ে হচ্ছে বুয়েটে মোটামুটি সেন্টার সেন্টার স্টেজে চলে আসলাম। বাট এর আগ পর্যন্ত যে স্ট্রাগল গুলা, 4 বছরের স্ট্রাগল গুলা, কি কি নিয়ে স্ট্রাগল করছো? আমার হচ্ছে মেন্টাল ডিপ্রেশন ছিল। ওকে। আমি খুবই হতাশ ছিলাম বুয়েটের একবারে ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ারের শেষের দিক পর্যন্ত সবকিছু নিয়ে হতাশ ছিলাম। আমি আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন নিয়ে হতাশ ছিলাম। আমি খুব একটা টিউশনই পেতাম না। টিউশনই না আমি কোনো কোচিং সেন্টারে ক্লাস নিতে পারতাম না। এটার কারণ হচ্ছে আমি তখন প্রমিত বাংলায় কথা বলতে পারতাম না। আমি হচ্ছে কাইন্ড অফ লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলতাম, এই জন্য কোচিং সেন্টারে হচ্ছে ইন্টারভিউ দিতে গিয়ে প্রথম দিনে বাদ পড়ে গিয়েছিলাম। আর কমিউনিকেশন ভালো না হওয়ার কারণে আমার নেটওয়ার্ক অত ভালো ছিল না, আমি খুব একটা টিউশনই পেতাম না। তো আমার ফাইন্যান্সিয়াল স্ট্রাগল একটা ছিল, যেটা নিয়ে আমি একটু হতাশ ছিলাম। তারপর আমার হচ্ছে আমার ফ্যামিলিতে তখন কিছু ক্রাইসিস চলতেছিল, সেটা নিয়েও হতাশ ছিলাম। তারপর হৃদয় ঘটিত ব্যাপারেও হতাশ ছিলাম। সবকিছু মিলিয়ে আমি এতই ডিপ্রেস ছিলাম, ওই সময় আমার একটা সুইসাইডাল টেন্ডেন্সি ছিল। তারপর আমি ভাবতাম যে মানে মনে হয় কিছুই হবে না। আমি এতই হতাশ ছিলাম। তারপর আমি পড়াশোনা করতে গেলে আমার মনে হতো আমার ব্রেইনের 90%, 99% মেমোরি বা 99%, সরি, সিপিইউ কাইন্ড অফ এইসব চারপাশের জিনিসগুলো আদার্স রিভলভ জিনিস করে আমার। অকুপেড। হ্যাঁ, ওই এই জিনিসগুলো অকুপাইড হয়ে আছে, আমি একটা শব্দ ঢুকাতে পারছি না, একই শব্দ 10 বার করছি কিন্তু আমার মাথায় ঢুকছে না। এটা নিয়ে আমি খুবই স্ট্রাগল করছি। তখন আমার কাছে মনে হলো ওকে ফাইন, যেহেতু আমার পড়াশোনা হচ্ছে না, আমি পড়াশোনার চেষ্টা করে ভালো রেজাল্ট করতে পারছি না, আমি আসলে আমাকে তো একটু ফিগার আউট করতে হবে, আমাকে তো ডিপ্রেশন থেকে বের হতে হবে। এই জন্য আমি কি করতে পারি? তখন আমি লিস্ট করছি আমি আসলে কি কি করব। আমি ভালো ইঞ্জিনিয়ার হওয়ার জন্য অনেক হার্ডওয়্যারে টাইম দিব, আমি ভালো রেজাল্ট করব, আমি ভালো ক্লাসে অ্যাটেনশন সহকারে ক্লাস করব, আমি টিউশনই করাবো। তখন আমি বুঝলাম এই সবগুলোর মধ্যে আমি যদি হার্ডওয়্যারে কাজ করি, আমি সবগুলো করে ট্রাই করছি, তাহলে একমাত্র সময় আমি 100% আমার কি বলে আমার যে ইয়াটা এফোর্টটা দিতে পারতেছি, আমার তখন মাথাটা ফোকাসড ওইতে আমার হুম। হার্ডওয়্যারের দিকে থাকতেছে। তখন আমি বললাম যেহেতু আমি ডিপ্রেশনে আছি, এটা আমি জানি যে আমাকে এটাকে ওভারকাম করতে হলে আমাকে এমন একটা জিনিস করতে হবে যেটাতে আমার এই ডিপ্রেশন গুলো আমার মাথায় হিট করে না, বারবার হিট না করে। এজন্য আমি সবসময় হার্ডওয়্যারের কাজ করতাম অল দ্য টাইম। আমি খুব একটা কোনো একটা কনসার্টও খুব একটা যেতাম না, বা কোথাও ঘুরতে যেতাম না, বা কিছুই করতাম না লিটারালি। ওই সময় আমি বুঝতাম না যে আসলে হাউ টু লিড এ গুড লাইফ। যে মানুষ বলে না যে আমার লাইফটা খুবই মিজারেবল, এটাও শিখতে হয়, হাউ টু লিড এ গুড লাইফ। হুম, হুম, এটাও শেখার পয়েন্ট আছে। কিভাবে ব্যালেন্স লাইফ লিড করতে হয়, কিভাবে ভালো খাবার খেতে হয়, কিভাবে ভালো লাইফ লিড করতে হয়, এগুলো মানুষকে শিখতে হয়। কিন্তু তখন তো বুঝতাম না যে কারো লাইফ তো বাই ডিফল্ট গুড, এটা তো আসলে তা না। সবাইকে সবকিছু শিখতে হয়। কিভাবে হেসে ছবি তুলতে হয়, এটাও শিখতে হয়। সবকিছু আলটিমেটলি লাইফে শেখা লাগে। তো এই জিনিসগুলো আমি জানতাম না। তখন আমার কাছে মনে হচ্ছে যেহেতু আমি কিছুই জানি না, আমি হার্ডওয়্যারের কাজ করি। এটা করতে, এটা যখন আমি 2 বছর করছি তখন আমি ফোকাসড হয়ে গেছি অনেক, আমার ডিপ্রেশন গুলো আস্তে আস্তে রিমুভ হয়ে গেছে। আপনি কিছুক্ষণ আগে বললেন না যে আমি এটা নিয়ে ভাবতে চাই না, আমি জোর করে ভাবাইনি। হুম। না ভাবানোর জন্য আমি ভালো ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আমি হার্ডওয়্যারের কাজ করছি, যেটা আমাকে আমার হচ্ছে ডিপ্রেশন গুলা যেতে অনেক হেল্প করছে। এবং যেটা নিয়ে আমি প্রাউড ফিল করি যে না, আমার ডিপ্রেশন গুলা এভাবেই চলে গেছে। এরপর থেকে এমন একটা অবস্থা হয়েছে, আমি তখন নিজের সম্পর্কে নিজে বলতাম এরপর যদি লাইফে কিছু হয় আমি মস্কাবো কিন্তু ভাঙবো না। সো এটা আমি লিখে রাখতাম অনেক জায়গায়, আমি আমার ফেসবুকে যে বায়ো থাকে না ওখানে লিখতাম মস্কাবো কিন্তু ভাঙবো না। মেক সেন্স। তোমার আর আমার আসলে আন্ডারগ্রেড লাইফটা অনেক মিল আছে, অনেক মিল আছে। একদিন আলাপ করবো না এগুলো নিয়ে, বাট মানে আর মেক সেন্স। ওই যে একবার ওই হার্ডলটা পার হওয়ার পরে ইউ গেট দ্যাট স্ট্রেংথ অন ইউর স্পাইন, যে আই এম নট এটাই। গোনা ব্রেক। হ্যাঁ, এই কথাটা আমি বলতেছি এই জন্য আমি জানি এই মোমেন্টে আমার আত্মীয় স্বজন, জুনিয়র, তারপর হচ্ছে অনেকেই এই ওই ডিপ্রেশনের মধ্যে আছে। অনেকেই মনে করতেছে কি করবে কি করবে না। সো তাদের জন্য আমার একটাই কথা, ইউ হ্যাভ টু ফিগার আউট তোমার কোন জিনিসটা করতে ভালো লাগে, এবং দেন ইউ হ্যাভ টু ফিগার আউট ওই জিনিসটা করলে তোমার ফিউচারে কোনো প্রোডাক্টিভ আউটকাম আসবে কিনা, স্টিক টু দ্যাট। তাহলে ওটাতে স্টিক টু থাকলে তোমার ডিপ্রেশনটা এক সময় চলে যাবে। দেন তুমি অনেক কিছুতে ফোকাস করতে পারবে। এখন আমি অনেক কিছুতে ফোকাস করতে পারি, আমার কোনো সমস্যা হয় না। হুম, আই হুম। ক্যান ডু এনিথিং আই ওয়ান্ট। মেক সেন্স। আই থিঙ্ক একটা খুব মানে ক্রিটিক্যাল জিনিস হচ্ছে এই জায়গার মধ্যে, ওই যে তুমি বললে না যে লাইফে সবকিছু শিখতে হয়, যে কিভাবে হাইসা ছবি তুলতে হয়, এটা অ্যাকচুয়ালি শিখার যে ব্যাপার আছে। টিপিক্যালি আন্ডার প্রিভিলেজড এরিয়া থেকে, সোসাইটি থেকে যারা আমরা উঠে আসি, আমরা অনেকে না এই যে শিখতে যে হয় একটা ব্যাপার, এটা আমরা জানি না। আমরা আশপাশ থেকে জানি তাই না? বয় তাই বোন না? ট্যালেন্ট নিয়ে আসে, বা বাপের জেনারেশনাল জিনিস থাকে। নিজের এফোর্টের কোনো জায়গায় নেই এই জায়গাতে। কেউ হয়তো বা এই যে জন্ম থেকে সে ম্যাথে ভালো, তার ট্যালেন্ট হুম, এমনিতেই ভালো, ওই যে ফিক্সড মাইন্ডসেট একটা থাকে। এবং ওই যে গ্রোথ মাইন্ডসেটের যে একটা ব্যাপার থাকে, যে আই এম নট গুড এট দিস,
আই ক্যান লার্ন অ্যান্ড বি বেটার। এই জিনিসটা না আমার পার্সোনালি শিখতে আমার পিএইচডি পর্যন্ত আসতে হয়েছে। সেম তো সেম সেম। এটা খুবই ক্রুশাল আই গেস। মানে আমি পডকাস্টটা করি এই টাইপের জিনিসপত্র একটু আর্লি স্টেজে পোলাপানের মাথায় দেওয়ার জন্য, বিকজ আই নো দ্য স্ট্রাগল অফ পিপল কামিং ফ্রম আন্ডার প্রিভিলেজড এরিয়া। আমার বাবা হচ্ছে যে একটা গ্রামের স্কুলে পড়াইতো। আমরা তো কুমিল্লা শহরে থাকতাম, but সে হচ্ছে একটা গ্রামের স্কুলে ও, পড়াইতো। আপনি তো আমার পাশের জেলায় ছিলেন। হ্যাঁ হ্যাঁ, কুমিল্লা আমি বড় হয়েছি। সো বাবা যে স্কুলে পড়াইতো ওই স্কুলে হচ্ছে আমি মানে আমি ওই সময় স্কুলে পড়ি, তো আমি 2-3 বার গেছি আর কি ওই স্কুলে। দেখা গেছে কুমিল্লা ওই সময় বিএনপির আমল চলে, প্রচুর হরতাল দিত আওয়ামী লীগ। তো হরতাল হরতাল হলে আমি আমার বাবার সাথে ওই যে সিএনজিতে করে হচ্ছে যে যেতাম তো স্কুলে, তার ক্লাসে গিয়ে বসে থাকতাম অন্য পোলাপানদের সাথে। তো ওখানে একটা জিনিস খেয়াল করছি আমি, যেটা স্কুল তো খুব ক্যাওটিক। স্কুলে হচ্ছে যে পোলাপান চিৎকার করে চেঁচামেচি করে, পুরা বিল্ডিং চিৎকার শোনা যায় বাইরে থেকে। ক্লাস চলতেছে, পোলাপান কি পোলাপান পোলাপান তো চিৎকার করছে, ব্যাস পোলাপান। কিন্তু এক কথা আমার বাবার ক্লাস, দরজা দিয়ে ঢুকলো পুরো ঠান্ডা। হি ইজ দ্য অনলি টিচার যার হাতে ব্যাট নাই। আমি প্রথম দিন এটা দেখে আমি মানে আমার বাবা অফিস থেকে হচ্ছে ক্লাসে যাচ্ছে, আমি তো বললাম তো ব্যাট নিবা না? না, আই ডোন্ট ক্যারি ব্যাট। নিয়ে গেল ক্লাস থেকে, ও বা জিনিস তার ক্লাসে একমাত্র চুপ। হি ইজ লাইক অ্যামেজিং স্টোরি টেলার, যে কোনো কিছু এত সুন্দর করে বোঝায়। তো এটা একটা জিনিস। তো ওইখানে আমি ওই যে গ্রামের স্কুলের এনভায়রনমেন্টের সাথে একটু ফ্যামিলিয়ার হয়েছি। এবং ইউ ক্যান টেল যারা আসছে ওদের মাথায় ওই যে ক্লাসে পড়াশোনা বাদে অনেক টেনশন, হোক সে ক্লাস 5 হোক সে ক্লাস 7। তো এর মধ্যে যেটা হইতো যে ওই যে সাময়িক পরীক্ষার খাতা দেখার জন্য বাবা খাতা আনতো, ম্যাথের খাতা, এবং দেখতাম যে ডাবল 0, প্রায় অর্ধেক খাতা টোটাল মার্ক ডাবল 0 বা 5 বা 10। তো আমি তো পড়ি কুমিল্লা জেলা স্কুলে, ডাবল 0 কেউ পায় না, আমি নিজেও পাই নাই। তা আমি একটু হাসি ঠাট্টা শুরু করছি, কি কি পড়াও। তখন আমার বাবা আমাকে একটা গোল্ডেন কথা বলছে, বলছে যে, বাবু এই যে যাদের খাতা দেখতেছো তাদের ডেইলি রুটিন কি, তোমার কি মনে হয়? তাই আমি বললাম ডেইলি রুটিন আর কি, আমার মতোই তো হবে। সকালে উঠি, খাই দাই, একটুকে থামাই দিচ্ছে। বলছে, এবার বলি তাদের ডেইলি রুটিন কি। তাদের ভোর 4টা 5টা ঘুম থেকে উঠে কিছু খাওয়ার স্কোপ নাই, একটু জল খায়া তাদের হচ্ছে যে মাঠে যাইতে হয় বাপের সাথে, ফসলের টেক কেয়ার করতে, ক্ষেত দেখতে। এর মধ্যে কেউ এই তো, এবং তারা অনেকে যে স্কুলে আসবে এটা তাদের বাপের থেকে পালায় আসে স্কুলে, কারণ নাইলে আসতে দিবে না এরকম। অনেকের ফ্যামিলি চায় না পড়াশোনা করুক, তারা মাঠেই কাজ করুক। আসে তারা কিন্তু না খেয়ে স্কুলে আসে। তুমি না খেয়ে স্কুলে যাও কোনোদিন? এইটা আমার মনে এমন স্ক্র্যাচ করছে ওই দিন। দেন আই গ্রিউ এ ডিফারেন্ট লেভেল অফ রেসপেক্ট ফর আন্ডার প্রিভিলেজ এরিয়া আর কি। তো এই টাইপের অনেক স্ট্রাগল আমি নিজে ফেস না করলাম, আমি মানে খুব ফার্স্ট হ্যান্ড সেকেন্ড হ্যান্ড দেখছি আর কি। তো ওইটাই বললাম যে ওই এরিয়াগুলোর মধ্যে জানার স্কোপটাও নাই যে ইউ হ্যাভ টু লার্ন সামথিং অ্যাকচুয়ালি, ইউ হ্যাভ টু লার্ন এভরিথিং। কিভাবে সুন্দর করে লিখতে হয় এটা শিখার ব্যাপার আছে, একদম জন্ম থেকে কারো হাতে লেখা সুন্দর হয় না। তো মানে খুব গোল্ডেন একটা কথা বলছো আর কি এটা। এটাই যে আপনি গ্রোথ মাইন্ডসেটের কথাটা বললেন, এই জিনিসটা আমি জানতাম না। সো আমার কাছে মনে হয়েছিল আমি কথা বলতে পারি না, আমি ইন্ট্রোভার্ট একজন মানুষ। আম, আমি আসলে কখনোই কথা বলতে পারবো না ওভাবে স্টেজে গিয়ে, আমি এটা সবসময় বিলিভ করতাম। তারপর যখন পিএইচডি শুরু করলাম, তখন আমি হচ্ছে অনেক বই পড়া শুরু করছি। বই পড়ার পরে আমার হচ্ছে ল্যান্ডস্কেপ অনেক চেঞ্জ হয়ে গেছিল। ওই ল্যান্ডস্কেপটা চেঞ্জ হওয়ার পর আমি বুঝতে পারছি ইউ ক্যান লার্ন এনিথিং ইফ ইউ ওয়ান্ট। সো ওই সময় আমার কাছে মনে হয়েছে আচ্ছা ঠিক আছে, আহ, আহ, আমি যদি সবকিছু সহজে খুব কম সময়ে শিখতে চাই তাহলে আমাকে কি করতে হবে। সেখান থেকে এই সেকেন্ড ব্রেনের জার্নিটা শুরু আর কি, যে গ্রোথ মাইন্ডসেট আর সেকেন্ড ব্রেন, ওইটার জার্নিটা শুরু। সো কাইন্ড অফ পিএইচডি শুরুর সময় আমি যদি 50% টাইম রিসার্চ করতাম, আমি হয়তো 30-40% টাইম এই জিনিসটা শেখার চেষ্টা করতাম, হাউ টু লার্ন এফিসিয়েন্টলি। হুম, যে এটা কেন আমি চেষ্টা করতাম, আরো একটু ব্যাক স্টোরি বলি। আমি বইটা থাকতে কম না হলেও 100-র বেশি পিসিবি ডিজাইন করছি, okay. কম হলেও। আমি বইটা আসার পর ওই ল্যাবে ওই পিসিবি গুলো পড়েছিল, আমার নামে একটা ল্যাবও খোলা পাইনি। ফাইজলামি করে ল্যাবের নাম দিচ্ছে শুভঙ্করের আন্ডারগ্রাউন্ড ল্যাব, ওটা এখনো এক্সিস্ট করে আর কি। তো আমি প্রচুর প্রজেক্ট করছি, তো আমি দেখলাম যে লাইফে একই প্রবলেম বারবার আসে, একই কোড বারবার লিখতে হয়।
একই ম্যাথল্যাবের প্লট, পাইথনের প্লট বারবার লিখতে হচ্ছে। এবং আমরা যেটা করি, আমরা বারবার ওটা হচ্ছে স্ক্র্যাচ থেকে করি। এবং এটা করার কারণে আমি দেখলাম যে আসলে আমি একই টাইপের প্রজেক্ট বারবার করছি, কিন্তু এটা তো আসলে মেক সেন্স করে না। আমি হচ্ছে যখন পিসিবি ডিজাইন করতাম তখন তো সার্কিট বানাতে হতো। আমি ফার্স্ট যে সার্কিট বানাইছি ওটা আমি 1 সপ্তাহ ধরে বানাইছি, খুবই সিম্পল সার্কিট। এরপর আমি লাস্ট যে সার্কিটটা বানাইছিলাম ডিজাইন করে পিসিবি পর্যন্ত, সেটা বানাইতে আমার 3 ঘন্টা লাগছে। তো এটার তখন আমি একটা জিনিস ফিগার আউট করছি, প্যাটার্ন। হুম। প্যাটার্নটা কেন বলি যে লোকটার নাম আমি ভুলে গেছি। আম, একটা কথা আছে, ইউ হ্যাভ টু স্পেন্ড 10,000 আওয়ার্স টু বি মাস্টার ইন সামথিং। যে 10,000 আওয়ার্স অ্যাডাম স্পেন্ড গ্র্যান্টের করতে হয়। আউটলায়ার বইটায়। হ্যাঁ, আউটলায়ারের বইটাই, বাট লেখকের নামটা আমার হুম। মনে পড়ছে না। সো এই 10,000 আওয়ার স্পেন্ড করার পর আমি প্যাটার্নটা ফিগার আউট করছি যে আমাকে পিসিবি সার্কিটে ছোট ছোট ব্লকগুলো দিয়ে ছোট ছোট ইয়ে বানিয়ে রাখতে হবে, নোট মানে ফাইল বানিয়ে রাখতে হবে। যখন আমি বড় ডিজাইন করবো ওখান থেকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে লেগোর মতো কানেক্ট করব। এই জিনিসটা শিখার পরে আমার কাছে বুঝছি, আমি রিয়েলাইজ করছি তার মানে তো আমি সবকিছু এরকম করতে পারবো। তার মানে কিন্তু এখন আমাকে তো এগুলাকে এমন ভাবে প্রিজার্ভ করতে হবে যাতে করে এই জিনিসগুলো আমি খুব সহজে অ্যাক্সেস করতে পারি। ওখান থেকে আমি আসলে সেকেন্ড ব্রেনের জার্নিটা শুরু। এরপর থেকে আমি সবকিছু তাই করি, লেখাগুলা ছোট ছোট ব্লক আকারে সেভ থাকবে, কোডগুলা ছোট ছোট ব্লক আকারে সেভ থাকবে। তারপর হচ্ছে আমার সব ধরনের প্রজেক্টের মেথড গুলা ছোট ছোট নোট আকারে সেভ থাকবে। তাতে করে কি হবে, আমি যখন নতুন কিছু একটা করব আমি দেখবো আমার 10টা নোট, 10টা কোড, 10টা ব্লক মিলে আমার ওটা হয়ে যাচ্ছে। এখন এই আইডিয়াটাই হচ্ছে আমাকে ইফিশিয়েন্টলি ম্যানেজ করার জন্য হচ্ছে যে কি ইফিশিয়েন্টলি ম্যানেজ করতে হবে। সো ইফিশিয়েন্টলি ম্যানেজ করার জন্যই হচ্ছে আমি আসলে এই কিভাবে ইফিশিয়েন্টলি ম্যানেজ করে এটার উপর আমি কম না হলে 10টা বই পড়ছি। এটার উপর আমি হচ্ছে কম না হলে 5-6টা সফটওয়্যার ট্রাই করছি, কারণ দিন শেষে সফটওয়্যার হচ্ছে একটা টুল। আমরা মেকানিক্যাল লিভার পড়ছি না, আমরা যদি কম ফোর্স দিয়ে আমি অনেক বড় একটা হেভি জিনিস তুলতে পারতেছি। সো এসব সফটওয়্যার গুলো একটা টুল। আমি কম ইফোর্ট দিব কিন্তু আমার আউটকাম বেশি আসবে। এই টুলগুলো ফিগার আউট করতে গিয়েই আমি হচ্ছে যে কি অবসিডিয়ানটা ফিগার আউট করছি। আমি জানতাম না অবসিডিয়ান এক্সিস্ট করে, কিন্তু ওই সময় আমি নোশন ইউজ করতাম হেভিলি। আমি হচ্ছে পিএইচডি শুরু থেকেই, আই মিন 2 মাস বা 3 মাসের পর থেকেই হেভিলি নোশন ইউজ করতাম। তখন আমার নোশনের 2,000 নোট হয়ে গেছে, কিন্তু আই ফেল্ট দ্যাট নোশন হচ্ছে দেখে আমার অনেক টাইম ওয়েস্ট করতেছে। কারণ নোশন হচ্ছে খুবই ফ্যান্সি, দেখতে খুবই সুন্দর, কিন্তু সমস্যা হয়ে গেছে এটা অর্গানাইজ করতে আমার অনেক টাইম চলে যাচ্ছে। What আমার পারপাস ব্যাপার, ও অর্গানাইজ মাই করা গড! না। আমার পারপাস অর্গানাইজ করা না, আমার পারপাস শেখা। আমি টেবিল অর্গানাইজ করার পিছনে যদি এত সময় দিয়ে দিই আমি শিখবো কখন? আমার তো হুম আসলে হুম ওখানে টাইম চলে যাচ্ছে। সো আমি এমন একটা টুল চাচ্ছিলাম যেটা লাইট ওয়েট হবে। তারপর হচ্ছে যে কি আমার মানে আমি টুলটা যেহেতু আমি বইগুলো পড়ছি আমার হুম। মাথায় অলরেডি কিছু কনসেপ্ট আসছে। ফার্স্ট কনসেপ্ট ফিউচার প্রুফিং, সেকেন্ড কনসেপ্ট স্পেস রিপিটেশন, থার্ড কনসেপ্ট আমি হচ্ছে এগুলোকে কানেক্ট করতে পারতেছি কিনা, এটা একটা ব্যাপার। ফোর্থ কনসেপ্ট আমি আমার নোটগুলো কত সহজে মানে অ্যাক্সেস করতে পারতেছি। এরপর হচ্ছে এটা আমি ব্যাকআপ কিভাবে রাখছি, এটা আমি সিঙ্ক কিভাবে করছি। তারপর এটার এই সবগুলো কনসেপ্ট যেহেতু আমি জানতাম, আমি সফটওয়্যার গুলা শর্ট লিস্ট করছি। হাতে আছে অপশন কি, নোশন আছে, অবসিডিয়ান আছে, লকসেক আছে, রোম রিসার্চ আছে, তারপর হচ্ছে ওয়ান নোট আছে। আমি সবগুলো ট্রাই করে ফেলছি। ট্রাই করার পরে আমার ক্রাইটেরিয়া ফুলফিল করে একমাত্র সফটওয়্যার পাইছি আমি, অবসিডিয়ান। কারণ যেটা হচ্ছে আমার টেক্সট ফাইলে থাকতেছে, ফিউচার প্রুফ, কম্পিউটার থাকুক না থাকুক, সরি কম্পিউটার না মানে অবসিডিয়ান থাকুক না থাকুক, ইট ডাজেন্ট ম্যাটার। টেক্সট ফাইল, আমি এটা সারা জীবন ক্যারি করতে পারবো। এটা আমার একটা ফিউচার অ্যাসেট, প্রত্যেকটা নোট আমার একটা অ্যাসেট। প্রত্যেকটা নোটে আমার শত শত আইডিয়া আছে যেগুলো আমার কাইন্ড অফ একটা অ্যাসেট, আমি এগুলা ইউজ করবো কোনো না কোনো সময়। তারপর হচ্ছে যে কি এটা একটা ফিউচার প্রুফ, খুবই গুরুত্বপূর্ণ। তোমার নোট টেকিং সিস্টেম হইতে ফিউচার প্রুফ। অনেকে বলে আমার তো ওয়ান নোট ভালো লাগে, অনেকে বলে আমার তো গুগল শিটে লিখতে ভালো লাগে। দ্যাটস গুড, দ্যাটস ফাইন, এটাতে খারাপ কিছু না। কিন্তু আমি কাউকে ফোর্সও করি না তোমাকে অবসিডিয়ান ইউজ করতে হবে। আমি বলি যে কি হ্যাঁ, অবসিডিয়ান ইউজ করলে তোমার জিনিসগুলো ফিউচার প্রুফ হবে। লেটস সে তুমি তোমার ওয়ান নোটে নোট করতেছো কোম্পানির ইমেল দিয়ে, কোম্পানি থেকে যখন বের হয়ে যাবা তুমি ওয়ান নোট আর অ্যাক্সেস করতে পারবে না। তোমার 2,000 নোট থাকবে, তুমি সেগুলোকে পিডিএফ বানায় বের করার সময়ও পাবা না। মানে ইটস ডিফিকাল্ট টাস্ক। সো ফিউচার প্রুফটা সবাইকেই ভাবতে হবে। একসময় আমরা ভাবতাম আমার একটা বড় লাইব্রেরি হবে, ফিজিক্যাল বুক থাকবে। সেই কনসেপ্ট এখন আর নেই। এখন ডিজিটাল যুগ, এখন আমাদের ইনফরমেশন আমরা প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে আমাদের মাথায় ইনজেক্ট করতেছে। বড় বড় কোম্পানিগুলো ট্রাই করতেছে কিভাবে আমাদের অ্যাটেনশন গ্র্যাব করবে, কন্টিনিউয়াসলি আমাদের ইনফরমেশন ইনজেক্ট করতেছে। ওখান থেকে আমরা ফিল্টার আউট করে ভালো ইনফরমেশন গুলো আমাদের নিজেদের অ্যাসেট হিসেবে রেখে দিতে হবে। এবং কোথায় রেখে দিতে হবে, এমন একটা সিস্টেম যেটা ফিউচার প্রুফ।
এই জিনিসগুলো আমি সবসময় বলি, আমি তো প্রচুর লেখা এগুলা বলি যে জিনিসটা ফিউচার প্রুফ হইতে হবে। এরপর হচ্ছে জিনিসটা হচ্ছে যে কি যাতে করে তোমাকে এমন ভাবে ভাবতে হবে, আচ্ছা এখন আমি 10 মিনিট ইনভেস্ট করতেছি, সেটা কি ফিউচারে আমার 10 ঘন্টা বাঁচাবে কিনা, যদি বাঁচায় দ্যাট ওর টেকিং নোট। ওই 10 মিনিট কাজ না করে তাহলে নোট নেওয়াটাই হচ্ছে যে কি অর্থিট। সো এটা একটা ব্যাপার। তারপর বললাম যে কি স্পেস রিপিটেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যে একটা কনসেপ্ট আছে, কনসেপ্ট হচ্ছে আমরা যদি কোনো একটা টপিকের উপর প্রত্যেকদিন এক্সপোজ না হয়ে 10 দিন পর পর ওই টপিকে এক্সপোজ হই, ওই জিনিসটা আননোয়িংলি শিখে ফেলার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকে, আমাদের মাথায় পার্মানেন্ট মেমোরিতে গেঁথে যায়। এই কনসেপ্টটাকে বলে স্পেস রিপিটেশন। সো যেহেতু অবসিডিয়ানে সবগুলা নোট হচ্ছে যে কি আমি ব্রাউজ করতে পারতেছি, বাম সাইডে পেনে গিয়ে আমি সবসময় হচ্ছে নোটগুলো ব্রাউজ করি, আরে এটা তো, এই কনসেপ্টটা তো এটা, আরে স্টকের তো এভাবে কাজ করে, আরে ইন্ডেক্স ফান্ড তো এই জিনিস, আরে হচ্ছে যে কি আইপিও তো এই জিনিস, এই জিনিসগুলো আমার অটোমেটিক্যালি শিখা হয়ে যাচ্ছে। আমি হচ্ছে মানে কি বলে এটাকে বলে, আমি হচ্ছে ওরকম ইন্টেনশনাল ইফোর্ট দিচ্ছি না, আনইনটেনশনালি আমি অনেক কিছু শিখে ফেলছি এভাবে। এটা একটা ব্যাপার। তারপর আরেকটা যেটা যে বললাম যে কানেকশন ক্রিয়েট করার যে ব্যাপারটা, সো কানেকশন ক্রিয়েট করার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আমি প্রচুর লিখি। কারণ আমাদের মাথায় সবসময় কানেকশন ক্রিয়েট হয় ব্যাকগ্রাউন্ডে, আমরা যখন কোনো কিছু শিখি, কোনো কিছু সলভ করতে পারি না, কোনো হাঁটি বা কোনো হচ্ছে একটা মানে মেন্টাল ইফোর্ট দেওয়া লাগে না, এরকম কিছু করি, তরকারি কাটি অথবা ঘর মুছি, তখন মাঝে মাঝে কিছু ক্লিক করে, আরে এই জিনিসটা তো এটা, এই জিনিসটা আমি হচ্ছে মাথায় আসলো না কেন। তার মানে আমরা আসলে, হিউম্যান মাইন্ড আসলে আননোয়িংলি কানেকশন ক্রিয়েট করতে পছন্দ করে। কিন্তু সেটা যদি আমি এই এরকম একটা নোট টেকিং টুলের মাধ্যমে এক্সটার্নালাইজ করতে পারি, তাহলে তো আমার শেখার প্রক্রিয়াটা অনেক অ্যাক্সিলারেট হবে, যেটা আমি বিলিভ করি আমার ক্ষেত্রেই হয়েছে। কারণ আমি তো বললাম না, আমার টপিক ফ্রিকোয়েন্টলি, মানে আমার টপিক হচ্ছে যে কি ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়েছে। আমি হার্ডওয়্যারে কাজ করতাম, পিএইচডি করছি পাওয়ার সিস্টেমে ট্রান্সমিশন নিয়ে, সেখান থেকে আমার ম্যাথল্যাব শিখা লাগছে। ম্যাথল্যাবে আমি যখন ফিল করছি যে আমি হচ্ছে ম্যাথল্যাবে অনেক ভালো পারি, তখন আমি জবে ঢুকলাম। জবে ঢুকার পর বললো না, আমরা ম্যাথল্যাবে কাজ করবো না, আমরা পিএসকে তে কাজ করবো, ম্যাথল্যাবের কোনো নলেজ এখন আমার ইউজ করা লাগতেছে না। তখন আমি এখন পিএসকে শিখতেছি। আমি কাজ করতাম ট্রান্সমিশন নিয়ে, এখন আমাকে মুভ করা লাগতেছে ডিস্ট্রিবিউশনে, এখন আমাকে প্রোটেকশন শিখা লাগছে। তার মানে দেখেন আমার জিনিসগুলো কত কনসিস্টেন্টলি চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং ওটার সাথে আমাকে কত তাড়াতাড়ি অ্যাডপ্ট করা লাগছে। আপনার ক্ষেত্রে হচ্ছে, সবার ক্ষেত্রে হচ্ছে। আপনি দেখেন এআই আসার আগে পৃথিবী এত ফাস্ট ছিল, এখন আপনার ম্যানেজারের কত এক্সপেকটেশন আপনার উপর। আগে কি এত এক্সপেকটেশন ছিল? এখন এক্সপেকটেশন সবার বেড়ে গেছে না? সবার একটা শেখার প্রেশার বেড়ে গেছে, সবকিছু অনেক তাড়াতাড়ি শিখতে হয়। এই জিনিসগুলোর জন্য আমরা যদি কানেকশন ক্রিয়েট করে করে শিখি প্রত্যেকটা জিনিসের সাথে, তাহলে আমাদের জিনিসগুলা প্রথম হচ্ছে নেভিগেট করা ইজি হবে, সেকেন্ড হচ্ছে জিনিসটা আমরা মানে বুঝতেছি আচ্ছা এটার সাথে এটার কানেকশন। এই জিনিসগুলো থেকে আমি আসলে খুঁজতেছিলাম কোন টুলটা আমাকে সবচেয়ে বেশি লিভারেজ দিবে। ওখান থেকে আমি আসলে অবসিডিয়ান শেখা শুরু করি। তো জিনিসটা এমন হয়েছে যে আমি যখন 2022 সালের এপ্রিলের দিকে অবসিডিয়ান ফিগার আউট করি, আমি প্রথম 4 মাস কাইন্ড অফ এটার পিছনেই হচ্ছে দেখি 30-40% আমি ইনভেস্ট করছি রিসার্চের বাহিরে। যে তখন আমার মাইন্ডসেট এটাই ছিল, আই হ্যাভ টু লার্ন হাউ টু লার্ন এফিশিয়েন্টলি। সো ওই সময়টা আমি এত বেশি টাইম ইনভেস্ট করছি। সো এখন আমার এখন এসে যখন আমি আমার সবগুলা নোট দেখি, কোনো কিছু লিখতে গেলে হচ্ছে যে কি আমার কাছে মনে হয় ওকে এটা তো লিখতে বেশিক্ষণ টাইম লাগবে না। আমাকে একদিন জিজ্ঞেস করলো, তুমি প্রত্যেকদিন ফেসবুকে পোস্ট দাও, এত সময় কই পাও? তখন আমি তাকে বললাম আমার একটা পোস্ট লিখতে 30 মিনিট লাগে। তখন উনি খুবই অবাক হয়ে বললো, কিভাবে 30 মিনিট সম্ভব? তখন বললো আমার অনেকগুলো ব্লক আছে, আমি জাস্ট ব্লকগুলো কানেক্ট করে জাস্ট ফাইন টিউন করি। সো আমার বেশিক্ষণ লাগে না। আমি খুবই ব্যালেন্স লাইফ লিড করি, কিন্তু আমাকে ফেসবুক অ্যাক্টিভিটি দেখলে অনেকে মনে করে আমি কি চাকরি বাকরি করি না। আমি চাকরি বাকরি করি। আমি হচ্ছে আমি দিনে 10 ঘন্টার মতো রিসার্চ করি, ওটা আমার করতে হয়। আমার এখন 4টা প্রজেক্ট অফিসে চলতেছে। তারপর আমি আমার ফ্যামিলিকে প্রচুর টাইম দিই, আমার ওয়াইফের সাথে আমি অনেক মানে প্রতিদিন কয়েক ঘন্টা গল্প করি। আমরা হাঁটি, আমি এক্সারসাইজ করি, আমরা উইকেন্ডে ঘুরতে যাই, রান্না বান্না করি, 8 ঘন্টা ঘুমাই। তারপর এত কিছুর পরে আমি হচ্ছে ব্লগ লিখি, রেডিটেও লিখতাম এক সময়, ফেসবুকেও লিখি, ইউটিউবে ভিডিও আপলোড করি, ফেসবুকে ভিডিও আপলোড করি। কিন্তু দিন শেষে আই এম হ্যাপি যে আমি কোনো কিছু নিয়ে স্ট্রেস আউট হচ্ছে না, কারণ আমার সবগুলো একটা জায়গায় আছে, সবগুলো একটা সিস্টেমের মধ্যে আছে। আমি যে কোনো সময় সবকিছু খুঁজে পাই। যে অনেক সময় মানুষ মিটিং এর মধ্যে অনেক কিছু খোঁজে না, আচ্ছা এই ইমেল অ্যাড্রেসটা কি, আচ্ছা এই লিঙ্কটা কি, আচ্ছা ওইটা কি সেটা কি, আমার খুঁজতে টাইম লাগে না, আমি খালি অবসিডিয়ান ওপেন করি, কন্ট্রোল নাম লিখে চলে আসে। সো আমার সবকিছু জিরো ফ্রিকশন। মানে আমি তো জাস্ট এটা নলেজ ম্যানেজমেন্ট বললাম, আমি চেষ্টা করি লাইফে সবকিছু এরকম জিরো ফ্রিকশন করতে। ফাইন্যান্সিয়াল দিকটাও আমি চেষ্টা করি যে আমার ইনভেস্টমেন্টের সবকিছু, ব্যাংকের সবকিছু, এই সবকিছু যাতে অটোমেটেড হয়ে যায়, আমার যাতে এগুলো নিয়ে অনেক ভাবা লাগে না, তাহলে আমার রিসোর্স অনেক খালি হয়ে যাবে।
এই জিনিসটা আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ, কারণ অনেকে দেখি না যে অনেক মানুষ দেখি যে কি প্রচুর মুভমেন্ট কিন্তু আউটকাম খুবই কম। সো আমার একটা মানে ফেভারিট কোট ছিল, আমি ভুলে গেছি, জিম রনের, যে মানে এর মূল কথাটা এরকম: আমরা দেখি যে কি সারাদিন অনেক মুভ করি কিন্তু আমাদের আউটকাম খুবই কম, কারণ আমাদের সিস্টেমটা খুব খারাপ। সো এই জিনিসটাই হচ্ছে যে কি এই এই জিনিসটা স্প্রেড করাই হচ্ছে আমার কাইন্ড অফ পার্সোনাল নলেজ ম্যানেজমেন্টের মেইন গোল আর কি। এটা নিয়েই আমি অনেক ফেসবুকে কথাবার্তা বলি, কিন্তু আবার কোনো পার্টিতে গেলে এসব নিয়ে কথাবার্তা বলি না। আমি কোনো ক্লোজ ফ্রেন্ডের সাথে এগুলো নিয়ে কথা বলি না, কারণ আমি জানি আমি আমি জানি এগুলো নিয়ে মানুষ খুব বিরক্ত হবে। আমি ফেসবুকে কি করি অথবা এগুলো কি করি এগুলো নিয়ে আমি কোনো সোশ্যাল গ্যাদারিং এগুলো নিয়ে কথা বলি না, নট এ সিঙ্গেল থিং। আমি কারোর সাথে এগুলো শেয়ারও করি না। যার ইন্টারেস্ট সে শিখবে, কারণ আমি জানি এটা সবার জন্য না। সবাই হচ্ছে এটাকে কম্প্রিহেন্ড করবে না, সবাই এটা জিনিসটাকে পজিটিভলি নিবে না। সো আমি জানি এটা হচ্ছে যে কি তারাই নিবে যারা চেষ্টা করবে হাই পারফর্মার হতে এবং ভালো লাইফ লিড করতে। সো ওই জন্য আমি কাউকে পুশ করি না। ইফ ইউ ওয়ান্ট, তুমি আসো, ইউ আর ওয়েলকাম। আমি তোমাকে দরকার হলে 1-to-1 টাইম দিব, তুমি যদি আমার ক্লোজ কেউ হয়ে থাকো। বাট আমি চাই যে হচ্ছে যে কি সবাই এরকম হচ্ছে একটু ইফিসিয়েন্টলি সবকিছু করুক। দ্যাটস ইট। সেলফ ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট এবং আই গেস এটা ওয়ান অফ দ্য মোস্ট আন্ডাররেটেড কনসেপ্ট। এটা হাউ টু আন্ডাররেটেড ম্যানেজ কনসেপ্ট। এভরিথিং। এটা শেখানো হয় না, স্কুল কলেজ থেকে শুরু করে কোথাও শেখানো হয় না, এবং এই জিনিসটা আমরা কখনো রিয়েলাইজও করি না। এবং এই জন্য দেখা যায় যারা পিএইচডি করতে আসে এরকমও দেখছি অনেকে অসুস্থ হয়ে যায়, অনেকে হচ্ছে যে কি ঠিকমতো খাওয়া দাওয়া করে না, সারাদিন রাত কাজ করে এবং সিক হয়ে হসপিটালে পড়ে থাকে। তাদের আবার ফ্যামিলি কেউ থাকে না, তারা খুবই সাফার করে। এই জিনিসটা আমার খুবই খারাপ লাগছে যে আমি হচ্ছে যে কি মানে আমার কথা হচ্ছে মানুষ যদি চেষ্টা করে এগুলো নিয়ে একটুও পড়াশোনা করে এগুলো কিন্তু ভালোভাবে ম্যানেজ করা যায়। পুরো সপ্তাহে রান্না বান্না করতে 2 ঘন্টা বা 3 ঘন্টা বেশি লাগে না, সে যদি এক্স্যাক্টলি। স্ট্র্যাটেজিক্যালি করে। কিন্তু তারা খাওয়া দাওয়া করে না, বলে যে রান্না করা অনেক প্যারা। না, রান্না করা প্যারা ঠিক আছে, কিন্তু ইউ হ্যাভ টু ফিগার আউট সামথিং। তুমি রিসার্চার, তোমাকে খালি মানে বুকিশ পেপার জিনিস নিয়ে লিখলেই হবে রিসার্চ না। করলে হয় না, পেপার লিখলে হবে না। ইউ হ্যাভ টু মেক ইউর লাইফ বেটার ফার্স্ট, তারপরে না তোমার অন্য কিছু আউটকাম ভালো আসবে। তোমার মেশিনই ভালো না, তুমি এক্সপেক্ট করো আমার আউটকাম অনেক ভালো হবে, এটা তো হতে পারে না, তাই না? না, লাইফস্টাইল চেঞ্জ খুব ইম্পর্টেন্ট। যেটা বললা যে এফিশিয়েন্ট করা, যেমন এই যে রান্নার ব্যাপারটা কিন্তু খুবই বড় একটা পয়েন্ট, যেটা আই গেস অনেকেই কানেক্ট করতে পারবে আর কি। Plus বাইরে যারা গ্র্যাড স্কুলে পড়ছে, যে রান্না করা লাগবে এই যে একটা টেনশন মাথায় কাজ করে 2-3 দিন ধরে, এই টেনশনে কিন্তু রান্নাও হয় না, কাজও হয় না, কিছুই হয় না। কিছুই হয় না। বাট মানে আমার স্টাডি যেটা, ফিক্স আ টাইম অন ক্যালেন্ডার, ফিক্স এ টাইম, এই দ্যাটস দিন ইট। এই টাইমে আমি রান্না করবো, আর হ্যাঁ, কিছু করবো না। আর দ্যাটস ইট। এটা নিয়ে আমি ভাববো না এটা নিয়ে আর। দ্যাটস ইট। এক্স্যাক্টলি। তো এটাই। মাথাকে যত ফ্রি রাখা যায়। হ্যাঁ। সো এই মাথাতে রাখার ব্যাপারটা আমি আপনাকে বলি, আমার একটা সমস্যা ছিল যে আমার ঘুম আসতো না। এই জিনিসটা খুবই ক্রিটিক্যাল একটা প্রবলেম ছিল আমার। কেন ঘুম আসতো না এটা খুবই হাস্যকর। ঘুমাতে গেলেই দুনিয়ার কত আইডিয়া, ওইটা সেটা, ওই প্রজেক্টে কি করতে হবে, আচ্ছা আমি ফিউচারে এরকম একটা ভিডিও বানাবো বা এরকম একটা পোস্ট লিখবো। মানে দুনিয়ার সব আইডিয়া হচ্ছে গ্যাঞ্জাম করে, কোনো একটা আইডিয়া যদি ঢুকতে ঢুকতে র্যাবিট হলে ঢুকে যায়, ঘুম শেষ ওই দিন। সো এই জন্য হচ্ছে যে কি একটা গল্প আছে যেই গার্নিক ইফেক্ট নামে, একটা আমি ইফেক্ট পড়ছিলাম যে আমরা আসলে এরকম কেন ভাবি। কারণ আমাদের মাথা যখন আমরা অনেক কিছু আইডিয়া নিয়ে অকিউপাই করে থাকি তখন আমরা অনেক স্ট্রেস আউট হয়ে যাই। এটার জন্য আমাদের কি করতে হবে যে আমাদেরকে আসলে জিনিসগুলো লিখে রাখতে হবে, তাইলে আমরা বুঝবো ইট উইল বি টেকেন কেয়ার অফ লেটার। আমরা যদি যে কোনো কিছু আসে মাথায় এটা নিয়ে ভাবতে নেই, এটা লিখে রাখলে তুমি জানো, তুমি লিখে রাখলে তুমি জানো এটা টেকেন কেয়ার অফ। এখন কথা হচ্ছে তুমি কোথায় লিখে রাখবা, তুমি কি একটা গুগল শিটে লিখে রাখবা? আমি জানি তুমি গুগল শিট জীবনও খুলবা না, ওটা ওপেন করা হবে না, কিছু করা হবে না। এই জন্য একটা সিস্টেম লাগবে, যে একটা সেন্ট্রালাইজ সিস্টেম যেটা খুঁজে পাওয়া সহজ, নেভিগেট করা ইজি। সেজন্য আমি বলি তোমাকে একটা টুল ইউজ করতে হবে, তোমাকে অবসিডিয়ান ইউজ করতে হবে এমন না, অবসিডিয়ান ইকুইভ্যালেন্ট সফটওয়্যার আছে সেগুলো ইউজ করো যেটা তোমার ভালো লাগে। দ্যাটস দ্য গোল, রাইট? যে তোমাকে টুল ইউজ করে ওই লিভারেজটা নিতে হবে। আচ্ছা, আমার ভিডিও বানানোর পারপাসটা আমি বলছিলাম যে এটা তো পারপাস অবশ্যই হিউম্যানিটেরিয়ান একটা পারপাস আছে, যেহেতু আমি এখন মনিটাইজ করাই না। কিন্তু ওই যে আমি একটা কথা বলি যে সব পারপাসের পিছনে যদি ছোট কোনো সেলফ ইন্টারেস্ট না থাকে ওটা সাস্টেন করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, মানে মোটিভেশন ধরে রাখা যায় না। কারণ এই টাইপের ক্রিয়েটিভ জার্নিতে যেটা হয়, ক্লোজ ফ্রেন্ড কখনোই সাপোর্ট দিবে না, তারা হচ্ছে ইনসাল্ট করবে, খোঁচাবে। এটাই স্বাভাবিক। মানে তারপর আপনি সাপোর্ট পাবেন কাদের থেকে? যাদেরকে আপনি চিনেন না, অনেক দূরের দূরের মানুষ, এরা আপনাকে সাপোর্ট দিবে। আর দু একটা সাপোর্টই যথেষ্ট। তো
তো আমার একটা এইসবের বাহিরে আমার একটা সেলফ ইন্টারেস্টও থাকা লাগে। আমার সেলফ ইন্টারেস্টটা ছিল আমি খুব সুন্দর করে কথা বলা শিখবো, আমার কমিউনিকেশনটা ইমপ্রুভ করব। যেহেতু আমি বললাম গ্রাম থেকে আসছি, আমার বাংলা কথাই হচ্ছে যে কি প্রমিত বাংলা না, আমি শুদ্ধ করে কথা বলতে পারি না। এখন আমি অনেক ওয়ার্ডে স্ট্রাগল করি বাংলাতে। আপনি হয়তো রিভিউ করার সময় বুঝতে পারবেন আমি অনেক ওয়ার্ডে স্ট্রাগল করছি। না, যাই ইউর হোক, গুড, সো ইটস ফাইন। এখন ইংরেজিতে তাহলে বুঝেন আমার অবস্থা কত খারাপ। তো আমার কাছে মনে হয়েছে যে যে কমিউনিকেশন স্কিলটা লাইফে অনেক বড়। আমার হার্ড স্কিল অনেক আছে যেটা নিয়ে আমি হ্যাপি, এটা নিয়ে আমি আনহ্যাপি না, কিন্তু আমার কমিউনিকেশন স্কিলটা খুবই খারাপ। সো আপনার কমিউনিকেশন স্কিল ভালো না হলে কখনো হার্ড স্কিল সেল করা যায় না। তখন আমার মনে হয়েছে না, আমি এই ভিডিও সিরিজটা বানাবো। আমার অনেকগুলো হিউম্যানিটেরিয়ান পারপাস আছে, কিন্তু আমার পার্সোনাল পারপাস হচ্ছে আমি আমার কমিউনিকেশনটাকে ইমপ্রুভ করব, এবং যেটার জন্য আমি প্রত্যেকদিন কাজ করি। সো ওটার জন্য আমি এখন একটা এআই সফটওয়্যার ফিগার আউট করছি, যেটা খুবই সুন্দর, যেহেতু ইংরেজিতে বানাই। ও হচ্ছে যে কি পুরা আম, আমার ভিডিওটাকে ট্রান্সক্রিপ্ট করে, এরপর সে নিজে নিজে কেটে দেয় কোন লাইনটা আমি বলছি, কোথাও আমার ফিলার ওয়ার্ড অনেক বেশি, কোন হুম লাইনটা রিলেভেন্ট না। সে নিজে নিজে ক্লিপটা অটোমেটিক কেটে হচ্ছে আমাকে ফাইনাল আউটপুটে দেয়, আমাকে একটু ফাইন টিউন করা লাগে। হুম সো এটা হুম। নিয়ে আমি খুবই হ্যাপি, যে আমি আচ্ছা। বুঝতে পারতেছি ওকে ফাইন, আমি কথা বলার সময় এই ওয়ার্ড গুলা খারাপ বলছি, এই ওয়ার্ড গুলা ইংরেজিতে আমার ওয়ার্ড সিলেকশনটা খারাপ হচ্ছে, আমি অনেক বলতেছি, আমি অনেক বলতেছি, যেটা আমি হুম এখনো করি, বাট আমি চেষ্টা করছি ইমপ্রুভ করার। তারপর হচ্ছে দেখি আমার হচ্ছে আমি খুব ফাস্ট কথা বলতেছি, যেটা বাংলাতে সবাই বলে, কিন্তু ইংরেজিতে এত ফাস্ট কথা বললে নেটিভরা বুঝে না, যেটা আমাকে ইমপ্রুভ করতে হবে। এই জিনিসগুলো না আমি ভিডিও মেকিং থেকে শিখছি, যে আমার এটাই হচ্ছে আমার সেলফ ইন্টারেস্ট, আমি সবসময় বলি। সো এটাই আর কি, যে মানে সবকিছু কানেক্ট করার চেষ্টা করতেছি যে আসলে কিভাবে কি করা যায়। মেক সেন্স। সো তোমার একদম ফার্স্ট টাইমের ভিডিও ক্রিয়েট করার সময় ইউটিউবের জন্য, ওই সময় তোমার সেট আপ কি ছিল, অ্যান্ড কারেন্টলি তুমি সেট আপে কি চেঞ্জ আনছো and কেন আনছো? আচ্ছা, আমার আমার হচ্ছে ভিডিও বানানোর ইচ্ছা 2017 সাল থেকে, হুম যে আমি ভিডিও বানাবো। আমি ভিডিও বানানো তখন ইচ্ছা আমার হার্ডওয়্যারের জিনিসগুলো নিয়ে, মাইক্রো কন্ট্রোলার রিলেটেড বা ফার্মওয়্যার ডেভেলপমেন্ট, পিসিবি ডিজাইন। আমার চ্যানেলে গেলে আপনি ওইভাবে কিছু টুকটাক ভিডিও পাবেন, যদিও ভালো না। যাই হোক, তো ওই সময় আমি একটা ক্যামেরা কিনছিলাম, সেটা হচ্ছে ক্যানন 200D। এটা তারপর তখন ক্যামেরাটা কিনছিলাম, ওই ক্যামেরাটা তো রয়ে গেছে, আমি ওইটা দিয়েই শুরু করি আর কি, যে এটা দিয়ে আমি ভিডিও বানানো শুরু করব। তারপর অডিও নিয়ে খুবই স্ট্রাগল করছিলাম, কারণ অডিও কোয়ালিটি খুব একটা ভালো হচ্ছিল না, আমি বুঝছিলাম না যে কোন মাইকটা ইউজ করতে হবে, অথবা অডিওটা কিভাবে আমি তখন হচ্ছে ইয়ে ইউজ করতাম, দ্য ভিনসি রিজলভ ইউজ করতাম, কিভাবে অডিওটা হচ্ছে যে কি ট্রিটমেন্ট করতে হবে যাতে করে আমার অডিও কোয়ালিটিতে ইমপ্রুভ হয়। ওই সময় আমি সেট আপ নিয়েই কাজ করছি 1 মাসের মতো, সত্যি কথা বলতে। ও ওয়াও। সো কারণ আমি বুঝছিলাম না, যে আমি কিছুদিন আগে একটা পোস্টে লিখছিলাম যে আমি ডিএসএলআর এর মধ্যে যে অডিওটা ইনপুট নেওয়ার প্রপার ওয়েটা কি, এটা আমি ফিগার আউট করতে পারছিলাম না। এটা নিয়ে আমি 2 দিন ধরে ঘাটছি, কিভাবে আমি ঠিক কোন সেটিং এ গেলে আমার অডিওটা ঠিক মতো আসবে, এটা আমি বুঝছিলাম না। তো আমি অনেক 2 দিন ঘাটার পর একটা ফোরামে পাইছি এভাবে করলে আমার সে অডিওটি ইনপুট হিসাবে নিবে। ওটা এটা আমি ওই দিন লিখে রাখছিলাম যে ওকে ফাইন, আমাকে এই সেটিং এ যেতে হবে, আমার 1 মিনিট লাগছে। এরপর আমি যখন এই জুন মাসে শুরু করি, আমি জানি আমার অডিও সেটিংটা কি করতে হবে লেখা আছে, আমার মনে নাই। তখন আমি 10 মিনিটে রিট্রিভ করে আমি সেটা আবার রেডি করে ফেলছি। তো ওটা দিয়ে আমি এবারও শুরু করছি জুন মাসে। এরপর আমি নতুন ক্যামেরা কিনি, রিসেন্টলি নতুন ক্যামেরা কিনি। সো নতুন ক্যামেরা কেনার কারণ হচ্ছে যে কি আমি বলবো, একটাই মেইন কারণ, যেটা হচ্ছে আমি সবসময় চেষ্টা করি প্রসেসটাকে জিরো ফ্রিকশন করা। হুম কারণ যেহেতু আমি অনেক স্ক্রিন রেকর্ড করি, প্লাস আমার হচ্ছে ফেসও আছে। হুম 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 আমি যদি এখন ভিডিওটা ক্যামেরাতে করি, তারপর হচ্ছে আমার স্ক্রিনটা পিসিতে করি, দুইটা মার্চ করে এডিট করতে আমার অনেক সময় লেগে যায়। সো এটা আসলে যে কোনো প্রসেস যদি এরকম মানে অনেকগুলো স্টেপ হয়, অনেক লেন্দি হয়, ওইটা অভ্যাস হয় না, ওটা মনে হুম হয় স্ট্রেস আউট করে দিবে। হুম হুম ওটা হুম। আসলে জিরো ফ্রিকশন প্রসেস না। তখন আমার কাছে মনে হচ্ছে না, আমার প্রসেসটা ইমপ্রুভ করতে হবে। আমি যদি প্রসেসটা ইমপ্রুভ করতে পারি তাহলে আমার ভিডিও বানানোতে আমার হ্যাসেল লাগবে না, যেটা এখন আমার লাগে না। এই জন্য আমার মনে হলো না, ওকে ফাইন, যেহেতু আমি এখন ভালোই ইনকাম করছি, আমি একটা ভালো ক্যামেরা এফোর্ড করতে পারি। ওটা চিন্তা করে আমি হচ্ছে রিসেন্টলি আমার ক্যামেরাটা আপগ্রেড করছি, সনি ZVS-E10। হুম তারপর হুম। হচ্ছে লেন্সও ভালো আপগ্রেড করছি ওটার সাথে, যেটা মোটামুটি ভালো আসে। এই জন্য আমার রিসেন্ট ভিডিওগুলো যদি দেখেন আপনি বুঝবেন যে আমার জিনিসগুলো চেঞ্জ হয়েছে আগের থেকে অনেক বেশি। হ্যাঁ তারপর হ্যাঁ, আমি মনে আরেকটা হয় একটা জিনিস। ছবি দেখছিলাম যে পিছনের ব্যাকগ্রাউন্ড একদম চেঞ্জ করে একটা ছবি দিছিল, যে নিউ সেট হুম, আপ। হ্যাঁ। সুন্দর। না, ওটার পরে রিসেন্টলি আরো চেঞ্জ করছি ওই সেটআপের আচ্ছা, পরে আর কি, ওকে রিসেন্ট ভিডিওতে আরো আরো অনেক ইমপ্রুভ করছি আর কি ওকে রিসেন্টলি। ওকে। আমি হচ্ছে ক্যামেরার লাইটিং এর সেটআপটা বুঝতাম না, যে কোন অ্যাঙ্গেলে লাইটিংটা দিলে আমার পিছনটা ডার্ক লাগবে কিন্তু আমার ফেসটার লাইট ঠিক মতো থাকবে। হুম 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 ওটা হুম। আমার ফিগার আউট করতে অনেক দিন লাগছে, যে উপর থেকে কোথায় ধরা লাগে লাইটটা একটু। বসাতে হবে। উপর থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্লোজ,
দেখেন লাইফের জিনিসগুলো খুবই ছোট ছোট সিম্পল এবং সহজ, যে জানে, কিন্তু যে জানে না তার জন্য ফিগার আউট করতে অনেক সময় লাগে। তো আমি যেটা রাইট। করি, এগুলো একটু ডকুমেন্ট করে রাখি, ওকে ফাইন, হ্যাঁ যাতে হ্যাঁ আমার হ্যাঁ পরে এই হ্যাঁ। জিনিসগুলা হট করে রিট্রিভ লাগবে করতে একদিন। সময় কম লাগে, হুট করে একদিন লাগবে। সো এটাই হচ্ছে যে কি মেইন পারপাস, যে সেকেন্ড ব্রেনের মধ্যে সবকিছু ডকুমেন্ট করে রাখা, সবকিছু হচ্ছে যে কি অর্গানাইজ করে রাখা, এবং এমন একটা জায়গায় রাখা যেটা রিট্রিভ করা সহজ। সো এটাই এখন আমার জিরো ফ্রিকশন। এখন আমি ইংলিশে একটা ভিডিও বানালে রেকর্ড করতে 2 মিনিট, সরি, রেকর্ড করতে 2 ঘন্টা লাগে, যেহেতু আমি আমার অডিও, ভিডিও, স্ক্রিন একই ফাইলের মধ্যে আছে। আমি হচ্ছে ডিরেক্টলি ক্যামেরা থেকে কোনো ইনপুট নিই না, আমি সেটাকে এইচডিএমআই কনভার্ট করে ডিরেক্টলি স্ক্রিনে সেটাকে রেকর্ড হুম করি। হুম হুম হুম। এবং আমার ক্যামেরার কোয়ালিটি খুবই ভালো, তারপরেও কোয়ালিটি খুব ভালো থাকে, এটা নিয়ে আমি খুবই হ্যাপি। হুম সো হুম। এই জন্য আমার একটা ফাইলের মধ্যে থাকে, আমার হচ্ছে ভিডিও এডিট করতে আমার ওই যে এই সফটওয়্যারটা বললাম, সে আমাকে একটা লিভারেজ দিচ্ছে, ওটার আউটপুটটাই হচ্ছে দিকে আমি আপলোড করে দিই, খুব বেশি এডিট করি না আর কি। সো আমার 4 ঘন্টা ইফোর্ট দিলেই আমার একটা ফুল লেন্থ ভিডিও হয়ে যাচ্ছে। সো এখন নাইস। আমার প্রসেসটা খুবই সহজ আর কি। খুবই ভালো। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমি অনেকবার ভাবছি কেমন, মানে আমি অ্যাকচুয়ালি প্রপার সেট আপ কিনবো। ইনফ্যাক্ট আমার ইয়েতে ইউটিউবে হচ্ছে আসে মাঝে মাঝে কমেন্ট আসে সাউন্ডের ইয়ে, তো সাউন্ড আমার মাথায় আছে যে আমি যে রেকর্ড করি ওই সাউন্ডটাকে একটু প্রসেস করলেই আচ্ছা, হবে আর কি। আমি একটা কথা বলি, হুম সাউন্ড হুম। নিয়ে আমি খুবই আনহ্যাপি ছিলাম। আমি ভালো মাইক দিয়ে সাউন্ড করি, রেকর্ড করি, তাও আমার সাউন্ডটাকে ট্রিটমেন্ট করতে হয়, খুব একটা ক্রিস্প হয় না। আমি যে সফটওয়্যারটার কথা বললাম, আমি তারপরেও চেষ্টা করছিলাম যে আমি সাউন্ডটাকে সেপারেট করে অ্যাডোবি পডকাস্ট দিয়ে সাউন্ডটাকে ট্রিট করে মার্জ করা, কিন্তু এটা তো হ্যাসেল, এটা করার ইফোর্ট আমার সব সময় থাকবে না, আমি এটা চাচ্ছি না। কিন্তু এখন আমি যে সফটওয়্যারটা ইউজ করি, এটা এত সুন্দর সাউন্ড ট্রিট করে, কোনো জায়গায় যদি সাউন্ডের ভলিউম এতটুকু হয়ে যায়, সে ঠিক করে সবগুলোকে লেভেল করে দেয়, লেভেল করে দেয়। সেটা এভরিথিং। এবং কোনো নয়েজ থাকে না, আমার ভয়েসটা ক্রিস্টাল ক্লিয়ার ক্রিস্প। সো এটা আমাকে অনেকগুলো জিনিস লেভারেজ দিচ্ছে, আমার সাউন্ডটা ঠিক করে দিচ্ছে, তারপর হচ্ছে আমার এই এগুলো সব কেটে দিচ্ছে, সেসব আননেসেসারি সেন্টেন্স ওগুলো সব কেটে দিচ্ছে। তারপর হচ্ছে যে কি আমাকে দেখাচ্ছে আমি কমিউনিকেশনে কোথায় বটল নেক আছে, এর হুম থেকে কি হুম। হতে পারে ভালো। সো জিনিসটা এখন আমার জিরো ফ্রিকশন হয়ে গেছে, এটা নিয়ে আমি খুবই হ্যাপি আর কি এখন, আমার পাইপলাইনটা নিয়ে। না না, খুবই চমৎকার। সফটওয়্যার মার্কেটিং করতে চাও? ওর সব তোমাকে স্পন্সর করা নেই? তা আমাকে স্পন্সর করে নাই, আর ওদের বাংলা নাই, বাংলা থাকলে আমি মার্কেটিং করতাম, ইংরেজি আছে। আচ্ছা ওকে। না, আমি ওয়েট করতেছি বাংলা কবে আসবে। ওকে ওকে। ক্যামেরা ট্যামেরার কথা বললাম না, মানে আমি অনেকবার ভাবছি যে ক্যামেরা কিনবো, লাইট ফাইট কিনে প্রপার সেট আপ করবো, বাট আই নেভার ডিড ইট। আমি শুরুতে বললাম যে এটা খুবই আনপ্রফেশনাল পডকাস্ট। আই ওয়ান্টেড না, it to be unprofessional, কারণ when I will invest here at some point I will have this thing to like make money out of it, স্পন্সরের সাথে কথা বলো এসে, হ্যাঁ হ্যাঁ, and then you get outer influence। আমি এটা আচ্ছা, চাই নাই কখনো, এটা শুড বি র, আনঅথেন্টিক, আনপ্রফেশনাল, যার শেখার ইচ্ছা না তো সে সেটা শিখবে। ভালো, না সেটা ভালো বলছে না। আমার পারপাস ছিল ডিফারেন্ট, মানে আমার না না, পারপাস তোমার ছিল এটা খুবই ডিফারেন্ট ডিফারেন্ট। ইয়ে, সো আমার ছিল যে কি এটাকে জিরো ফ্রিকশন করতে হবে, সো হুম আমি হুম কিভাবে হুম করতে পারি, যেসব টুল লাগবে আমি ওগুলো কিনে ফেলি আর কি। হুম হুম এটা হুম হচ্ছে মেন কথা, হুম। আমার কথা হচ্ছে আমি কম সময় করবো এটা। রাইট রাইট। সো আমি যাতে লাইফটা এনজয় করতে পারি, আমি স্ট্রেস নিয়ে কিছু করলে তো মানে আমি লাইফটাকে হেল্প করে ফেললাম, তাহলে তো জিনিসটা হুম হলো হুম না, হুম। এটা সাস্টেনেবল হবে না লং টার্মে। বাট আপনি যেটা করছেন সেটাও সাস্টেনেবল আপনার পার্সপেক্টিভে, আমি যেটা করছি সেটাও সাস্টেনেবল এক্স্যাক্টলি। আমার পার্সপেক্টিভে। ইনফ্যাক্ট ওই যে সাউন্ড নিয়ে আমি হচ্ছে যে মাঝে মাঝে ভাবি একটু ঘাটাঘাটি করবো, ওই আমি ওই অডিওর প্রোডাকশন টোডাকশন এগুলো মাঝে মাঝে একটু ঘাটাঘাটি করি। সো যেটা তুমি সফটওয়্যারে বললা যে ইয়ে করে দেয়, তো আমার আবার এগুলি ভালো লাগে না। সো আমার হচ্ছে যে একটু এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে, আচ্ছা এটা একটু কম্প্রেসার বসায় দেখি, একটু রিভার্ব বসায় দেখি, এই জায়গাটা একটু কাইটা করে লিমিটার টিমিটার বসায় দেখি। সো আমি আচ্ছা, যে গ্যারেজ ব্যান্ডে বসে বসে এক্সপেরিমেন্ট করতে মাঝে মাঝে মজা লাগে। তো এটা ডেফিনেটলি মানে না প্রোডাকশন সেটআপ ইজ নট সাস্টেনেবল। না, একটা এটা প্রত্যেকটা এটা কারণ আছে, আপনি হয়তো মিউজিক নিয়ে কাজ করেন দেখে এটা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এটা মজা লাগে। আমি বুঝতে পারছি। তো এই কারণে আমি আহ, এটা ইয়ে করি না। এটাই। টু বি অনেস্ট, আমার মনে আছে যে আমি যখন এই টাইপের কন্টেন্টের অডিয়েন্স ছিলাম, এখনো আছি বাট দ্যাট নট দ্যাট মাচ। 2009-10-এর দিকে এগুলো রিসোর্স ছিল ব্লগে, ইউটিউবে অত জিনিসপত্র ছিল না। আই ডিডন্ট কেয়ার অ্যাবাউট কোয়ালিটি, অডিওর কোয়ালিটি কেমন, ভিডিও কোয়ালিটি কেমন, কেয়ার করি নাই। আমার শেখা লাগবে, এটাতে রিসোর্স আছে, আই লুক এট দ্যাট, দ্যাটস ইট। কারণ আমরা যে কাজগুলি করি, তোমার চ্যানেল আমার চ্যানেল, উই আর নট এন্টারটেইনার, হুম, উই আর নট এন্টারটেইনার, উই ডোন্ট এন্টারটেইন ফোকস। তো আমাদের গুলো ভাইরালও হবে না। হ্যাঁ, তো এটার থেকে আমাদের ওইরকম রিওয়ার্ডিং জিনিস নেই, এটাতে আছে টপ নচ লার্নিং ম্যাটেরিয়াল, যার শেখা দরকার সে শিখবে, সেটাই, দ্যাটস ইট। ওইটাই, এটাই হচ্ছে মেইন থিম আর কি, এটা আমার ভালো লাগছে।
আই এম ভেরি সরি ফর ইন্টারাপ্টিং। আমি শিওর যে আপনারা এপিসোডটা এনজয় করতেছেন। আমার চ্যানেলের স্ট্যাটিস্টিক্স বলতেছে যে যারা যারা আমার পডকাস্ট গুলো দেখেন, ভিডিও ফলো করেন, আহ, তাদের প্রায় 60% ইউ আর নট সাবস্ক্রাইবার। সো আই এম রিকোয়েস্টিং ইউ টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল to stay updated with what do I publish and learn, get smarter every day. Thank you. ওকে, সো তোমার সেকেন্ড ব্রেনের চ্যানেলের আমি হচ্ছে যে লিংক অ্যাড করে দিব। অ্যাকচুয়ালি লিংক অ্যাড করার ইয়ে নেই, তোমার মনে হয় আমার পডকাস্টে বেশি মানুষজন চিনে। তো না, আমাকে অত মানুষ চিনে না, আমার অবস্থা খুবই খারাপ। সো টেল মি অ্যাবাউট দিস এক্সপিরিয়েন্স, এই যে লোকজনকে রিচ আউট করা, অনলাইন মার্কেটিং, এটা সেটা কি কি ঘাটাঘাটি করলা, হতাশার পয়েন্ট কি কি? আচ্ছা, এটা আমি বলি। সেটা হচ্ছে যে কি, আমি তো অনেকদিন ধরে ভিডিও বানাচ্ছি। আমি হচ্ছে ফেসবুকে আম, মানে ভিডিও বানায় থাম্বনেলটা আপলোড করে দেই। সো ওকে। এটাতে সমস্যা যেটা হয়, সো আচ্ছা, এর আগে হচ্ছে আমি তো সেকেন্ড ব্রেন নিয়ে অনেক কথাবার্তা বলে ফেলছিলাম যে হুম হুম কিভাবে আসলে জিনিসগুলো ম্যানেজ করতে হয়। আমি কিছুটা কভার করছি, কিন্তু মার্কেটিং এর দিকটা যদি ফোকাস করি তাহলে জিনিসটা বলতে হয় যে অনেক মানুষ চিন্তা করে এটা আমি দেখবো, কিন্তু দেখে না। কারণ হচ্ছে তারও সময় হয় না। প্রত্যেক হুম মানুষের হুম টাইমের আসলে মানে প্রত্যেক মানুষের টাইম বা ভ্যালু কমপ্লিটলি ডিফারেন্ট। কারো সময় নাই দুনিয়াতে, সত্যি রাইট। কথা। যে আমার জিনিসে অ্যাটেনশন দিবে, এটা কারো সব টাইম নেই। সো এই জন্য আমার কাছে মনে হয়েছে যে আমি তো আচ্ছা ঠিক আছে, ইউটিউবে 4-5টা প্লেলিস্ট বানাইছি। সেকেন্ড ব্রেন, অবসিডিয়ান, জটেরো, কিভাবে পেপার লিখতে হয়, কিভাবে নলেজ গুলা ম্যানেজ করতে হয়, কিভাবে ডিজিটাল অ্যাসেট গুলা সংরক্ষণ করতে হয়, তারপর হচ্ছে কিভাবে কানেক্ট করে করে যে কোনো কিছু লিখে ফেলা যায়। সো এই জিনিসগুলো নিয়ে আমার মেলা ভিডিও বানাইছি, কিন্তু কথা হচ্ছে আমার ভিউয়ার এত বেশি না। ইউটিউবে যেহেতু ইংরেজিতে বানাই, ইংরেজিতে বানানোর মোটিভেশনটা বললামই, ভিউয়ার খুব বেশি না। কিন্তু আমি একটা জিনিস ফিগার আউট করছি। সেটা হচ্ছে আমরা সবাই জানি 80-20 রুল নামে একটা রুল আছে, যে হুম আপনার হুম কাইন্ড অফ 80% সাকসেস 20% ইফোর্ট থেকে আসবে। সো যেটা আমি দেখলাম, আমি 2022 সালে যে ভিডিওগুলো বানাইছি, 10টা ভিডিওর মধ্যে 2টা ভিডিও খুব ভালো পারফর্ম করতেছে, আর বাকিগুলা অনেক অ্যাভারেজ পারফর্ম করতেছে। তো আমার কাছে মনে হলো না, জিনিসটা সম্পর্কে মানুষের সচেতনতা ক্রিয়েট করতে হবে। ওখান থেকে আমি ফেসবুকে এখন লিখি যে আসলে হুম এটা করলে কি হয়। আবার সবার কি করতে হবে, আপনার কি করতে হবে, আমি এটাও বলি এটা আসলে সবার লাগবে না। কারণ সবার নলেজ ম্যানেজ করা লাগে না, অনেকে রুটিন জব করে, হুম সবাইকে আমি এটা করতে হবে এমন না। কিন্তু আপনি যদি হাই পারফর্মার হতে চান, আপনি যদি একসাথে অনেক কিছু ম্যানেজ করতে চান, বা আপনার যদি মনে হয় আপনি স্ট্রেস আউট হয়ে যাচ্ছেন, অথবা আপনার যদি মনে হয় আপনার মাথায় অনেক চিন্তা রিভলভ করতেছে, আপনি ক্যাপচার করতে পারতেছেন না, আপনার ওই টেনশন, আপনি ঘুম হচ্ছে না, প্রজেক্টের কাজ করতে প্রজেক্টের কাজ করতেছেন হচ্ছে যে কি পাইথনের প্রজেক্টের কাজ করতেছেন, কিন্তু চিন্তা আসতেছে দুনিয়ার সংসারের, এসব যদি চিন্তা ভাবনা আপনাকে হচ্ছে যে কি এরকম যদি আপনার সিচুয়েশন হয়, দেন ইউ হ্যাভ টু ম্যানেজ এ সেকেন্ড ব্রেন, যে আপনাকে এরকম নোট টেকিং এর অভ্যাসটা করতে হবে। তাহলে এই জিনিসগুলো আপনি খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন। এই জিনিসগুলো নিয়ে হচ্ছে যে কি আমি যেটা করলাম, আমি রিসেন্টলি লেখা শুরু করছি ফেসবুকে। আমি প্রত্যেকদিন একটা করে ফেসবুকে পোস্ট দিচ্ছি, আপনি হয়তো দেখেনি, আমি ফেসবুকে হুম একটা করে হুম পোস্ট দেই। এবং সামহাও এই পোস্টগুলা খুব ভালোভাবে মানুষ নিচ্ছে। এবং আমাকে হচ্ছে রিসেন্টলি আহ, মানে অনেক ভালো ভালো মানুষ নক দিয়ে বললো যে আমি আমার পোস্টগুলো তাদের খুব ভালো লাগছে। আমাদের একটা বুয়েটের একটা গ্রুপ আছে, মনে হয় 20-30 হাজার মানুষ। ওখানে ওকে। আমি ওই পোস্টগুলো দিচ্ছি, ওখান থেকে অনেক মানুষ আমাকে রিচ আউট করে বলছে যে পোস্টগুলা ভালো লাগতেছে তাদের, যে তারা এখন সচেতনতাটা ক্রিয়েট হচ্ছে। কারণ হুম স্টিভ জবসের একটা মানে কথা আছে, মানে কথাটা একটু অশ্লীল, যে তাকে একজন জিজ্ঞেস করলো যে তুমি কিভাবে জানো এই প্রোডাক্টটা মানুষের লাগবে। তখন স্টিভ জবস আহ, বলছিল, যে এফ ওয়ার্ড ইউজ করে বলছিল যে মানুষ জানেই না মানুষের কি লাগবে, মানুষ জানেই না আসলে তারা কিভাবে এফিশিয়েন্ট হবে। হুম আমি হুম তাদেরকে শিখাবো কিভাবে এফিশিয়েন্ট হবে, সেটার জন্যই মার্কেটিং। সো ওকে। ওখান থেকে আমি আসলে লেখালেখি শুরু করি, যে মানুষ তো জানেই না আসলে কিভাবে হুম হুম জিনিসগুলো হুম কারো সুন্দরভাবে ম্যানেজ করে সময়টা হচ্ছে যে কি বাঁচানো যায়। ওই জন্য আসলে আমি রিসেন্টলি লেখা শুরু করছি, এবং লেখাগুলো মানুষজন খুব ভালোভাবেই নিচ্ছে আর কি। যে ওখান থেকে দেখলাম আমার সাবস্ক্রাইবারও রিসেন্টলি বাড়তেছে। আর যেহেতু লিখতে আমার বেশি টাইম লাগে না, কারণ বললাম যে আমার ব্লগ আছে, মানে আমি একটা ব্লগ মেনটেন করতাম। ওই ব্লগে আমি প্রচুর লিখতাম, আমি দেখলাম আমি 1 মাস ইফোর্ট দিয়ে 70টা ব্লগ লিখে ফেলছি। তাও কনসিস্টেন্টলি ইফোর্ট না, সকালে উঠে 1 ঘন্টা বা আধা ঘন্টা কাজ করে হয়ে যাচ্ছে। দেখলাম তাহলে আমি যদি ব্লগে না লিখে ফেসবুকে লিখি, সেটা রিচ আউট বেশি হচ্ছে, হুম মানুষজন সেটা থেকে শিখতে পারতেছে। সেখানে মোটিভেশন থেকে আসলে আমি বাংলাতে হচ্ছে প্রত্যেকদিন একটা করে বাংলাতে পোস্ট দিচ্ছি, যে পার্সোনাল নলেজ ম্যানেজমেন্টের উপর। হুম কারণ এটা নিয়ে বাংলাদেশি মানুষ খুব কম জানে। কিন্তু এই মোমেন্টে আমি যদি বলি যে মানুষের আসলে
এই জিনিসটা ফোকাস করা উচিত, কারণ একসময় মানুষ ফিজিক্যাল ফাইল নিয়ে কাজ করতো, ফিজিক্যাল বই নিয়ে কাজ করতো। জিনিসটা ল্যান্ডস্কেপ এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন কি হয়, এখন হচ্ছে যে কি সবকিছুই হচ্ছে যে কি আমাদের ডিজিটাল। আমরা শিখবো, শেখার জন্য আমাদের ডিজিটাল মিডিয়াম, হয় সেটা টেক্সট হবে, হয় সেটা ভিডিও হবে, না হয় সেটা অডিও হবে, না হয় সেটা ইমেজ হবে। তাহলে আমি ওই সবগুলো জিনিস দিয়ে কিভাবে নোট বানাবো যাতে করে একটা পেজের মধ্যে আমার সবকিছু থাকবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সবকিছু থাকলে হবে না, আমার ডিস্ট্রাকশন কমাইতে হবে। কিভাবে আমি ডিস্ট্রাকশন কমাবো? আমি যদি আমার ফাইলটা কম্পিউটারের একটা জায়গায় রাখি, ভিডিওটা অডিওটা কম্পিউটার আরেকটা ফোল্ডারে রাখি, তারপর হচ্ছে টেক্সট ফাইল আকারে কম্পিউটারে রাখি, আমি কখনো এই সবগুলোকে কানেক্ট করে শিখবো না, কারণ এই প্রসেসটা না ডিফিকাল্ট। আমার পার্টটা, শিখার পার্টটা অনেক মানে অনেক ফ্রিকশন। এই রাইট। ফ্রিকশন কমানোর জন্য যদি এমন হয়, আমি একটা নোট ক্রিয়েট করব, ওই নোটের মধ্যে ওই টপিকে শেখার সবকিছু রাখবো, অডিও ভিডিও থেকে শুরু সবকিছু। রাখলে হবে না, আমি যখন ওই অডিও ভিডিওগুলোতে ক্লিক করব, সে আমাকে গুগল ক্রোম ওপেন করে দেখাবে না, সে আমার ওই ওখানে অবসিডিয়ানের মধ্যে ওপেন করে দেখাবে। এই জিনিসটা অবসিডিয়ান করা যায়। আমি তো হচ্ছে এখন কোন একটা ভিডিও যদি শুনতে চাই, ওখানে আমার অনেক নোট আছে, অবসিডিয়ানের মধ্যে আমি প্লে করে শুনি। কোন একটা জায়গায় ব্রাউজ করতে হবে, একটা লিঙ্ক অবসিডিয়ানের মধ্যেই কিন্তু আপনি এক্স্যাক্টলি। ব্রাউজ করতে অবসিডিয়ান পারবেন। এই জিনিসটা খুব নাইস, পিডিএফ সো আরেকটা সাইট ট্যাব ওপেন করে ফেলা যায় হ্যাঁ, সুন্দর করে। পিডিএফ সাইট ট্যাবে ওপেন করে ফেলা যায়, আমি কোনো একটা ব্রাউজারের লিঙ্কও সাইট ট্যাবে ওপেন হ্যাঁ করে হ্যাঁ, ফেলতে পারতেছি, প্রিভিউ দেখা যায়, ভিডিও হ্যাঁ। চালাতে পারতেছি। আহ, তার মানে কি, তার মানে আমার ডিস্ট্রাকশন একেবারেই কমে যাচ্ছে, আমি ডিপ ওয়ার্ক করতে পারতেছি। Okay. ডিপ ওয়ার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাকে অবশ্যই ডিস্ট্রাকশন কমাতে হবে। ডিস্ট্রাকশন না কমালে কেউ ডিপ ওয়ার্ক করতে পারে না। হুম। কারণ ফেসবুকে বা লিঙ্কে ব্রাউজারে ঢুকলেই হচ্ছে অ্যাপ ওয়ার্ড চেপে আমি ফেসবুকে ঢুকে যাবই, না, এটাই স্বাভাবিক। ব্রাউজারে ঢুকলে ওই যে পাশে আরো 40টা ট্যাব সাজেশন। খোলা আছে, আচ্ছা ওই ট্যাবে তো ওই কাজটা করা হ্যাঁ, বাকি আছে। প্রত্যেকটা কোম্পানি বসে আছে আপনার অ্যাটেনশনের জন্য, কিন্তু হ্যাঁ, সেটা আপনাকেই ম্যানেজ করতে হবে। ম্যানেজ সেই করতে হবে। জন্যই আসলে সেকেন্ড ব্রেন জিনিসটা বা নলেজ গুলা ম্যানেজ করতে হয়। সো ওখান থেকে আমি এগুলো নিয়ে ফেসবুকে লিখি আর কি এখন। বাট এখান থেকে আমার কাছে মনে হয়েছে আমি খুব ভালো রেসপন্স পাচ্ছি। বাট আমি বলবো না যে এখানে নো শেয়ার নেই, এখানে নো শেয়ার প্রচুর মানুষ আছে, তারা অনেক ইনসাল্ট করে, এর মধ্যে ক্লোজ ফ্রেন্ড অনেক বেশি আমি বলবো। বাট মানে জিনিসটা হচ্ছে যে কি, আমি কখনো ওই জিনিসগুলোকে হচ্ছে পজিটিভলি নেই না বা ওই জিনিসগুলোকে ক্যারি করি না। কারণ আমি জানি এখানে হচ্ছে অনেক মানুষ আমাকে নক দিয়ে বসে, তোমার লেখা বা ভিডিওগুলো দেখে আমি অবসিডিয়ান ইউজ করা শুরু করছি, আমার কাছে জিনিসটা ভালো লাগতেছে। অনেকে বলছে যে এটা আমার কাছে এখন নেশার মতো হয়ে গেছে, আমি এখন সবকিছু টুকে রাখি, আমার খুবই ভালো লাগছে, যে আমার কাছে মনে হচ্ছে আমার সবকিছু এক জায়গায় আছে, আমি যে কোনো সময় খুঁজে পাবো। মানে এটা আমাকে পিস দিচ্ছে। সো এই জিনিসগুলো আমার আমার খুব ভালো লাগে। সো নো সেয়ারদের আমি বলবো যে কি, আই ডোন্ট কেয়ার। আর আরেকটা জিনিস আমি বলবো যে ক্রিয়েটিভ কাজে অবশ্যই সাপোর্ট লাগে, কারণ সাপোর্ট একটু না থাকলেও মানুষ ওটা সাস্টেন করতে পারে না। এবং এই সাপোর্টটা আমি দেখলাম যে ক্লোজ বন্ধু বান্ধব থেকে, যাদেরকে আমি চিনি না তাদের থেকে বেশি আসে। বা ওরকম একটা মানুষ আমাকে হুট করে নক দিচ্ছে, যেমন আপনার কথা বলে আপনি যে এই যে আমাকে আজকে পডকাস্টে আনলেন বা আমার এই জিনিসগুলোকে প্রমোট করতেছেন, এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে যে এরকম মানুষ খুবই কম সব ক্ষেত্রেই, যে ক্রিয়েটিভ কাজে সাপোর্ট দিবে। তুমি একটা কিছু করতেছো, 10 জন, তোমার 10 জন মানুষ বলা লাগবে না তুই এগিয়ে যা, একজন মানুষ তোমার হাতে মানে কাঁধের মধ্যে হাত রেখে বললে ইউ আর ডুইং গুড, ক্যারি অন, দ্যাটস সাফিসিয়েন্ট। Exactly, সো exactly. ইউ আর ওয়ান অফ দেম, আই এম প্রাউড অফ ইউ। একটা এই একটা জন্য একটা বলেন। জিনিস বলি, তোমার নাম আমি আমার পটেনশিয়াল গেস্ট লিস্টে আরো 1.5-2 বছর আগে ঢুকে রাখছি, বাট আমার পাশে আবার নোট করা আছে কারেন্টলি হচ্ছে পিএইচডি করছে, গ্রাজুয়েশন শেষ হোক তারপরে। কারণ যাই হোক, ওই পিএইচডি টাইমটাতে আই ডোন্ট ওয়ান্ট টু বাগ এনিওয়ান আর কি। ওইটাই, এই জন্য এই কথাটা বললাম যে ক্রিয়েটিভ কাজে হচ্ছে যে কি মানে যারা সাপোর্ট দেয় তারাই হচ্ছে বলবো যে কি অ্যাকচুয়াল সাপোর্টার। কিন্তু এক্ষেত্রে আমি দেখলাম যে কি মানে সাপোর্ট না দেওয়ার মানুষ অনেক বেশি। আমি আপনাকে বললাম যে আমি এগুলো নিয়ে কখনোই কোনো লোকাল পার্টিতে ডিসকাস করি না, হুম আনলেস হুম। কেউ টপিকটা আনতেছে। কারণ আমি জানি এগুলা সিরিয়াস টপিক, এগুলো নিয়ে মানুষ আমি খুব কথা বলতে সুন্দর করে পছন্দ করে এড়িয়ে না। যাই, আমার আমার ভালো লাগে না এগুলো নিয়ে বাইরে ডিসকাস করতে। ইনফ্যাক্ট আরেকটা জিনিস হচ্ছে এই যে মাথায় আসলে ভুলে গেলাম, অবসিডিয়ানের আমি হচ্ছে যে সময় পিএইচডি সময় দুইটা জিনিস ট্রাই করছি, এভারনোট, নোশান, অবসিডিয়ান। তো অবসিডিয়ান হচ্ছে যে উম, খোলার সাথে সাথে অবসিডিয়ানের লার্নিং কার্ভটা একটু স্টিপার দেন দ্য আদার্স ওয়ান। হুম, সত্যি। ভল্ট কি জিনিস, ধুত, দিছি আনইনস্টল করে। তারপরে আমি হচ্ছে যে এভারনোট আমার ছিল, আমি এভারনোট আর নোশন দুইটা প্যারালালি ইউজ করতাম। এভারনোট ছিল আমার টিপিক্যাল ক্যালেন্ডার, তো এভারনোটের ফ্রিকশন অনেক কম, জাভা টাইপ হুম করবে সেই। হুম হুম নোশান এত চিরিং বিরিং, এটাতে আমি 2 দিন লাগে অনেক কিছু সেট আপ করছি। তারপরে মানে ইট ওয়েস্টেড এ লট অফ টাইম, আলটিমেটলি এন্ডেড আপ ওয়েস্টিং এ লট অফ টাইম, কারণ এত চিরিং বিরিং এর দরকার নেই।
আমার জাস্ট দরকার নাই। প্লেন প্লেন মার্কডাউন, টেক্সট মার্কডাউন, প্লেন মার্কডাউন। প্লেন মার্কডাউন। তারপরে আমি আবার আরেকটু পরে গিয়ে হচ্ছে যে কোনো একটা থ্রুতে হচ্ছে অবসিডিয়ানের আবার ইয়ে হলো যে অবসিডিয়ান ট্রাই করা উচিত। রেডিটে আমি মনে হয় পড়তেছিলাম কিছু একটা, ওইটাতে অবসিডিয়ান আবার শুরু করছি। তারপরে আমি অবসিডিয়ান আবার ইউজ করা শুরু করছি, এবং ওইবার গিয়ে আমি ওই যে গিট হাবে পুশ করা জিনিসপত্র সব হটকি টটকি সেট আপ করে ফেলছি। নাও ইজ সো স্মুথ। একটাই প্যারা, আমি মোবাইল ইউজ করি না। মোবাইল আমি আচ্ছা। হচ্ছে যে খুব ট্রাই আ- করি কম ইউজ করার। সো মোবাইল মানে আমার স্ক্রিন টাইম যাতে লো থাকে, তো এই কারণে নোট ওই যে ল্যাপটপে এসে করবো, ফোনে কোনো টাইপ করবো না, এই একটা মাইন্ডসেট থাকে আর কি। আর এরপরে আমি হচ্ছে এখন অনেক কিছু ওই যে ভয়েস টু টেক্সট ইউজ করি এক্সটেন্সিভলি। সো লেখার প্যারাও কমে গেছে আর কি। কিছু একটা পড়তেছি, অবসিডিয়ান ওপেন করা, টাইপ টুপ না, পড়তে পড়তে হুম, হচ্ছে যে নোট ভয়েসে নেওয়া শুরু করেছি। সো হুম। এটা খুব হেল্প করে আর কি। আচ্ছা, এখানে একটা কথা বলি। অনেক এক্সটেনশন আছে যেগুলো আপনার গুগল কিপে লিখলে অবসিডিয়ানে রেখে দিবে, এরকম এক্সটেনশন আছে। সো আচ্ছা সো এরকম আমি টুকটাক ইউজ করছি। এরকম আছে যে আপনি গুগল কিপে লিখতেছেন, সে অবসিডিয়ান একটা ফাইলে সেভ করে দিবে। আচ্ছা আচ্ছা, নাইস। ইউ ক্যান ট্রাই দ্যাট। এটা একটা আমার ব্যাপার। ইম্পোর্ট করা লাগবে অনেক কিছু এভানোট টেভানোট থেকে আর সো কি। যেমন যেমন ধরেন আমি যেটা করছিলাম, আমি হচ্ছে কিন্ডেলে বই পড়তাম তো। হুম হুম সো হুম। কিন্ডেলের বই পড়ার শেষে আমার প্রত্যেকটা যে অ্যানোটেশন গুলা অটোমেটিক অবসিডিয়ান এসে অটোমেটিক নোট হয়ে যেত। এই প্রসেসটা আমার পাইপলাইন ছিল। তারপর আচ্ছা আচ্ছা। জটেরোতে পেপার পড়তাম, অ্যানোটেশন গুলো অবসিডিয়ানে চলে আসতো। সো কেউ চাইলে মানে অনেক কমপ্লেক্স করে সেট আপ করতে পারে লাইফ সহজ করার হুম জন্য হুম হুম। অবসিডিয়ানে। লার্নিং কাপ অনেক স্টিপ, সেটা আমি এগ্রি করি। কিন্তু ওয়ান্স ইট সেট কেউ আপ যদি, ইটস। না কিন্তু কথা হচ্ছে আপনার ওই সেট আপে প্রথমে যাওয়া লাগবে না, হুম 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 তাই না? আমি সবাইকেই সাজেস্ট করি যে কি আপনার অবসিডিয়ানের অত কিছু বুঝতে হবে না। আপনি অবসিডিয়ান সফটওয়্যারটা ওপেন করে একটা ফোল্ডার খুলবেন, খুলে নোট নেওয়া শুরু করবেন। তারপর হচ্ছে উইকি স্টাইলে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে কানেক্ট করবেন, কানেক্ট করে নোট বানান, 1 মাস ধরে নোট বানান, দেখবেন আপনার হাজার হাজার নোট হয়ে গেছে, সবই এক সাইডে দেখা যাচ্ছে। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ফোল্ডার, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট সেটিং, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট প্লাগইন, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট থিম। কোনো কিছু নিয়ে ভাবতে হবে না। জাস্ট কি ভাবতে হবে সেটা হচ্ছে যে কি আপনাকে নোট নেওয়াটা শিখতে হবে, কারণ যে কোনো কিছুতে অভ্যাস করাটা ডিফিকাল্ট। হুম 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 হুম। এটাই হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট এখানে, অন্য কোনো কিছু ডিফিকাল্ট না। ওয়ান্স যে তোমার এই সেট আপ মানে অভ্যাসটা হয়ে গেছে, তখন তুমি কমপ্লেক্স সেট আপে যেতেই পারো। আমি এখন অনেক কমপ্লেক্স সেট আপে যেতেই পারি। আমি এখন হুম হুম হুম। ব্লগ লিখি, অবসিডিয়ানে ক্লিক করলে ব্লগ আমার হচ্ছে গিটহাবে আপলোড হয়ে 1 মিনিটে আপলোড হয়ে যায়। কারণ আমার কাছে মনে হয়েছে ব্লগ তো লিখি, আমার জিনিসটা জিরো ফ্রিকশন করা লাগবে। আমি তো আমি একটা মার্কডাউনে অবসিডিয়ানে ব্লগ লিখলাম, ব্লগ লেখার পর সেটাকে আমি কপি করে হচ্ছে গিটহাবের ফোল্ডারটাতে গেলাম, সেখানে পেস্ট করলাম, রিনেম করলাম, ইমেজের ইউআরএল গুলো ঠিক করলাম, তারপর পুশ করলাম। ও, সো বিশাল মেনি ব্যাপার। স্টেপস, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। এখন এক আমি কি একটা প্রেস করবো দেন। আমি একটা এক্সটেনশন বানাইছি, যে এক্সটেনশনটা হচ্ছে যে অবসিডিয়ানের সাথে কানেক্ট করা। ব্লগ লিখছি অবসিডিয়ানের মধ্যে, এক্সটেনশন একটা বাটন আছে, অবসিডিয়ানে ক্লিক করি, সে সব পুরো প্রসেসটাই অটোমেট হয়ে গেছে। সো এটা করে দেখলাম আমি 1 মাসে 70টা পোস্ট লিখে ফেলছি। তখন বললো আরে জিনিসটা তো খুবই মজার, আমার তো হুম। ফ্রিকশন একেবারে কমে গেছে। আমি অবসিডিয়ানে লিখে করতেছি। এখন যে কেউ চাইলে সবকিছুই করতে পারে এভাবে, কমপ্লেক্স সেট আপ করা তো করাই যায়, কিন্তু রাইট। আমি বলবো না যে একবারে তুমি শুরু করার দরকার। সময় এত কিছু ভাববে। জাস্ট স্টার্ট, হুম স্টার্ট। হুম হুম। আর হচ্ছে নোট নেওয়া শুরু করো, যেটা ভালো লাগে ওটা শেখা শুরু করো, ছোট ছোট বাইট সাইজ নোট নাও, কানেক্ট করো, জিনিসগুলোকে একটা ইন্ডেক্স ফাইল খুললে অর্গানাইজ করো। দ্যাটস ইট। তোমাকে ফোল্ডার নিয়েও ভাবতে হবে না, এগুলা নিয়ে তো আমি অনেক ভিডিও বানাই, অনেক কমপ্লেক্স জিনিসপাতি বানাই। সো ওই জন্যই হচ্ছে রিসেন্টলি যে লেখাগুলো আমি লিখছি, এই লেখাগুলোর বেসিসে আমার কাছে মনে হয়েছে যে মানুষ যেহেতু অবসিডিয়ানের লার্নিং কার্ভটা অনেক স্টিপ ভাবে, আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে স্টিপ না, এটা টার্মিনোলজি গুলো ডিফারেন্ট। সো হুম হুম। ওটাকে সহজ করে যাতে কিভাবে নলেজ ম্যানেজমেন্ট বা জার্নিটা শুরু করা যায়, এই জন্য আমি হচ্ছে আজকে থেকে একটা বাংলা সিরিজ, মিনি সিরিজ শুরু করছি। আচ্ছা আচ্ছা। 7টা ভিডিও থাকবে, কাইন্ড অফ যে কেউ এটা দিয়ে কিভাবে অভ্যাস করতে হয় এটা শিখবে। এখানে আমি কোনো সেটিং দেখাচ্ছি না, কোনো অর্গানাইজেশন দেখাচ্ছি না, কোনো থিম দেখাচ্ছি না, খালি নোট নেওয়া দেখাচ্ছি। কিন্তু আমার কাছে মনে হয়েছে এভাবে যদি টিপিক্যাল ইয়ে বানায়, টিউটোরিয়াল বানায়, মানুষ ইন্টারেস্ট পাবে না। তাহলে মানুষের ইন্টারেস্ট কি? মানুষের ইন্টারেস্ট হচ্ছে টাকা ইনকাম করাতে। ওই জন্য আমি টপিক হিসাবে ইনভেস্টমেন্ট নিছি, যে কিভাবে আমি আচ্ছা। ইনভেস্টমেন্ট ব্যাপারটা শিখবো, স্টক ওকে। মার্কেট কিভাবে কাজ করে, ইন্ডেক্স ফান্ড কিভাবে কাজ করে, আইপিও জিনিসটা কি, স্টকের ভ্যালুয়েশন কিভাবে আসে। এই জিনিসগুলো নিয়ে আমি বাংলাতে একটা মিনি সিরিজ বানাইছি, যেটা ওকে। আমি নেক্সট 7 দিন আপলোড দিব। ছোট ছোট ভিডিও, যদিও ছোট বলছি, প্রথম 2টা ভিডিও 15 মিনিটের আশেপাশে, পরেরগুলো 10 মিনিটের মধ্যেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, দেখা এটাই যে লাগবে তাইলে। এটাই যে মানুষ যাতে মনে না করে যে এটা লার্নিং কার্ভ অনেক স্টিপ। হুম হুম এটা হুম হুম। লার্নিং কার্ভ স্টিপ না, এটা হচ্ছে এই টুলটার মধ্যে প্রায় হাজার হাজার প্লাগইন আছে, হাজার হাজার থিম আছে। হুম এটা হুম। একটা কমিউনিটি ড্রিভেন সফটওয়্যার।
রাইট। বেস সফটওয়্যারটা হচ্ছে যে কি কাইন্ড অফ মানে ফ্রি, কিন্তু বাট প্লাগইন গুলো কমিউনিটি ড্রিভেন। এখানে আপনি যে কোনো কিছু করতে পারবেন, আপনাকে এত কিছু নিয়ে ভাবতে হবে না। আপনাকে ভাবতে হবে কিভাবে আমি আসলে কানেক্ট করে করে শিখবো। হুম এটাই হুম হচ্ছে হুম যে কি মেইন গোল আর কি। ওকে। না, খুবই এনকারেজিং তোমার মানে চ্যানেলটা, একটা গোল্ড মাইন। ঠিক আছে। থ্যাংক ইউ যে দাদা। যাই বলো, মানে নো স্যাটার্নের এত ভাবাটা আমার কিছু নাই। কারণ একটা মানে আমার এতদিন একটা রিয়েলাইজেশন, যেটা আমরা হচ্ছে যে লাইফের বিভিন্ন স্টেজে যারা ফ্রেন্ড হয় তাদের সাথে ফ্রেন্ডশিপের ব্রিজটা এক এক সময় এক এক জিনিস থাকে। স্কুলে থাকে পিওর ফান, কলেজে হ্যাঁ, থাকে হয়তো বা প্রাইভেট পড়া। সো যেমন অনেকের সাথে আমার ইয়ে লাগে কি নিয়ে, যেমন আমি তো ইদানিং ফেসবুকে পলিটিক্স চলছে এগুলো নিয়ে কোনো উচ্চবাচ্য করি না, আমি অ্যাকচুয়ালি খোঁজ খবর রাখি না। সেম অনেক ইয়ার। সাথে দেখা গেছে যে পরিচয় হয়েছে তো একভাবে, কিন্তু রিয়েল লাইফে ফ্রিকশন লাগতেছে কিনে পলিটিক্যাল ইস্যু নিয়ে, দেন আই জাস্ট সে ব্যাক, আপনার সাথে তো আমার রিলেশন অ্যাকচুয়ালি পলিটিক্যাল থ্রুতে না, দেন ওয়াই শুড উই ফাইট অ্যাবাউট ইট। আপনার সাথে যদি আমার পলিটিক্যাল থ্রুতে পরিচয় হতো দেন ইট মেক সেন্স। আপনার সাথে যদি আমার পরিচয় হয়ে থাকে ফর এক্সাম্পল মিউজিকের থ্রুতে, উই শুড ফাইট অ্যাবাউট মিউজিক, নট পলিটিক্স। এটা তো খুবই গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, আমি কখনো এভাবে ভাবিনি আসলে। তো এটা মনে হয় যে ওই যে বন্ধু বান্ধব যাদের, ফর এক্সাম্পল নো স্যার যেটা, তাদের সাথে তো অ্যাকচুয়ালি আমাদের আমার ব্রিজটা ওই প্রোডাক্টিভিটি জিনিসপত্র নিয়ে না। সে হয়তো বা আসলেই তো, আসলেই তো। সে হয়তো বা পছন্দ করে আমার সাথে ট্রিপে যাওয়া নিয়ে ডিসকাস করতে। হ্যাঁ, এবং আমি তো তাকে, হ্যাঁ হ্যাঁ, আমি তো তাকে বাক করতেছি না এটা নিয়ে। এক্স্যাক্টলি। এখন সে ইন্টেনশনালি এসে আমাকে এটা নিয়ে টিস করতেছে, আই ডোন্ট লাইক দ্যাট। আবার হ্যাঁ আরো একটা সেটাই। ইয়ে থাকে যে অনেক সময় পিপল জাস্ট ডোন্ট লাইক দ্যাট সামওয়ান এলস ডুইং ওয়েল। একটু জেলাসি হইতে পারে, তাদের নিজের হয়তো বা লাইফে একটু পিছায় পড়ছে, এটাও একটা ইয়ে থাকতে পারে। সো মানে জাস্ট ডোন্ট ফিল ব্যাড আর কি, জাস্ট কিপ ডুইং হোয়াট ইউ আর ডুইং। থ্যাংক ইউ। মানে এমন কথাও মানুষ বলছে যে এইসব ভিডিও বানাই লাভ কি, এগুলো তো মানুষ দেখে না। মানুষ তো ভাত খাওয়ার ভিডিও আর মাছের ভিডিও দেখে, মাছ ধরার ভিডিও দেখে। আম, আমি বুঝছিলাম না যে আমি আসলে কি বলবো। ইউ ক্যান রিউজ মাই অ্যান্সার। আমার তো এই হচ্ছে, আমার কোনো না, ভিডিওতে এটা, জিরো জিরো ভিউ পড়লে আমার কোনো সমস্যা নেই, কারণ আমি ভিডিও লোকজনের জন্য হ্যাঁ, বানাচ্ছি না, আই এম মেকিং না, দ্য ভিডিও ফর মাই সেলফ। এটা আপনার কথা শুনে মনে হলো না জিনিসটা তো এভাবেও বলা যায়, ভাল লাগছে। অলরাইট। আচ্ছা, ঠিক আছে তাহলে। আই থিঙ্ক উই কাভার্ড সেকেন্ড ব্রেইন, উই কাভার্ড তোমার বইটার জার্নি, পড়াশোনার জার্নি, অ্যান্ড আমি পার্সোনালি অনেক কিছু শিখছি, অনেক ইন্সপায়ার্ড হয়েছি। থ্যাংক ইউ আমি ভেরি অনেক মাচ। কিছু শিখছি। আহ, সরি, আর কিছু কি আছে যেটা কভার করতে চাও? আচ্ছা, আর হচ্ছে দেখি আর কি বলা যায়, যাই হোক। সেকেন্ড ব্রেনে আমি কি কোনো স্ক্রিন ডেমো দেখাবো শিওর বা কিছু করবো? শিওর শিওর শিওর, ফিল ফ্রি। ওকে, তাহলে আমি খুব বেশি ডেমো দেখাবো না, আমি জাস্ট একটা বা দুইটা জিনিস দেখাবো যে অর্গানাইজেশনের ব্যাপারটা। আমি তাহলে আমার স্ক্রিনে শেয়ার করি। শিওর। আচ্ছা, সো আমি হচ্ছে যে কি এটাই হচ্ছে আমার আসলে সেকেন্ড ব্রেইন। সো ওকে। জিনিসটা দেখতে খুবই সিম্পল মনে হলো, আমি যদি আমার গ্রাফ ভিউটা ওপেন করি, এই গ্রাফ ভিউতে হচ্ছে যে কি দেখতে পাচ্ছেন আমার কাইন্ড অফ হাজার হাজার নোট আছে এখানে, এবং সবগুলো নোটই কাইন্ড অফ কানেক্টেড। তার ওকে। মানে আমি আমার আইডিয়া গুলো হচ্ছে যে কি অনেক জায়গায় ইউজ করছি। এবং আমি যদি বাকি ট্যাগ গুলো বাড়াই তাহলে এখানে কাইন্ড অফ প্রায় 6500 প্লাস নোট আছে। এখন আমি যদি জিনিসগুলোকে জুম করে দেখাই, যে দেখতে পাচ্ছে যে নোটগুলা হচ্ছে কোনো একটা ইন্ডেক্স নোটের মাধ্যমে বা কোনো একটা আইডিয়ার মাধ্যমে, যেমন সেকেন্ড ব্রেনের সাথে হচ্ছে যে কি কানেকশন হচ্ছে ইফেক্টিভ নোট টেকিং এর। সো আমি যদি আরো কানেকশন দেখাই, সেকেন্ড ব্রেনের সাথে এখানে একটা কানেকশন আছে, বিল্ডিং ইউর সেকেন্ড ব্রেন। সো এইভাবে প্রত্যেকটা আইডিয়া আমার হচ্ছে যে কি এখানে কানেক্টেড আছে, এবং সবগুলা হচ্ছে বাইট সাইজ নোট আছে। এখন কানেক্টেড থাকার পরেও আমি হচ্ছে জিনিসগুলা খুঁজে পাওয়ার ক্ষেত্রে যে জিনিসটা ফলো করি, আমি সবসময় অবসিডিয়ানে শর্টকাট ইউজ করি যাতে করে আমার জিনিসটা আমি জিরো ফ্রিকশনে খুঁজে পেতে পারি। সো আমরা সবাই জানি যে শর্টকাট হিসেবে কুইক সুইচার কন্ট্রোল ও দিলে, ফর এক্সাম্পল আমি হচ্ছে আমার একটা ব্লগ লিখবো, তখন আমি কি করি, আমার ইন্ডেক্স নোটটা ওপেন করি, MOC ব্লগ। তাহলে আমার ব্লগটা হয়ে গেল। সো আমি খুব সহজে আমার ব্লগের নোটটা হচ্ছে দিকে ওপেন করে ফেললাম, আমার ব্লগের ইন্ডেক্স নোটটা। এখানে আমি আমি হচ্ছে চেষ্টা করি সবকিছু সুন্দরভাবে অর্গানাইজ করতে, কুইক স্টার্ট গাইড যেখানে থাকে যে আমি ব্লগটা মেনটেন করতে কি কি রিসোর্স গুলো লাগবে, যেগুলো আমি খুব জিরো ফ্রিকশনে রিট্রিভ করতে পারি। এরপর হচ্ছে আমার এখানে থাকে আমার কোন কোন ব্লগগুলো ইন প্রগ্রেসে আছে, প্রগ্রেসে হয়ে গেলে সেটা আমি টিক মার্ক দিয়ে দিই যদি পাবলিশ হয়ে যায়। সো এরপর হচ্ছে যে কি, এরপর এখানে একটা অপশন আছে
তারপর এই অপশনটার মধ্যে আমার এখানে একটা বাটন থাকে, যেটা আমি রিসেন্টলি ডিলিট করে দিছি। এটা একটা ব্লগ লেখার পরে আমি যদি এখানে ক্লিক করি, সেটা ডিরেক্টলি আমার ব্লগে চলে যাচ্ছে। ওকে। সো এই জিনিসটা কেন বললাম, যে এই জিনিসটা বলার কারণ হচ্ছে যে আমার লাইফে আমি চেষ্টা করি যে প্রত্যেকটা জিনিসের নলেজ ম্যানেজ করতে আমি এরকম জিরো ফ্রিকশন প্রসেস ফলো করি। আমার যে জিনিসগুলো লাগবে সবগুলো আমি একটা পেজের মধ্যে রাখি, কানেক্ট করে করে যে কনসেপ্টগুলো লাগবে একটা পেজের মধ্যে রাখি। কোনো একটা লেখা লিখতে যে কনসেপ্টগুলো লাগবে ওই নোটগুলা এনে আমি পেজের মধ্যে কানেক্ট করে রাখি, যাতে করে ওটা লিখতে আমার কম সময় লাগবে, যেটার কারণে দেখা গেছে আমি অনেক কিছু কম সময়ে করতে পারি। হুম হুম সো হুম। এটাই হচ্ছে আমার আসলে মানুষকে বোঝানোর মেইন পারপাস। তো স্টার্টার কিটের মধ্যে কি করছি, আপনি যদি আমার বাংলা সিরিজটা দেখেন কিভাবে কানেক্ট করে করে নোট নিতে হবে, এটা অভ্যাস করেন, আপনাকে আসলে সেটিং মেটিং এগুলো নিয়ে ভাবতে হবে না, কিভাবে অর্গানাইজ করতে হবে ভাবতে হবে না। আপনি খালি এটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনি পরের দিন থেকে আপনার সব সেটিং সহ ওকে চলে আসবে। সেটিং ওকে। এর মধ্যে কি কি আছে, এর মধ্যে আপনি আপনার নলেজ ম্যানেজ করতে পারবেন, আপনি যদি 100টা প্রজেক্ট করেন 100টা প্রজেক্ট ম্যানেজ করতে পারবেন, আপনি টাস্ক ম্যানেজ করতে পারবেন, আপনার ডেইলি নোটের মধ্যে সবকিছু খুব সুন্দরভাবে চলে আসবে। আমার মনে হয় স্টার্টার কিটটা ওপেন করাও আছে। ফর এক্সাম্পল, আমি যদি এটা ওপেন করি আমার একটা ডেইলি নোট ওপেন হবে। এই ডেইলি নোট ওপেন হলে হচ্ছে যে কি আমার কোন কোন কাজ আছে ডিফারেন্ট নোটের মধ্যে, সে সেগুলো অটোমেটিক রিট্রিভ করে দিবে। কাজটা শেষ হলে আমি এখানে মার্ক ক্লিক করে দিলে সে অটোমেটিক চলে যাচ্ছে, ইট ওয়াজ ওকে টেকেন কেয়ার অফ। সো স্টার্টার কিটের মধ্যে কাইন্ড অফ আপনার পুরো লাইফ ম্যানেজমেন্টে সবকিছু আছে। ওকে। খালি নলেজ ম্যানেজমেন্ট না, আপনি নলেজ ম্যানেজ করতে পারবেন, আপনার হচ্ছে টাস্ক ম্যানেজ করতে পারবেন, আপনি বড় টিম ম্যানেজ করতে পারবেন। আপনি চাইলে অনেকগুলা বই পড়া থেকে শুরু করে, যেমন আমি হচ্ছে ওয়াচ লিস্ট ম্যানেজ করতাম এক সময়। আমার কোনো একটা ওয়াচ লিস্ট শেষ হয়ে গেলে আমি এটা টিক দিলে ওকে ডান। আমার ওকে। রিডিং লিস্ট, প্রগ্রেস ট্র্যাকার, ইচ এন্ড এভরিথিং এটা এখানে হুম হুম অটোমেটেড হুম। সেট করা আছে। থিম থেকে শুরু করে, তারপর কোনো একটা কিভাবে বই পড়তে হবে। ফর এক্সাম্পল, আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে দেখাইছি অবসিডিয়ানের মধ্যেই পিডিএফ রেখে আমি যদি পড়ি, তাহলে সেটা এবং লিঙ্কটা বাই ডিরেকশনাল হবে, আমি রিট্রিভ করতে পারবো যে আমার ইনফরমেশনটা কোন বই থেকে আসছে। এটা হচ্ছে এটা এখানে সেট আপ করা আছে, ইচ এন্ড এভরিথিং সেট আপ করা আছে। স্টার্টার কিটটা আমি এই জন্যই বানাইছি যারা স্টিপ লার্নিং কার্ভ বলে তাদের জন্য। ওকে। আর এটার উপর বেসিস করে আমি হচ্ছে আমার চ্যানেলে একটা সিরিজও বানাচ্ছি, সেটা হচ্ছে বিল্ড ইউর নাইস। সেকেন্ড ব্রেন। সরি, বিল্ড ইউর সেকেন্ড ব্রেন হাউ টু স্টার্ট স্টেপ বাই স্টেপ গাইড, কাইন্ড অফ স্টেপ বাই স্টেপ গাইডের মধ্যে আমি হচ্ছে স্টার্টার কিটটা ডেভেলপ করছি এবং দেখাইছি কিভাবে ইউজ করতে হয়। সো এটা হচ্ছে যে কি সেকেন্ড স্টেপ, যে আপনি, আমি কখনোই বলবো না আপনি এটা দিয়ে শুরু করেন, আমি বলবো আপনি জাস্ট অবসিডিয়ান ডাউনলোড করে শুরু করেন, দ্যাটস ইট। হুম হুম। ওকে। বাট আপনি যখন শুরু করবেন, আপনি হচ্ছে আমার মতো 4 বছর পরে এরকম একটা রিসোর্স দেখবেন যেটা হুম দিয়ে হুম আপনি হুম। অনেক কিছু করতে পারবেন। ইউ ক্যান বি এনিথিং, আমি বলি আর কি, ইউ ক্যান লার্ন এনিথিং। আমার সো এটা দেখে খুব আফসোস হচ্ছে, বিকজ আমার হচ্ছে যে আমি গত 7-8 বছর যত পেপার পড়ছি এগুলো নিয়ে খুব সুন্দর একটা রিসোর্সের জায়গা ছিল। হ্যাঁ, সো গত এক হ্যাঁ সেটাই। বছরে আর স্কিপ না হয়ে গেছে। না সেটাই, মানে আমি হচ্ছে ওটাই বলি, ইটস নট লাইক যে আমার হচ্ছে রিসার্চ গুলো আমি খুব সুন্দরভাবে ম্যানেজ করছি এক সময়, বাট এখন আমি হচ্ছে যে কি জিনিসগুলা চেষ্টা করি যে কি একটু সুন্দরভাবে ম্যানেজ করতে। আমি মনে হয় এখান থেকে এক্সাম্পলটা দেখাতে পারবো। আমি আমি আমার মনে নেই আসলে ওটা আমি কোথায় ওপেন করছিলাম, আহ, মানে ওই ভিডিওটা বানানোর সময় আর কি, কারণ এটা আমার আসলে ইউজ করা হয় না স্টার্টার কিটটা। বুক নোট, ওকে। এটা নিয়ে আমার একটা ভিডিও আছে যে কিভাবে পেপার পড়ে এই জিনিসগুলো সাইড বাই সাইড হচ্ছে যে হুম হুম কানেক্ট হুম করা হুম। যায়। মানে আমার কাছে লিঙ্ক গুলো আছে, কিন্তু সমস্যা হচ্ছে এটা আমার অফিসের কাজ, এটা আমি দেখাতে না পারবো না, না। দরকার নেই। মানে মানে আইডিয়াটা হচ্ছে অবসিডিয়ানের মধ্যে পেপার পড়ে আপনি বাই ডিরেকশনাল লিঙ্ক করে রাখতে পারবেন। নোটগুলো। অবসিডিয়ান নোটে ক্লিক করলে ওই পেপারে চলে যাবে, ওই পেপারে ক্লিক করলে অবসিডিয়ান নোটে চলে আসবে। হুম হুম হুম। যে থেকে শেখার জন্য এর থেকে সুন্দর কি হতে পারে, যে Right. আমরা যদি যখন পেপার লিখি আমরা রিসোর্স খুঁজে পাই না, আমরা আসলে আহ, মনে রাখতে পারি না এটা এই আইডিয়াটা কোন পেপার থেকে আসছে, হুম যেটা হুম হচ্ছে হুম হুম। আপনাকে স্টার্টার কিটটা হেল্প করবে। ওকে। সো এটাই। সো সবকিছু মিলিয়ে হচ্ছে আমি এখানে আমার স্ক্রিনশটটা শেষ করছি। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, এই যে তোমার থাম্বনেল টামনেল বানাও কেমনে? থাম্বনেল যদি ছবি তোলার এত এনার্জি পাও কেমনে? ও, ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং কথা বলছেন। আমার থাম্বনেল গুলো দেখে আপনার কি মনে হয়, রিসেন্ট যে ইউটিউব থাম্বনেল গুলো এগুলো কি রিয়েল? এআই। হ্যাঁ, দ্যাটস গুড পয়েন্ট। এটার জন্য আমি জিজ্ঞেস করছি, কেন জানি চোখে লাগছে। যাই হোক, তো আমার কাছে মনে হয়েছে ভিডিও বানানোর প্রসেসটা যেহেতু হবি পারপাসে করতেছি, এটা নিয়ে আমি আসলে আমার মানে রিল্যাক্সিং লাইফটাকে স্যাক্রিফাইস করবো, এটা ঠিক হবে না আর কি। আমি এতদিন ধরে কষ্ট করে এই পর্যায়ে আসি, একটু রিল্যাক্স করাও দরকার। সো এই প্রসেসটার মধ্যে আমি লিস্ট করছি আমার কোনগুলো বেশি ফ্রিকশনের কাজ। যে এডিটিং এর ফ্রিকশনটা ডান, থাম্বনেলের ফ্রিকশনটা রয়ে গেছিল, আমি এই বছরে সলভ করতে পারছিলাম না। তখন আমি অনেক স্টাডি করে ফিগার আউট করলাম যে আমি যদি আমার 100-200টা ছবি দিয়ে একটা এআই মডেল বানাই যে আমাকে যে কোনো পোজে ছবি দিতে পারবে,
তাহলে তো আমার হয়েই গেল। তো আমি ওইটা হ্যাঁ। ফিগার আউট করছি, একটা এআই মডেল ইউজ করছি, সেখানে আমার প্রিভিয়াসলি থাম্বনেইলে সবগুলো ছবি আপলোড করে সে আমার মতো একটা এআই মডেল বানাইছে। সে হচ্ছে যে কি, আমি যদি বলি তুমি একটা রাগ করা ছবি জেনারেট করো, আমার ফেস দিয়ে সে জেনারেট করে দেয়। পরে ওটাকে হচ্ছে আমি জাস্ট ফটোশপে নিয়ে বসিয়ে দেই, বা যা লেখার লিখে বসিয়ে দিই। থাম্বনেইল বানাতে বেশিক্ষণ লাগে না, 20-30 মিনিট হুম। লাগা হয়তো। সো এটাও আমার এখন জিরো ফ্রিকশন হয়ে গেছে বলতে পারেন আর কি। আহ, আমার হচ্ছে যে দেখা কি যেন একটা চোখে লাগলো যে সামথিং ইজ নট ন্যাচারাল। না, আমার কাছে মনে হয়েছে যে কি থাম্বনেল বানানো খুব ডিফিকাল্ট, কারণ আমাকে ও ইয়া। 10-20টা ছবি তুলতে হবে, ছবি তুলে আবার মানে ওটাকে ইয়ে করতে হবে। এটা করা তো আমার দরকার নেই, আমার তো আমি তো পারফেক্ট ছবি হইতে হবে তুলিই না। না, আমি তো ছবি না, তুলি না, আমি ছবি না, দিয়ে চালাই দিচ্ছি। না, আমার কথা হচ্ছে যে কি, আমি সবসময় চিন্তা করি পারফেক্ট ইজ দ্য এনিমি অফ গুড। আমার গুড হলেই চলবে। হ্যাঁ। আমার কোন একটা জায়গায় সেন্টেন্স ভুল হচ্ছে, হোক না, মানুষ শিখতে পারলেই হবে। কোন একটা জায়গায় আমি গ্রামার ভুল করতেছি, হোক না। আমি তো পারফেক্ট করতে যাচ্ছি না, পারফেক্ট করলে আমার লাইফ ফেল হয়ে যাবে। থাম্বনেইলটা আমি হুম, চাইলেই করতে পারবো, আমার তো দরকার নেই। হুম, হুম, আমার হুম। গুড হলেই চলবে ভাই। তুমি দেখলে দেখবা, না দেখলে না, আমি জোর করতেছি না কাউকে, না, যার আমি এটা কাজে দেখে লাগবে সে আই এম অবশ্যই অলসো দেখবে। কনসিডারিং, এটা দেখে আমিও কনসিডার করছি, কারণ আমাকে একজন হেল্প করে ভিডিও টিডিও গুলো হুম, প্রসেস করার জন্য আর কি। আগে হুম, নিজে করতাম, খুব মজা লাগতো আমার করতে, কিন্তু একসময় দেখলাম যে হ্যাঁ, আর সময় ম্যানেজ করতে পারতেছি না, এটার জন্য না, ভিডিও মানে রিলিজ করাই থাইমে ওইটাই। আছে। আচ্ছা, আমি আপনাকে লিঙ্ক পাঠিয়ে দিব মডেল বানানোর জন্য। ওকে, ওকে, থ্যাংক ইউ। তো এনিওয়েজ, তাহলে শেষ করি, উইকেন্ডের দিন হ্যাঁ, এনজয় হ্যাঁ, টেনজয় সেটাই করো, শেষ বাট করি। লাস্ট যদি তোমার কিছু বলা থাকে। আচ্ছা, আমি প্রথমে হচ্ছে যে কি ধন্যবাদ দিব দাদাকে, যে আমাকে ইনভাইট করার জন্য, এরকম অধমকে ইনভাইট করার জন্য আরে না, না, এরকম একটা প্লিজ সুন্দর বলো। পডকাস্টে। সো আমি এটা সবসময় বলি যে এসব ক্রিয়েটিভ কাজের জন্য একজন মানুষের সাপোর্ট লাগে, যে হচ্ছে যে কি আমার ঘাড়ে হাত রেখে বললে ইউ আর ডুইং গুড, ক্যারি অন। সো আপনি ওদের মধ্যে একজন, আমি বলবো। এই জন্য অনেক ধন্যবাদ মাই আমাকে প্লেজার। ইনভাইট করার জন্য। আর হচ্ছে যে কি, আর কারো যদি হচ্ছে সেকেন্ড ব্রেইন অথবা পার্সোনাল নলেজ ম্যানেজমেন্ট নিয়ে ইন্টারেস্ট থাকে, অবশ্যই আমার বাংলা হচ্ছে দেখি পোস্টগুলা, ফেসবুক পোস্টগুলা দেখতে পারেন মোটিভেশনের জন্য। আর যদি শিখতে পারেন, শিখতে চান, আমি বাংলাতে একটা প্লেলিস্ট বানাচ্ছি ফেসবুকে, আমার ফেসবুক প্রোফাইলে সেটা আছে। আর আপনি যদি অ্যাডভান্স জিনিস শিখতে চান, সেক্ষেত্রে আমার ইংরেজি ইউটিউব চ্যানেলে যেতে হবে। এটাই হচ্ছে যে কি আমার লাস্ট কথা আর কি। আর অনেকক্ষণ শোনার জন্য অনেক ধন্যবাদ। আর আমি তো একটা কথা বললাম যে আমি আসলে কমিউনিকেশন ইমপ্রুভ করার জন্য এই ভিডিও জার্নিটা, আশা করছি আমি ফিউচারে আরো সুন্দর করে কথা বলবো। এখানে অনেক ভুল ভ্রান্তি হয়েছে আমি জানি, সেটা আমি, দেখা গেছে 100টা ভিডিও বানানোর পরে দেখা গেল সেটা আরো ইমপ্রুভ হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটা জিনিস অ্যাড করি, আই থিঙ্ক তোমার জন্য একটা ভালো অপরচুনিটি হচ্ছে বাংলাদেশে অনেক অনেক কোম্পানিগুলোতে টক দেয়া। ডেফিনেটলি পেইড টক, ফ্রিতে করবা না এগুলা। কারণ ইয়েতে, ভালো কথা বলছেন। হ্যাঁ, কোম্পানিগুলো চাইলে তোমাকে হচ্ছে দেশপ্রেম, মানুষের জন্য করা এসব ছাতা মাথা বুঝায়া তোমাকে দিয়ে ফ্রিতে সেশন নেওয়া হবে, ঠিক আছে? ডোন্ট ডু দ্যাট, টেক মানি। ভালো কথা, ধন্যবাদ। ওকে, শিওর, কারণ ফর প্রফিট কোম্পানির জন্য নন প্রফিটে কিছু করবা না। দ্যাটস আই মাই এগ্রি উইথ লার্নিং দ্যাট, এতদিনে। আই এগ্রি উইথ দ্যাট, আই এগ্রি উইথ দ্যাট। আমি প্রচুর ওপেন সোর্স প্রজেক্ট করছি বইটা থাকতে, মানে হার্ডওয়্যারে কাজ করছি তো, প্রচুর ভলান্টিয়ারিং কাজ করছি। হুম, আর হুম, হুম। আইট্রিপলি করলে তো জানেনই, ভলান্টিয়ারিং করাই লাগে। আর এমনি আমি প্রচুর ভলান্টিয়ারিং কাজ করছি, মানুষের থিসিস এর কাজ করে দিছি। ওকে। বাট এখন আমি রিগ্রেট করি মাঝে মাঝে যে, না, আমার আমার এরকম রেকর্ড আছে। এই যে জাফর স্যার থেকে এক জিনিস মাথায় ঢুকছে, ভলান্টিয়ারিং করা, এটা সেটা করা, অনেক কিছুতে অনেককে হেল্প করছি, এন্ড নাও আই এম ফিগারিং আউট যে অনেকে এগুলো দিয়ে কোটি কোটি টাকা পর্যন্ত বানায় নিচ্ছে। তো সেটাই। এনিওয়েজ, এভরিথিং ইজ লার্নিং। সো শেষ করি, শুভঙ্কর, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম এন্ড অল দ্য বেস্ট অনেক ফর ইউর ধন্যবাদ দাদা। রিসার্চ, চাকরি বাকরি, ফ্যামিলি, ইউটিউব। ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা যারা দেখলেন তারা শুভঙ্করের চ্যানেলে সাবস্ক্রাইব করেন গিয়ে, আমারটাই মন চাইলে করেন, না চাইলে করেন না, সমস্যা নাই, বাট হিজ চ্যানেল ইজ ভেরি না, গুড। না, অবশ্যই দাদাটা করবেন। হিজ প্রমোটিং, আসলে ভালো ভালো জিনিস প্রমোট করতেছে, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। অলরাইট, ঠিক আছে, টেক কেয়ার, বাই বাই। ওকে, টেক কেয়ার।